আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব পরীক্ষার ঠিক এই 1 মাস আগে আপনার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং পরীক্ষা চলাকালীন সময়ে ঠিক পরীক্ষার হলে কিংবা পরীক্ষার 1 মাস আগে আপনার কোন কোন স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করা উচিত বা আপনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। এই নিজের স্ট্র্যাটেজি সেট করার জন্য বা নিজের স্ট্র্যাটেজি সেট করার জন্য যেই ব্যাপারগুলো আপনার জানা দরকার, এগুলোর জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ঠিক সাম্প্রতিক সময়ে, ঠিক গত বছর যারা এই সময়টা পার করেছিল তাদের অভিজ্ঞতা কেমন ছিল এই জিনিসটা শোনা। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার কিছু ইনপুট আসতে পারে, যেই ইনপুট গুলো ব্যবহার করে আপনি হয়তো আপনার স্ট্র্যাটেজি গুলো সেট করতে পারবেন। আমরা ইতিমধ্যে এই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের জন্য খুব আর্লি কিছু মডেল টেস্ট শুরু করেছি। আবার নভেম্বরের 1 তারিখ থেকে রেগুলার 1 2 3 এরকম করে করে একদম 30 দিনে 30টা মডেল টেস্ট থাকবে। প্লাস আমি গ্রুপে দু একদিনেই শেয়ার করেছিলাম যে এই 30 দিনে আসলে আমাদের পড়াশোনার সিলেবাস কতটুকু হতে পারে, আপনাদের যদি একটু করে দেখাই, আপনারা যারা অনেকেই জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। এই যে এটা হচ্ছে সেই পোস্ট আমি একদম বিস্তারিত শেয়ার করেছিলাম। 5 ডিসেম্বর পরীক্ষা, 31শে অক্টোবর কিংবা 1লা নভেম্বর সার্কুলার হয়তো পেয়ে যাবেন পত্রিকায়। তারপর থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখেন আমি একদিন আগে শেয়ার করেছিলাম, তারিখটা হচ্ছে 28শে অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যা 7:30টার দিকে পোস্টে শেয়ার করেছিলাম যে আসলে 30 দিনের প্রস্তুতি প্ল্যানটা কেমন হতে পারে। আমি চেষ্টা করেছিলাম একদম অল্প সময়ে যে জিনিসগুলো পড়া সম্ভব সেই জিনিসগুলো কভার করতে, যে ভোকাবুলারি ঠিক কতটুকু সম্ভব, এবং একই সাথে আপনি যদি এই মুহূর্তে কোনো কোচিং সেন্টার বা কোনো জায়গায় কোর্সে না থাকেন, নিজে নিজে প্রিপারেশন নেন, আপনার জন্য কতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব, এক্স্যাক্টলি সেভাবে করেই আলোচনা করেছিলাম। একদম খুব ওপেন কিছু কন্টেন্ট, যে জিনিসগুলো ইন্টারনেটে সহজে অ্যাভেইলেবল, এই জিনিসগুলো ব্যবহার করে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন। মডেল টেস্ট গুলোর ক্ষেত্রে আপনার কেমন প্রস্তুতি হওয়া উচিত, যে মডেল টেস্ট যদি আপনি কোনো জায়গায় দিতে চান সেখানে আপনার কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, এই জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম। তো এখানে আমি একটা টেবিলও করে দিয়েছিলাম, জাস্ট আপনি কোন সাবজেক্টে কতটুকু পড়বেন, ভোকাবুলারি কতটুকু পড়বেন, রিডিং কতটুকু পড়বেন। আশা করি আপনারা নিজের স্ট্র্যাটেজি বা নিজের সিলেবাস ডিফাইন করার জন্য এই জায়গায় ভালো একটা ইনপুট পাবেন। হয়তো আপনি পুরোপুরি এটা করবেন না, আপনার মতো করে করবেন, বাট আই থিঙ্ক এখানে ইন এ শর্ট আমি একটা সহজ জিনিস আলোচনা করার চেষ্টা করেছি। আর খুব বেশি ভূমিকার আলোচনায় থাকবো না, আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাব, সিনিয়রদের কাছ থেকে শুনবো যারা গত বছর চান্স পেয়েছিলেন। তার আগে আমি একটু জেনে নিবো আমাদের ইতিমধ্যে 3টা প্রাইমারি মডেল টেস্ট হয়েছে, মডেল টেস্ট 1 2 3, যেগুলো জাস্ট ওয়ার্ম আপ বলা যেতে পারে। ওকে, জাস্ট আমরা মডেল টেস্ট শুরু করছি, কিছুটা ওয়ার্ম আপ, আবার নভেম্বরের 1 তারিখ থেকে হবে, আবার দেয়া যাবে, যে কোনো সময় দেয়া যাবে। এই ব্যাপারে একটু জানবো, যারা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের অনুভূতি বা তাদের আসলে কি অবস্থা, কেমন লাগলো। প্রশ্নগুলো তুলনামূলক আহ সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে গিয়েছে। প্রথমটা সহজ ছিল, এরপর একটু কঠিন, আরেকটু কঠিন। তো আপনাদের অভিজ্ঞতা কি এটা একটু শুনবো, যারা ইতিমধ্যে মডেল টেস্ট গুলো দিয়েছেন। আর আমরা আগামী সোম, মঙ্গল এবং বুধবারে এই 3 দিন এই 3টি মডেল টেস্ট সবার জন্য ওপেন রাখবো, যে কেউ পরীক্ষা দিতে পারবেন। নভেম্বরের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ আপনারাও যেন মডেল টেস্টের জন্য একটা ফ্লেভার পান, যে আসলে এইভাবে করে প্রিপারেশন নিলে আপনার পরীক্ষাগুলো দেওয়া উচিত। প্রথম পরীক্ষাটা একদমই সহজ থাকবে, এটার উদ্দেশ্য হচ্ছে আপনার এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সামের জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড এটা একটু দেখা। দেন সেকেন্ড এক্সামটা একটু টাফ থাকবে, এটা হচ্ছে আপনি কতটুকু নলেজ নিয়ে প্রিপেয়ার্ড এটা। আর 5 নাম্বার তারিখে, নভেম্বরের 5 তারিখে যে পরীক্ষাটা থাকবে, এখানে আমরা কিছুটা টাফ প্রশ্ন থাকবে, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি স্কিল, স্ট্র্যাটেজি, নলেজ, মাইন্ডসেট, এই এন্টায়ার জিনিসগুলো নিয়ে কতটা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড। সো 5 তারিখের পরীক্ষাটা আইবি এর মতো কিছুটা টাফ কোশ্চেন থাকবে। তো ধারাবাহিকভাবে আপনি 3টা পরীক্ষা দিলে আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া হবে যে পরীক্ষার হলে আপনি কি কি ভুল করতে পারেন। সো শুরু করছি, আপনাদের কাছ থেকে শুনে নিব শুরুতেই যে আপনাদের এই 3টা পরীক্ষা যারা ইতিমধ্যে দিয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন। জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাইয়া শোনা জি যাচ্ছে। ভাই শুনতে পাচ্ছি। ওকে, সো সালাম এখানে আলাইকুম। যারা, ওয়ালাইকুম আসসালাম, যারা আছেন 3টা করে পরীক্ষা দিচ্ছেন কে কে? জি ভাই জি দিয়েছি দিচ্ছি। ভাই ভাইয়া। দিছি। ভাইয়া ভাই দিছি দিয়েছি। ভাইয়া। হাত জি তুলেন, ভাইয়া হাত তুলেন, দিয়েছি। দেখি টোটাল টোটাল তিনটা জি ভাই পরীক্ষায় দিয়েছি। দিচ্ছেন এমন কে কে আছেন, হাত তুলেন, হাত ভাই তুলেন, দিছি আমি। জি হাত ভাই তুলেন টোটাল জাস্ট। 3টা পরীক্ষা দিচ্ছি। ওকে, গুড গুড, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। ওকে, দ্যাটস এ গুড নাম্বার। ওয়াও,
গুড, এতজন তিনটা পরীক্ষা দিয়ে ফেলছেন, ফ্যান্টাস্টিক। গুড, ভেরি গুড, আপনাদের আসলে কংগ্রাচুলেশন, নিজেরা নিজেদের জন্য একটা হাততালি দেন। আপনারা এক্স্যাক্টলি টাইমলি দিয়েছেন, দ্যাটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। কারণ আলটিমেটলি পরীক্ষাগুলো টানা কয় যে গুড গুড, দ্যাটস আ ভেরি গুড থিং। হ্যান্ড হাততালি দেওয়া যায়, এখানেই দেওয়া যায়। জুমে যারা যারা হাততালি দিতে পারতেছেন দিয়ে ফেলেন। ওকে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আই এম রিয়েলি লাভিং ইট। এবার একটু আপনারা এক দুজন করে যারা তিনটা দিছেন বলা শুরু করেন, বলা শুরু করেন এক্সপেরিয়েন্স কেমন ছিল। ভাই 3 নাম্বারটা দিতে গিয়ে মনে হয়েছে যে কিছুই পারতেছি না। ভাই 3 নাম্বারটা ডিপ্রেসিং ছিল। জি ভাইয়া, তিন ডিপ্রেসিং ছিল তিন নাম্বারটা নাম্বারটা অনেক কঠিন ছিল। ভাই অনেক ভাই ঝামেলা তিন হয়েছে। মার্ক অনেক কম জি আসছে। ভাই 3 নাম্বারটা দেওয়ার দুই করার পরে নাম্বারে তিন কনফিডেন্স যতটা গ্রো ভাই করছে, ভাই দুই তিন 3 নাম্বার নম্বরে ঠাস করে পড়ে নাম্বারটা গেছে। ভাই একটু তিন বেশি কঠিন ছিল ভাই। কঠিন নাম্বারটার আছে। কোশ্চেন আর গুলো অনেক ট্রিকি ছিল। ট্রিকি, ম্যাথ গুলো লেন্দি করতে অনেক সব ছিল। আর দ্বিতীয় মডেল টেস্টের যে রাইটিং ট্রিকি, টু লেন্দি সব ওইটা ছিল। একটু মানে অন্য অন্য টাইপের চিন্তা ভাবনা করে লিখতে হয়েছিল। কোশ্চেনে কনফিউশন বেশি অনেক। ভাই এক এবার 3 নাম্বারটা দিতে যে মনে পড়ে হয়েছে যে শেষ করতে একদম পারিনি। কনফিডেন্স নাই হয়ে গেছে। ভাই 1 2 দিয়ে একটু কনফিডেন্স পাইছিলাম, 3 নম্বর দেওয়ার পরে মাটিতে পড়ে গেছি। যাক ভাই, আমি একা না যে 3 নম্বর দিয়ে এরকম হয়েছে। সেশন চলাকালে আপনারা কেউ ইনবক্সে মেসেজ দিয়েন না। আপনারা যারা এখনো ওয়েবসাইটে টার্মস এন্ড কন্ডিশন ভিডিওটা দেখেন নাই, তারা একটু দেখে নিবেন। ওই জায়গায় আমরা এই আমাদের এক্সাম ব্যাচ চলাকালীন সময়ের যে সেশন গুলো, মডেল টেস্টের রুলস গুলো আমি বলছি। আচ্ছা, একটু দেখে নিবেন যারা দেখেন না। এখন 30 মিনিট তো আপনাদের আসলে অনেকেরই 30 মিনিট সময় হবে না, এটা একটা সমস্যা। সো একটু কষ্ট করে দেখে নিবেন, আদারওয়াইজ আসলে আপনার জন্য আগামী 1 মাসের প্রিপারেশনটাই টাফ হয়ে যাবে। মানে আপনি দেখা যাবে যে অগোছালো প্রিপারেশন নিচ্ছেন, আমাকে হেল্প না করলে তো আমি আপনাদের হেল্প করতে পারবো না। ওকে, আমাদের আজকে সেশনটা কেন স্পেশাল বলতেছি সেটা বলি। কারণ হচ্ছে যে আমাদের আসলে গত 1 মাসের আসলে যে প্রিপারেশন, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। লাস্ট 1 মাসের মেইন ইস্যুটাই হচ্ছে থ্রিল ধরে রাখা, নিজের মধ্যে এক্সাইটমেন্ট, ডিপ্রেশন এগুলো ধরে রাখা। তো এইগুলোর জন্য আপনাদের জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে গত বছর যারা আমাদের সাথে একই রকম ভাবে চান্স পাইছে, আমাদের এখানে একই রকম ভাবে প্রিপারেশন নিছে ওরা। তো আমি যে কাজটা করছি, আপনাদের এই তিনটা মডেল টেস্টে আমি আপনাদের তিনটা ফিলিংস দেওয়ার চেষ্টা করছিলাম। নাম্বার ওয়ান, প্রথম মডেল টেস্টটা ছিল সো ইজি, রাইট? একদম ইজি ছিল। আপনারা মনে করছেন আচ্ছা দুধ ভাত ব্যাপার, এক একজন 60 65 করে পাইছেন, কেউ কেউ আবার কমও এ পাইছেন। ভাইয়া, বাট এইটা ছিল জাস্ট আপনাদের পরীক্ষাটা শুরু করানো। সেকেন্ড মডেল টেস্টে গিয়ে আপনি দেখছেন যে একটু চেঞ্জ হচ্ছে, তাই না? থার্ড মডেল টেস্টে এসে মোটামুটি আল্লাহ ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা, তাই না? তো আলটিমেটলি আমি যেটা চাইতেছি, জি 30টা ভাইয়া। মডেল টেস্ট কেন রাখছি, কেন কোশ্চেনে এই ভ্যারিয়েশন গুলো আছে। আইবিএস স্ট্যান্ডার্ড মানেই যে পরীক্ষা বিশাল কঠিন হবে এমনটা নাও হইতে পারে, সহজ হইতে পারে, টাফ হইতে পারে, মিক্সচার থাকতে পারে। তো আপনাদের জন্য এই মিক্স এক্সপেরিয়েন্সটা হয়, আপনারা যেন পরীক্ষার হলে কোনোটাতে কোনো আলাদা এক্সপেকটেশন তৈরি না করেন, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের সাথে অলরেডি কয়েক, সবাইকে তো আসলে পাবো না, গত বছর যারা আমাদের সাথে একইভাবে প্রিপারেশন নিছে, আমরা কয়েকজন জয়েন করছে, ওদের সাথে একটু কথা শুনি। শান্তা, তুমি কি শুনতে পাচ্ছ? শান্তা কি আমাদের শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আমাকে শোনা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। শান্তা আমাদের সাথে গত বছর সিমিলার ওয়েতেই প্রিপারেশন নিয়েছিলেন। আর শান্তা, এবার ওদের জন্য যেটা করছে, তোমরা গত বছর যে প্র্যাকটিস বুকটা প্র্যাকটিস করছো, তোমরা আবার আমাকে বকাটকা দিও না যে আমরা তোমাদের সময় কেন এইভাবে করে অ্যারেঞ্জ করতে পারি নাই। সো এগুলা বকাচকা দিবা না কিন্তু, ঠিক আছে? তোমরা যে প্র্যাকটিস বুকটা করছো অফলাইনের জন্য, আমি সবসময় তোমাদেরকেও বলছি যে আসলে প্র্যাকটিস করতে হলে বাসায় এক্স্যাক্টলি প্রিন্টেড প্রশ্নে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আমরা যেরকম করে মডেল টেস্ট দিই, এটা হয়তো প্র্যাকটিস হয় বাট একদম 100% ইফিসিয়েন্ট হয় না। সো এইবার ওদের জন্য যেটা করছি, দেখছো হয়তো অলরেডি, ওদের একদম 30টা, তোমাদের ওই সেম জিনিসগুলো ওদেরকে 30টা মডেল টেস্ট আকারে ডিস্ট্রিবিউট করে দিছি। ওরা আসলে ওইটাই বাসায় অলরেডি 3টা মডেল টেস্ট দিছে। সো তুমি আসলে তোমার গত বছর এই সময়টা জাস্ট পরীক্ষার 1 মাস আগে, তোমাদের তো পরীক্ষা ছিল 30শে নভেম্বর, ওদের হোপফুলি 5 ডিসেম্বর হবে, মানে একদমই সেম টাইম আসলে। জাস্ট চেঞ্জ, তুমি আসলে তোমার লাস্ট ওই গত বছর লাস্ট 1 মাসের প্রিপারেশন বা মডেল টেস্ট এই জিনিসগুলো একটু যদি এক্সপেরিয়েন্স শেয়ার করো, খুব অল্প সময়ের মধ্যে, আমরা তোমার বেশি সময় নিব না, জাস্ট তোমার মতো করে তুমি শেয়ার করো। দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে যারা এবারে ক্যান্ডিডেট, শান্তাকে পরিস্থিতি শেষ হওয়ার পরে জিজ্ঞেস করতে পারো এনিথিং। থ্যাংক ইউ ভাইয়া। আমার যেটা মনে আছে যে আমি গত বছরের প্রিপারেশন যদিও শুরু করেছিলাম জুন মাস বা তারও আগে থেকে, কিন্তু আসলে আমি খুব খাপছাড়া ছিলাম। মানে দেখা গেছে যে মাঝখানে এসে আমার ওই কনসিস্টেন্সিটা ছিল না যে আমি আসলে শুধুমাত্র আইবি আর এমবি এর জন্যই হচ্ছে প্রিপারেশন নিবো। বাট যখন কিনা পরীক্ষার ডেট দেয় নভেম্বর 30 তারিখে, তখন তো হচ্ছে আমি বুঝছি যে না, এখন যদি পড়াশোনা না করি তাহলে আসলে চান্স হবে না। তো বেসিক্যালি আমি পড়া শুরু করছিলাম সত্যি কথা বলতে অক্টোবর মাস থেকে। অক্টোবর নভেম্বর এই 2 মাস হচ্ছে গিয়ে আমি পড়ছি। কিন্তু আসলে আহ যা পড়ছিলাম জুন মাসে, জুন থেকে শুরু করে যা পড়ছিলাম, মেইনলি পড়ছিলাম হচ্ছে ভোকাবুলারি আর রাইটিং প্র্যাকটিস, এই দুটাই হচ্ছে পড়ছিলাম। আমার ম্যাথের উপরে যে পড়াশোনাগুলো সেগুলো বলতে পারেন যে
সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি মোটামুটি একটু পড়াশোনা করছি। আর ওয়ার্ড স্মার্টটা হচ্ছে রিভিশনের মধ্যে রাখছিলাম। অক্টোবর থেকে সিরিয়াস লেভেলে আমি হচ্ছে দেখা গেছে যে প্রতিদিনই এরকম প্র্যাকটিস টেস্ট গুলো করতাম। 10টাও করার চেষ্টা করছি একদিনে। মানে আমাকে তো শেষ করতে হবে, আমাকে তো রিভাইজ করতে হবে, এরকম একটা প্যানিক লাগতেছিল। এবং এরপরে যে আমার কাছে যেটা মনে হয়েছে আমাকে হেল্প করছে, আমি অফলাইনে এক্সাম গুলো দিচ্ছিলাম। অফলাইনে কিছু এক্সাম এই জন্য দিয়েছিলাম কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আচ্ছা আমি তো পড়ছি কিন্তু পড়ার আউটপুটটা আমি কিভাবে আনতে পারতেছি। আমি পরীক্ষার হলে বসে ওই টাইম ম্যানেজমেন্ট, বাধা ধরা টাইমের মধ্যে আমি কতটুকু আনসার করে আসতে পারতেছি, অ্যাকিউরেটলি আনসার করে আসতে পারতেছি, এবং কোশ্চেন আমি কতটুকু ছেড়ে আসতে পারতেছি। কারণ এটা খুবই টেম্পটিং একটা জিনিস যে আচ্ছা ঠিক আছে আমি ম্যাথে ভালো, আমার ম্যাথের ব্যাকগ্রাউন্ড ভালো, তারপর হচ্ছে আমি ম্যাথের সবগুলো আমি এখানে অ্যাটেম্প নেবো। কিন্তু দেখা গেছে প্রথম দিকে আমি যখন ম্যাথের সবগুলো অ্যাটেম্প নিতে যাচ্ছি, এদিকে আমার ইংলিশ ছুটে যাচ্ছে। ইংলিশে এমন সহজ সহজ কোশ্চেন আছে যেটা আমি দেখারই সময় পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, ওটাও আমি লাস্ট মনে হয় 1 মাস বা 15 দিনের মতো প্রিপারেশন নিয়েছিলাম। কারণ মেন্টাল অ্যাবিলিটিতে এত সময় দেওয়ার কিছু নেই, আপনি একবার ধরে ফেলতে পারলে ওটা জাস্ট পরীক্ষা দিতে থাকবেন, বিষয়টা এমন। মানে আমার জন্য যেটা বলতে পারেন যে ইম্পর্টেন্ট ছিল বা এই প্রিপারেশনের খুবই ভাইটাল একটা পার্ট ছিল, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া। কারণ পরীক্ষা না দেওয়ার আগ পর্যন্ত আমি বুঝতেছিলাম না আমার প্রিপারেশন কেমন। যখন আমি দেওয়া শুরু করছি তখন আমি কয়েকটা জিনিস বুঝছি যে আচ্ছা ঠিক আছে আমার প্রিপারেশন যাই আছে, এখন মেইন জিনিস হচ্ছে আমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং এর মধ্যে আমাকে অ্যাকুরেট অ্যান্সার করে আসতে হবে, এবং কোশ্চেন ছাড়া শিখতে হবে। এই যে টেম্পটেশন, এটা হচ্ছে কি আমাকে ওভারকাম করতে হবে। সো আমি পরীক্ষা দিয়ে দিয়ে লাস্টে মনে হয় আমি কয়টা 10টা বা 15টার মতো পরীক্ষা দিছিলাম, অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাইছিলাম। এবং সেটার মধ্যে আর কি যা কনফিডেন্স গ্রো করার, রিটেনের প্রিপারেশন যা গ্রো করার, ওটাই হচ্ছে গ্রো করছে যে আচ্ছা আমি পারতেছি, আমার দ্বারা হবে। এবং এই কনফিডেন্সটা আসলে আমাকে আলটিমেটলি পরীক্ষার হলে হেল্প করছে। জি ভাইয়া, শান্তা, এটাই ছিল আমার শর্ট ফ্যান্টাস্টিক। এটা সামারি। আসলে শান্তার কথার সামারি হচ্ছে যে আসলে অফলাইন মডেল টেস্ট বেশি বেশি আপনাদের প্র্যাকটিস করা দরকার। একটা কোচিং এ মডেল টেস্ট দিছিল, যেমন ধরেন শান্তা যখন আবার ভাইবার ব্যাপার হচ্ছে তখন শান্তা 2টা কোচিং এ ভাইবা দিছে। আমাদের এখানে তো প্রিপারেশন নিছেই, ও কিন্তু আরো 2টা জায়গায় নিছে। আপনাদের আমি একটা জিনিস বলি ভাই, আপনারা যেটা ভুল করেন, অ্যাটলিস্ট আইবিএ এর ক্ষেত্রে যারা যারা কোচিং সেন্টার বলেন, প্রিপারেশন যত জায়গায় অনলাইনে বলেন অফলাইনে বলেন, যত কোচিং সেন্টার বা অনলাইন বিভিন্ন জায়গায় আপনারা প্রিপারেশন নেন, এভরিওয়ান ইজ গুড ভাই। সমস্যাটা করেন আপনারা ফলো করেন অর্ধেক অর্ধেক। আপনি যেই জায়গায় মডেল টেস্ট দেন, ধরেন ক্যাপস্টোন, মেন্টরস, অনলাইনে অন্যান্য যত জায়গা আমাদের এখানে, আপনি ভাই কনসিস্টেন্ট থাকবেন, আপনি দিবেন, আপনি পরীক্ষাগুলো দিবেন ভাই। এবং ওই পরীক্ষা দিয়ে আপনার বাসায় আসার পরে আপনি সলভ শিট বলেন, সলভ ক্লাস বলেন, আপনারা মিলাবেন যে আপনি আসলে কেমন পারছেন, আপনার উইকনেস কোথায়। দুনিয়ার যেই জায়গায় আপনি পরীক্ষা দেন, অনলাইন অফলাইন, কোচিং সেন্টার, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, হোয়াট এভার, আপনাদের টার্গেট থাকবে আপনার ভুলটা আইডেন্টিফাই করা, এক্স্যাক্টলি আপনার যে স্ট্র্যাটেজি পরীক্ষার জন্য এটা নিয়ে কাজ করা। আপনাদের কারো কোনো শান্তার কাছে প্রশ্ন থাকলে করতে পারেন, এনিথিং। আজকের সেশনটার পারপাস এটাই সেই বিগ ডে সেশন যেটা আসলে সরি আমি নিতে চাচ্ছিলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এনি স্পেসিফিক কোশ্চেন যদি থাকে। আপু, আমার একটা কোশ্চেন ছিল। আপু, আপনি ম্যাথ কয়টা দাগিয়েছিলেন? পরীক্ষাতে জি জি, পরীক্ষাতে বা কয়টা কারেক্ট আনসার করেছেন? কয়টা কারেক্ট আনসার করছে এটা আমি জানি না। আমি দাগাইছিলাম, আচ্ছা আমাদের সময় কোশ্চেন একটু ইজি আসছিল। আমি মনে হয় 25টার মধ্যে 18 বা 20 এরকম কিছু একটা দাগাইছিলাম, আমার এক্সাক্ট মনে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা থ্যাংক ইউ। মজার জিনিস হলো এই যে মনে নাই, এটা আসলে ওকে চান্স পেতে হেল্প করছে। কারণ পরীক্ষার হলে এটা মনে করে যদি দাগাইতে যাই, আলটিমেটলি কনসেন্ট্রেশনটাই চেঞ্জ হয়ে যায় আপনারা। আমাকে কয়েকদিন আগে কে যেন ইমেল করছিল যে ভাইয়া আমার কয়টা অ্যান্সার করা উচিত, সে কি আপনি কি আছেন এখানে, আমি আপনাকে অ্যাবসলিউটলি অ্যান্সার দিছিলাম, মানে আমার অ্যান্সারটা ছিল অ্যাবসলিউটলি ফরগেট দিস কোশ্চেন। আপনি কি আছেন? ইমেল যাকে যে আমাকে ইমেল করছিলেন, যাকে রিপ্লাইটা দিছিলাম, জানি না আছে কিনা সেশনে, সে পরীক্ষা দেওয়ার পরে এটা। সো থ্যাংকস এ লট শান্তা। শান্তার পোস্টটা দেখবেন আমাদের ফেসবুক গ্রুপে দেয়া আছে। ওখানে আসলে শান্তা আসলে ভাইবা দেওয়ার পরে অলমোস্ট ওর মনে হচ্ছিল ওর হয়ে যাবে, এন্ড দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট। ও ভাইবা দিয়ে বেরোয় আমাকে বলতেছিল যে প্রবাবলি হয়ে যাবে আশা করি, মানে এটা দেখবেন এক্সপিরিয়েন্স আমাদের ফেসবুক গ্রুপে আছে। দেখি আমাদের আর কে কে জয়েন করছে, খুব বেশি মানুষকে তো পাবো না, উইকেন্ডে সবাই ব্যস্ত থাকে। কে আছে? আসসালামু আলাইকুম, আমি সাবরিন সুলতানা, IBMBA 67 ব্যাচের একজন স্টুডেন্ট। এবছর IBMBA ভর্তি পরীক্ষার কিন্তু আর খুব বেশি সময় বাকি নেই। তাই গত বছরে এই সময়ের অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গত বছর যখন আমরা এরকম পরীক্ষার খুব কাছাকাছি সময় ছিলাম, তখন আমাদের অবশ্যই স্ট্র্যাটেজি ছিল যা পড়েছি এতদিন সেটা রিভাইজ করা এবং প্রচুর প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা যেটাতে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ফুল লেন্থ মডেল টেস্ট। ফুল লেন্থ মডেল টেস্ট বারবার দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হলে আমাদেরকে ওই 2 ঘন্টার সময় টানা মনোযোগ ধরে রাখা এবং
সময়ের ব্যাপারে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বারবার পরীক্ষা দেওয়া, বারবার ফুল লেন্থ মডেল টেস্ট দেওয়া। সো আমাদের সময় আমার কাছে যে জিনিসটা আমার লিমিটেড মনে হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস বা টপিক ওয়াইজ প্র্যাকটিস করার জন্য আসলে প্রচুর সোর্স আছে, কিন্তু এই টপিকগুলো থেকে একটা ফুল লেন্থ মডেল টেস্ট দেওয়ার জন্য কিন্তু আসলে কোনো প্র্যাকটিস বুক বা এই ধরনের কোনো মডেল টেস্ট বুক ছিল না, যে কারণে আমাদেরকে মডেল টেস্ট দেওয়ার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারের মুখাপেক্ষি হতে হতো, যেটা আসলে যারা ঢাকার বাইরে থাকে তাদের পক্ষে আসলে অফলাইনে মডেল টেস্ট দেওয়া আবার সম্ভব ছিল না। আবার ঢাকার মধ্যেও যারা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে থাকে তাদের পক্ষেও কিন্তু অফলাইনে মডেল টেস্ট দেওয়া পসিবল ছিল না, যে কারণে যেটা হতো রিয়েল এক্সামের সাথে আসলে তাদের মডেল টেস্ট দেওয়ার বা তাদের প্র্যাকটিসের অনেকটাই গ্যাপ থেকে যেত। সো এই গ্যাপটাই আমরা ফিল আপ করার চেষ্টা করেছি আমাদের আইবিএ প্রিপারেশন অল ইন ওয়ান বইটিতে। আপনারা সাধারণত যারা অনলাইন কোচিং করেন, আপনারা সাধারণত মডেল টেস্টগুলো কিভাবে দেন? একটা ওয়েবসাইটে গিয়ে মডেল টেস্ট দেন, তাই না? এতে কি হয়, আপনার আসলে রিয়েল প্র্যাকটিসটা হয় না, কারণ ওইখানে আপনি প্রশ্নগুলো দেখেন ওয়েবসাইটে, পরীক্ষাটাও সেভাবে দিচ্ছেন। আপনি রাফ করেন কোথায়? আপনি রাফ করেন আসলে আপনার নিজের খাতায়। এই রাফ করতে গিয়ে আসলে আপনার ওই পরীক্ষার হলের ফ্লেভারটা থাকে না। তো আমরা মডেল টেস্টটাকে কোন ফরম্যাটে নিয়ে আসছি খেয়াল করেন। আমাদের যারা এবার আমাদের কোর্সগুলোতে আছে বা যারা হচ্ছে এক্সাম ব্যাচেও থাকবে, এদের জন্য আমরা কি করছি খেয়াল করেন। এদের জন্য আমরা এই টোটাল বইটাকে একটা রিভিশন বুক বানাইছি, ঠিক আছে? রিভিশন করার জন্য সেইটা ব্যবহার করবে, খেয়াল করেন। সো ফ্যান্টাস্টিক প্রিন্ট এবং হচ্ছে যে আপনার প্র্যাকটিস করার জন্য। এক্স্যাক্টলি এই বইটার সাইজ কত জানেন? সাইজ হচ্ছে এক্স্যাক্টলি আইবিএ পরীক্ষার প্রশ্ন যে সাইজের হবে, এই প্রশ্ন যে সাইজের হবে তাই। এবং আপনি যখন বাসায় মডেল টেস্ট দিবেন, খেয়াল করেন, দিস ইজ মডেল টেস্ট 1, ওকে? আপনি এক্স্যাক্টলি আইবিএ পরীক্ষার মতোই দেখেন 30টা মডেল টেস্ট থাকবে আমাদের এখানে, খেয়াল করছেন? 30টা মডেল টেস্ট, ঠিক আছে? এই মডেল টেস্টটা আপনি লিটারালি আমাদের এইটা খেয়াল করেন, আপনার এই দিকে আপনার থাকবে আপনার হাতে প্রশ্ন, ঠিক আছে? আপনি এখানেই লিটারালি হচ্ছে সলভ করবেন, এটাই আপনার পরীক্ষার প্রশ্ন, এটাই সলভ করবেন। এবং এরপরে আপনার পাশে এই জায়গাটা আপনার থাকবে জাস্ট ওএমআর শিট। ওএমআর শিটটা হচ্ছে মোবাইল ফোন, যেটা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষা জাস্ট ওএমআরটা এখানে আপনি এখানে খাতা কলমে লিখে সলভ করতেছেন, এখানেই দেখাদেখি করতেছেন। এক্স্যাক্টলি আইবিএ পরীক্ষা প্রশ্ন এইটাই থাকে, এরকমই থাকে, এক্স্যাক্টলি এরকমই থাকে। দেখেন এই যে এক্স্যাক্টলি এরকমই থাকে, ঠিক আছে? এই প্রশ্নের মতো করি এক্স্যাক্টলি এরকম প্রশ্ন থাকে, এই সাইজ, এক্স্যাক্টলি এই সাইজ, ঠিক আছে? জাস্ট উপরে নাম ধাম হয়তো লিখবেন, এবার এই ফন্ট অলমোস্ট এই সিমিলার ফন্ট সাইজ, ঠিক আছে? আপনি তখন এই কাজগুলা করার পরে এখানেই যখন আপনি সলভ টলভগুলো করবেন, দেখেন প্রত্যেকটা জিনিস এইভাবে করি এক্স্যাক্টলি থাকে। আপনি যখন এইভাবে করে এখানে পরীক্ষাটা দিবেন, একটা প্রশ্ন এখানে আপনি ঠিক করলেন, মনে করেন 66, এটার অ্যান্সার হচ্ছে আপনি বের করলেন হচ্ছে বি, আপনি জাস্ট এখানে অনলাইনে বি ফিল আপ করবেন, মানে অনলাইনে জাস্ট বিতে টিক চিহ্ন দিবেন অনলাইন ওএমআর এ। সো এটাই জাস্ট এতটুকু। এবং দেখেন এই যে আপনাকে অনলাইন মডেল টেস্টকে আপনার হাতে অফলাইনে নিয়ে আসা, এই মুহূর্তে অ্যাটলিস্ট মার্কেটে আর কেউ মানে কোনো জায়গায় আপনি পাবেন না যে আপনি অনলাইন মডেল টেস্টে দিবেন, অনলাইন কোর্স করতেছেন, বাট আপনার রিয়েল এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সাম প্র্যাকটিস হচ্ছে অফলাইন, এটা আপনি এই মুহূর্তে কোথাও পাবেন না। দিস ইজ দ্য ফার্স্ট, উই আর অ্যানাউন্সিং দিস ফর দ্য ফার্স্ট টাইম। ওয়ার্সি, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আমাকে শোনা আসসালাম। যাচ্ছে? হ্যাঁ, তোমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওয়ার্সি হচ্ছে গত বছর আমাদের সেখানে ছিল, ওয়ার্সি পড়াশোনা করছে হচ্ছে ঢাকা কলেজে স্ট্যাটিস্টিক্স। বাট আপনাদেরকে আমি এই কথাটা কেন বলতেছি, ইনস্টিটিউশন রিয়েলি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আপনার প্রিপারেশন ম্যাটার করবে। এবং ওয়ার্সিও কিন্তু একই রকম, যে মানে ওকে খাটাখাটনি করতে হয়েছে ওর মতো করে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এই ফোরটা ওয়ার্সির সবচেয়ে ভালো জিনিস, আমি ওয়ার্সি সবসময় বলি, মানে হি ইজ টু হার্ড ওয়ার্কিং। এবং এই হার্ড ওয়ার্কিংটা একটা জিনিস বলি, আমি ওয়ার্সিকে যখন গত বছর দেখছি, এই যারা যারা এখানে আছে, কে কে আসতো, ইশরাক, তারপর শান্ত তো চলে গেল, মুফাসসির কি আসতো? মুফাসসির জয়েন করছে নাকি? আমরা ওয়ার্সিকে পরীক্ষার জি সময়ও ভাইয়া, আমি খুবই আছি। মোটা দেখছি, মোটা একদম, মানে বডি শেমিং করতেছি না। বাট ও ভাই গত 1-1.5 মাস ধরে, মানে সরি 1-1.5 বছর ধরে ও যে পরিমাণ ওয়ার্কআউট করছে, আমরা এখন ওরা দেখলে চিনতে পারি না। এটা খালি যে ও যে আসলে ফিটনেস এর জন্য করে, ইটস নট লাইক দ্যাট। ও পরীক্ষার সময় এক্স্যাক্টলি সেম কাজটা ওকে আমরা করতে দিচ্ছি, মানে কুত্তার মতো মানে পড়ালেখা করছে। আমি আপনাদেরকে যেই এক্সপ্রেশনটা সবসময় বলি। তো ওয়ার্সি, তুমি জাস্ট আগের জি ভাইয়া। প্রিপারেশনের কথা বাদ দাও, তোমার লাস্ট 1 মাসের ফোকাসটা আমাদের সাথে শেয়ার করো। জাস্ট লাস্ট 1 মাস, কারণ ওদের আসলে 1 মাস আছে, আগের দিনের কথা বলে লাভ নাই। ওদের হাতে এক্স্যাক্টলি 1 মাস সময়, তুমি তোমার লাস্ট 1 মাসের গত বছর এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। লাস্ট 1 মাসটা আসলে অ্যাকচুয়ালি ওইভাবে বলতে গেলে
খুব দ্রুত পার হয়ে গেছে। যখন আমি সার্কুলারটা পাইছিলাম অ্যারাউন্ড, তখন আমার হ্যাঁ এক মাস মতোই হাতে ছিল। সো বেসিক্যালি ওই টাইম থেকে আমার বেশ কয়েকটা টপিক রিভিশন দেওয়া অফ হয়ে গেছিল, যেরকম ম্যাথ, ইংলিশ, ইংলিশের কয়েকটা পার্ট, সবকিছু না। সো ওইগুলো আমি টার্গেট করছিলাম যে এখন আমি প্রবলেম সলভিং এর মাধ্যমে আমার পড়াগুলো আবার যাচাই করবো। ওইভাবে মানে গদ বাঁধা যেরকম টপিক বাই টপিক পড়াশোনা করা, ওইটা আমি পজ করছিলাম। সো এটা করছিলাম হলো গিয়ে আমার যে প্রিভিয়াস কোশ্চেন গুলো ছিল, ওই প্রিভিয়াস কোশ্চেন গুলা, প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম গুলো হয়েছিল, ওইগুলো আমি ধরে ধরে টপিক সলভ করতাম। তো সলভ করতে করতে এটার পাশাপাশি আমি যেটা কন্টিনিউ রাখছিলাম সেটা আমার ছিল ভোকাবুলারিটা। আর হলো এইটাই বেসিক্যালি, কারণ আমার ভোক্যাবটা একটু দুর্বল ছিল। সো এটা স্ট্রং করতেছিলাম, আর পাশাপাশি জাস্ট মডেল টেস্টে ফোকাস করছিলাম এই জন্য যে আমার কাছে যেহেতু টাইম কম ছিল। সো আমার টার্গেট ছিল যে পরীক্ষা দেওয়ার মধ্যে মধ্যে আমার যে উইকনেস গুলো আছে বা আমি যেই পার্ট গুলোতে বেশি ভুল করতেছি ওইগুলোতে জাস্ট ফোকাস যেন করা যায়, ওইগুলোতে ইমপ্রুভ করা যায় যেন। কারণ যেহেতু টাইম শর্ট আর এত রিসোর্সেস আসলে লাস্ট টাইমে সবকিছু অ্যাকুমুলেট করে পড়াশোনা করাটাও টাফ। সো এই জন্য ওই মডেল টেস্ট গুলাই দিছিলাম। মেবি সবগুলো তো দিতে পারি নাই। আমি সম্ভবত 12টা না 14টা মডেল টেস্ট দিছিলাম। সো আফটার দ্যাট মনে হইলো যে হ্যাঁ ঠিক আছে, আমার মোটামুটি একটা এভারেজ পজিশনে আছি। বাট আমার সমস্যা যেটা হচ্ছিল যে একটাতে ফোকাস করতে গিয়ে আরেকটাতে টাইমের একটা কনস্ট্রেন্ট চলে আসতেছিল। পরবর্তীতে ওইটা ম্যানেজ করতে পারছি। ওটা ম্যানেজ করছি এইভাবে যে ফার্স্টে ম্যাথ দাগাবো, তারপরে ইংলিশে যাব, এন্ড দেন অ্যানালিটিক্যালে যাব। মানে আমার ওই প্রিপারেশনটা এইভাবেই ছিল যে আমি এক্সাম হলে ঠিক যেই প্যাটার্নে যাব, আমি বাসায় বসেও ঠিক ওই প্যাটার্নেই প্র্যাকটিস করতাম, যাতে খুব সিমিলারিটিস থাকে। অফলাইনে কোথাও মক দেই নাই। অফলাইনে মক দেই নাই এই সেন্সে যে বাইরে যাওয়া অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় আমার জন্য। এখানে যাও এখানে যাও 2-3 ঘন্টা এমনিতে চলে যায়। বাসায় বসছি, বাসায় বসে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করছি, সলিউশন ছিল। এভাবেই মোটামুটি আমার ওই লাস্টের 1 মাস গেছে। একটু প্যানিক ছিলাম অবশ্যই, তবে হ্যান্ডেল করতে পারছি। ফ্যান্টাস্টিক। আমি এখান থেকে আসলে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাবো। সেটা হচ্ছে ফার্স্ট থিং, আপনাদেরকে আমি যে কথাটা বলছি সব সময় যে ভাই, আপনারা এখানে এখন যারা প্রিপারেশন নিচ্ছেন 1 মাস আগে, দুই ধরনের মানুষ আছেন। যারা আগে অল্প স্বল্প পড়াশোনা করছেন কিংবা ভালো পড়াশোনা করছেন, এখন আপনার দরকার সেই পড়াশোনাকে মার্কসে কনভার্ট করা, রাইট? পড়াশোনা করছে, এখন সেটাকে আমার স্কোরে কনভার্ট করতে হবে, এরকম একটা গ্রুপ আছেন যেই সংখ্যাটা তুলনামূলক কম থাকে প্রত্যেক বছরই। বাট আরেকটা গ্রুপ যারা আছে যে আমাকে তেমন কিছু পড়ি নাই, এই 1 মাস আসলে কি পড়তে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মডেল টেস্ট দিতে দিতে দেখবো, আর এই 1 মাসের মধ্যে মোটামুটি প্রিপারেশন নিব। ওয়ার্সি যে জিনিসটা বলছে যে এতদিন ধরে ও যা পড়ছিল ওইটাও পজ করে দিছে সার্কুলার দেওয়ার পর পর বা পরীক্ষার 1 মাস আগে। এরপরও চিন্তা করছো কি এই যে টপিক গুলো আর পড়ি নাই, এই টপিক গুলো এবার কোশ্চেনে যখন ফেস করব তখন পড়ে নিব। ওয়ার্সি এক্স্যাক্টলি তুমি তো এটাই প্রবাবলি বলছো, রাইট? এক্স্যাক্টলি ভাই। সো আপনাদেরকে কিন্তু এই কথাটা আমি অলরেডি গত 1-2 সপ্তাহ ধরে বলতেছি যে আপনারা এবার মডেল টেস্ট দিতে দিতে জিনিসগুলো আস্তে আস্তে করে দেখবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, হোয়াটসঅ্যাপে কিন্তু দেখছেন যে বাইরে যাওয়ার ব্যাপারটা, যে বাইরে গিয়ে আসলে প্রচুর সময় নষ্ট। এখন রাস্তাঘাটের যে অবস্থা, প্রতিদিন আন্দোলন, প্রতিদিন জ্যাম, যে গরম, তো আপনাকে আসলে টাইম সেভ করে যত বেশি পারেন বাসায় সলভ করেন। এবং ভোকাবুলারি যে ব্যাপারটা, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা একটু কথা বললেন, আমি আপনাদেরকে সেই আরো মনে হয় 2-3 মাস আগে বলছি বা 1-1.5 মাস আগে অ্যাটলিস্ট বলছি যে পরীক্ষার 1 মাস আগে আমরা ডেইলি একটা ভোকাবুলারি প্র্যাকটিস রাখবো। সেটা কি রাখতেছি বলেন? এখন জি ডেইলি ভাই দিচ্ছি কিনা, রাখছি। রাখতেছি কিনা? জি ভাই। জি ভাই এক্স্যাক্টলি রাখছি। এই হ্যাঁ এই রাখতেছি। প্ল্যানে রাখতেছি। দেখেন ভাই, আমি এই প্ল্যানটা করতেছি কিরকম, গত বছর অন্যান্য সময় যেভাবে মানুষ প্রিপারেশন নেয় এই ভাবেই তো রাখতেছে, তাই কি না? এরপরে আপনারা এখানে কয়েকজন থাকবেন যারা চান্স টান্স পাবেন না, তারা আবার বিভিন্ন ফেসবুক জায়গায় গিয়ে বলবেন উনি পড়ায় না। দ্যাটস ফান। সো আপনারা যদি নিজের থেকে নিজের গরজে নিজে না করেন তাহলে সমস্যা। এক্স্যাক্টলি দ্য প্ল্যানটা আমি ওদেরকে আজকে কেন বলতেছি, সবাইকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে দেবো, আপনারা যেন কনফিডেন্সটা পান যে আপনি পড়লেই চান্স পাবেন, অ্যাটলিস্ট প্রিপারেশনটা ভালো হবে। আর হোয়াটসঅ্যাপের আর কোনো পয়েন্ট আমি মিস করছি কিনা জানি না, আপনাদের কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপের কাছে করতে পারেন। আজকের সেশনটা আমরা সবাই এখানে আইবিএর উই আর উইলিং টু হেল্প ইউ ইন দ্য আপকামিং এক্সাম। আপনাদের প্রশ্ন থাকলে করেন, আপাতত হাত নামায় ফেলতে পারেন, হ্যান্ড ডাউন করে হ্যান্ড রেজ তুলে ফেলতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ কাছে ভাই করতে আমার পারেন। একটা কোয়েশ্চেন ভাই ছিল। আমার একটা কোয়েশ্চেন ছিল। করে ফেলেন, আরে এগুলো বলতে হবে না, প্রশ্ন আছে, করে ফেলেন। ভাইয়া কয়টা ছেড়েছিলেন ওয়াসি ভাইয়া, মানে ইংলিশে? ভালো প্রশ্ন, কয়টা স্কিপ করছিলেন না? গুড কোশ্চেন। হোয়াটসঅ্যাপ ইংলিশে 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 কয়টা অ্যান্সার করছিল আদৌ মনে আছে? হোয়াটসঅ্যাপ কি ডিসকানেক্ট হয়ে গেল?
ওয়ার্সি, তুমি কি শুনতে পাচ্ছ First, আমাদের? তোমাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলো ভাই, বলো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো। জি ভাই, আমি যেটা বলতেছিলাম, আমি হয়তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম এই গ্রুপে। তো ওইখানে আমি মেনশন করছিলাম যে আসলে ছোটবেলা থেকে এক্সাম দেওয়ার পরে আমি আসলে ওই মোমেন্টটাকে ওই রিক্যাপ করতে পারি না, কি দাগাইছিলাম কি করছিলাম না করছিলাম, মানে টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যায়। জাস্ট ফোকাস করছিলাম যে আমাকে অ্যাটলিস্ট কাট অফ মার্কটা তুলতে হবে। তো এটা আমার এভাবে মেজার করা যে কোশ্চেনটা দেখছিলাম, তো দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে মডারেট একটা ডিফিকাল্টি, তো আমাকে হয়তো এই কয়টা দাগাইতে পারলে আমি সেফ জোনে থাকবো। সো অ্যারাউন্ড আমি যদি ধরি ওইখানে যদি 25টা কোশ্চেন ছিল বা 30টা যেটাই ছিল, আমি সম্ভবত, খুবই রাফলি বলতেছি, দিস ইজ নট অ্যাকুরেট থিং, হয়তো আমি 16টা বা 17টা দাগাইছিলাম, বাট শিওরলি দাগাইছিলাম, যেগুলো ভুল হওয়ার চান্সেস খুব কম। ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করাটা আপনাকে কিভাবে হেল্প করছিল আইবির এক্সামের দিন? আহ, এইটা এইভাবে হেল্প করছিল যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলাতে যেই টপিক থেকে কোশ্চেন করা হয়, আপনি মোরলেস এক্সপেক্ট করতে পারেন যে পরীক্ষাতে ওই টপিক গুলো থেকে বেশি কোশ্চেন আসে। ওই সো কনসেপ্ট আমি গুলো যদি থেকে আসবে আর কি। মডিফায়ারে একটা ভুল করে থাকি, আচ্ছা, এক্স্যাক্টলি, আমি যদি সাপোজ একটা মডিফায়ারে ভুল করে ফেললাম, আচ্ছা মডিফায়ারে কেন ভুল করলাম, ওই রুলসটা আমি আবার একটু রিভিউ করে নিলাম। আমি আবার আরেকটা প্রিভিয়াস ইয়ারে যখন যাই তখন দেখি যে হ্যাঁ, মডিফায়ার থেকেই তো আরেকটা কোশ্চেন আসছে, সো আমি ওইটা আর ভুল করতাম না। বেসিক্যালি ওই ইম্পর্টেন্ট টপিক গুলা ক্যাচ করা খুব ইজি হয়ে যায় আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন গুলা গো থ্রু করবেন। ভাইয়া, আপনার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছিলেন একটু যদি শেয়ার করতেন। আমার টাইম ম্যানেজমেন্ট, আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমার স্ট্র্যাটেজি ছিল ফার্স্ট অফ অল, আমি আমার ফার্স্টের 40 মিনিটস আমি দিব হলো ম্যাথে, এবং এটাতে আমি আর কাম ব্যাক করবো না। ওই 40 মিনিটস আমি যতটুকু পারি সেটুকু আমি দাগাবো, এন্ড দেন আই উইল গো ফর দ্য ইংলিশ পার্ট। ইংলিশ পার্টে আমি জাস্ট একটা স্কিম থ্রু করব, যেটা পারি সেটা দাগাবো, আর যেটা পারি না জাস্ট ওইখানে রেখে দিব। এন্ড দেন আই উইল গো ফর অ্যানালিটিক্স। অ্যানালিটিক্যালে গিয়ে আমি পাস মার্ক তোলার জন্য, এটা আপনারা কোশ্চেনে দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে এবার আসলে কতটুকু আপনাকে এফোর্ট দিতে হবে, কোশ্চেন হার্ড হচ্ছে নাকি মডারেট হচ্ছে, ওই অনুযায়ী আপনাকে একটা ক্যালকুলেশন করে যদি সব পারেন তো অবশ্যই সব দাগায় ফেলবেন, আর যদি না পারেন 6টা 7টা 8টা যেরকম পারেন ওই কটা দাগায়। আবার আমি কি করছি, ইংলিশে ব্যাক করছি। ইংলিশে আমি যেটা প্রথমে বাদ রাখছিলাম সেটা হলো রিডিং কম্প্রিহেনশনটা, বিকজ ইট ওয়াজ টাইম কনজিউমিং। আর বাকিগুলো শেষ করে ফেলছিলাম, তারপরে রিডিং কম্প্রিহেনশনটা পড়ছি, পড়ে এখান থেকে যেগুলো পারছি দিছি, আর টুকটাক যেগুলো ছিল। এভাবে আমি আমার এমসিকিউ পার্টটা শেষ করছি, এরপরে তো রিটেন পার্টটা আলাদা টাইমিং ছিল, ওটা নিয়ে ভাইয়া, করছি। শেষ মুহূর্তে আপনি কিভাবে প্র্যাকটিস করতেন, কিভাবে প্রতিদিন আপনার রুটিনটা কিরকম ছিল, যে কিরকম করে প্রতিদিনে কি সবগুলো সাবজেক্টে আপনি ভাই, পড়তেন? একটু। ওই যে আমি যেটা বললাম ভাইয়া, আমার মেইন ফোকাসই ছিল হলো গিয়া কোশ্চেন ব্যাংকটা সলভ করা, প্রিভিয়াস কোশ্চেন সলভ করা। এখন অনেক সময় হইতে পারে যে আমি আহ একটা কোশ্চেন ব্যাংক পুরোপুরি সলভ না করে 3টা কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট ইংলিশ পার্টটা সলভ করছি, এরকমও হয়েছে, জাস্ট ইংলিশটা বেশি ফোকাস করার জন্য। আবার কখনো কখনো হয়েছে ম্যাথের ক্ষেত্রেও সেম, যে প্রিভিয়াস 3টা ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট ওই 3টা ম্যাথের পার্ট আমি অবশ্যই অবশ্যই যখনই প্র্যাকটিস করছি টাইম ধরে ধরে প্র্যাকটিস করছি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এইটা কখনোই মিস আউট করবেন না, কারণ আপনার পরীক্ষার হলে পারবেন সবই, ঝামেলা করবে হলো টাইমিংটা। So, হ্যাঁ, এই টাইম টাইমিংটা ধরে কিভাবে ধরে ধরতেন? প্র্যাকটিস মানে করবেন এইভাবেই। একটা সালের কোশ্চেনটাকে সেট করে মানে টাইম ধরে নিতেন যে আমি 30 মিনিটের মধ্যে যে কটা পারি, এরকম আমি ভাবে নাকি? না ভাই, আমি ওই যে যেটা বললাম প্রিভিয়াসলি, যেটা বলছিলাম যে আমি সেট করে নিয়েছিলাম আমি ম্যাথের জন্য 40 মিনিট রাখবো, এই 40 মিনিটে আমি যতটুকু পারি ততটুকুই, মানে ওই কারণ যে চল্লিশ প্রিভিয়াস ইয়ারের মিনিটের বেশি কোশ্চেনটা আর আমি কি, ম্যাথে প্রিভিয়াস দিলে ইয়ার বাকিগুলো কভার আপ করতে পারবো না। সেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সেম যখন সলভ 40 করতেন মিনিট ভাইয়া। ধরতাম, 40 মিনিটে আমি 40 যে মিনিট, কয়টা আচ্ছা আচ্ছা, পারতেছি। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ভাই, কয় বছর সলভ করছিলেন মানে কোয়েশ্চেন ব্যাংকে? আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া মোটামুটি একটা করতে বিষয় করতে জানার ছিল, সেটা হচ্ছে মোটামুটি হয়ে গেছিল, মানে প্রায় সবগুলাই করে ফেলছিলাম এরকম সিচুয়েশন। জি ভাই বলেন। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই, একটা আপনি বিষয় বলছেন জানার যে ছিল, আপনি আহ, সেটা কয়েক হচ্ছে মানে কয়েক বছরের মডেল টেস্ট কমপ্লিট করার পর দেন আপনি বুঝছেন যে আপনি রেডি বা আপনার মার্কস ভালো আসতেছে। তো আমি জানতে চাচ্ছি যে মানে কত পার্সেন্ট মার্কস পেলে যে আমি বুঝতে পারবো যে মানে আই এম রেডি ফর দ্য এক্সাম, এরকম আর কি, মডেল টেস্ট গুলোতে। ভাই, এটা তো রিস্ক, তবে হ্যাঁ এটা রিস্ক, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট আমি খুশি ছিলাম হয়তো
35 to 45, কখনো না 47, ভাই আমি এই বলতে চাচ্ছি রেঞ্জে থাকতে প্রিভিয়াস ইয়ার যে মানে সলভ করতেছিলেন ওগুলাতে ওগুলাতে মানে আপনি কিরকম মার্কস পাওয়ার পর বুঝছেন যে আপনি রেডি? ওই সময় আসলে তো আমি বুঝি নাই রেডি, বাট আমি মোটামুটি বুঝতে পারতেছিলাম যে আমি কতটুকু ছাড়তে পারতেছি আর কতটুকু আমি অ্যান্সার আচ্ছা করতে আচ্ছা আচ্ছা পারতেছি। সো ওই রেঞ্জটা যদি আমি আপনাকে বলি, ওই রেঞ্জটা হয়তো কখনো 35 to 45 বা 47 এই রেঞ্জে থাকে। ওকে আর ওকে ওকে, সত্যি এটাই কথা জানতে বলতে চাচ্ছিলাম। আপনি যখন বাসায় বসে পরীক্ষা দিবেন, জি। ওই বাসায় বসে পরীক্ষা দেওয়ার সময় এক্সামের যে প্রেশার মোমেন্টটা ওইটা আপনি কখনোই পাবেন না। সো এই ক্ষেত্রে কখনো হুম, কখনো একটু বেশি হয়েই যায়, যে দুই ও তিনটা বুঝতে পারছি। 4-5টা মার্কস, বাট এক্সাম হলে থিংস আর ডিফারেন্ট। ওকে, থ্যাংক ওকে, ইউ ভাই। তিনটা ভাইয়া পয়েন্ট আমি গতবারে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন, সরি সরি, আপনি বলেন হ্যাঁ বলেন। হ্যাঁ বলছিলাম যে গতবারে 15 থেকে 16টার মতো হচ্ছে ভোকাব আসছিল আর কি, ভোকাব থেকে কম্পিলেশন থেকে বা হচ্ছে যে ভোকাব এই যে সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো দিয়ে সবকিছু মিলাই ভোকাব থেকে আসছিল 16 মার্ক। তো এই 16 মার্ক থেকে কিভাবে আপনি কাভার আপ করছিলেন ভাইয়া? এইটাই ইংলিশে আমাকে মোটামুটি একটা ভালো স্কোর করতে হেল্প করছে, টু বি অনেস্ট। এইটাই আমাকে ইংলিশে ভালো করতে হেল্প করছে এই সেন্সে যে আমি যখন রিডিং কম্প্রিহেনশনটা পড়তে গেলাম তখন রিডিং কম্প্রিহেনশনটা অনেক বড় ছিল। আই ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু স্কিম থ্রু অল দা লাইন্স। তো আমি তখন কি করছিলাম, আমি ফার্স্টে রিডিং কম্প্রিহেনশনটা না পড়ে আই ওয়েন্ট ফর দ্য কোশ্চেন, যে কোশ্চেনে কি কি চাচ্ছে। তো ওইখানে 6টা কোশ্চেন ছিল, 6টা কোশ্চেনের মধ্যে আমি দেখলাম যে 3টাই সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড। সো ইট টুক জাস্ট 30 সেকেন্ডস ফর মি টু কমপ্লিট অল দোজ কোশ্চেন্স। ওই 3টা আমি কোশ্চেন দিছি, আর বাকি 3টা ছিল আমার এই রিডিং কম্প্রিহেনশনটা পড়ে তারপরে আনসার করতে হবে। সো দ্যাট ওয়াজ টাইম কনজিউমিং। বাট আমি আগে যখন কোশ্চেনে গেলাম তখন দেখলাম যে না, আমার 3টা তো ভোকাব থেকে চলে আসছে, আমি খুব ইজিলি কোশ্চেন করতে পারছি। আর পরে বাকি 3টা থেকে আমি মোটামুটি যতটুকু সময় ছিল পড়ে অ্যান্সার করছি। সো আসসালামু আলাইকুম ভোকাবটা ভাই। হলো গিয়ে আপনার মাস্টার কার্ড, এটা আপনাকে ফোকাস করতেই হবে। আসসালামু ওকে, আলাইকুম আমি ভাই। আমি 1 মিনিট ভাই, একটা মিনিট সময়। হ্যাঁ, আপনি প্রশ্নটা করে ফেলেন। ওকে, সরি, আপনার পরে আমি হ্যাঁ, বলছি। 2018 সালের পর থেকে যতটুকু জানি যে কোশ্চেন গুলো দেয় না, কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে কিছুটা নাকি আগের মতোই আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? মোরলেস হুম হুম সেম হুম। থাকে, তবে আপনি হ্যাঁ 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 শুনতে পেরেছি। মোরলেস সেম থাকে, তবে আইবি এর প্যাটার্ন অনুযায়ী হয়তো আপনাকে কখনো কখনো একটু কিছু সাফল করতে পারে। যেরকম আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের ইংলিশে অ্যানালজি পার্টটা ছিল না, সামহাও হয়তো বা একটা বা দুইটা ছিল কিনা আমি মনে করতে পারছি না। বাট বেসিক্যালি আপনি যখন প্রিভিয়াস ইয়ারের ইয়াতে যাবেন তখন দেখবেন যে 5টা করে অ্যানালজির কোশ্চেন থাকে বেসিক্যালি, বাট আমাদের সময় এরকম ছিল না। তো এটা আসলে ডিপেন্ড করে যে ওনারা কিভাবে অ্যান্সার কোশ্চেন করতে চাচ্ছে বা না চাচ্ছে। বাট তবে মোরলেস অনেক অনেক মেথড কোনো বেশি চেঞ্জ অনেক নাই, বেশি এই তো ডিফারেন্স বিষয়টা। করে না। আচ্ছা। ম্যাথ তো ভাই ইউনিভার্সালি সেমই থাকে, ভাই, হয়তো আমি যদি এবার তারা হার্ড আপনাদের করতে চায় হার্ড এতক্ষণের করবে। কোশ্চেন গুলাকে একটু সামারাইজ করি, ঠিক আছে? ওয়ার্ডসের অ্যান্সার গুলা কিন্তু টু দা পয়েন্ট ছিল। ওয়ার্ডসের জন্য একটা হাততালি দেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে ওয়ার্ডসে অলমোস্ট কভার করে ফেলছে। আমার মনে হয় সেশন এখানে শেষ করে দেওয়া যেতে পারে, বাট এখন জানেন না। আমি একটু সামারি করি ভাইয়া আমার এতক্ষণ। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন নিব একটু পরে। আপনি কোশ্চেনটা হাতে রাখেন, আমি কয়েকটা জিনিস কভার করি। জি ভাইয়া। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমরা কত বছরের গুলো পড়বো। এটা অলরেডি আমি প্রতিদিন আপনাদের ক্লাসে অ্যান্সার করি। কেউ একজনকে বলতে পারবেন আমি কত থেকে কত করতে বলি, যারা আমাদের রেগুলার 11 স্টুডেন্ট? থেকে 18। 11 থেকে 18। এক্স্যাক্টলি, 11 থেকে আপনার হাতে 18। অনেক অনেক অপশন থাকতে পারে, বাট আপনারা যারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক কেন কিনতে বলছি, যেহেতু আমাদেরই একটা বই বের হয়েছে না, আমাদেরটা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক না। সো ইটস আ মডেল টেস্ট কোশ্চেন আপনাদের জন্য। আপনি বাজারে যে কোনো সাইফুডস, ক্যাপিস্টন, মেন্টরস অর হোয়াটএভার, যাদের বেটার গাইড আছে, আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক ইউ মাস্ট হ্যাভ ইট, ইটস আ মাস্ট হ্যাভ ইট। আবারও খাতায় বলি, মানে মুখে বলি, খাতায় লিখে নেন। আপনি যদি লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিতে চান, এট ফার্স্ট ইউ নিড টু ফোকাস অন 3 থিংস। 3টা জিনিসে ফোকাস করতে হবে। কি কি বলেন? কেউ একজন বলেন, এই অ্যান্সার রেগুলার ক্লাসে বলছি। 3টা জিনিসে ফোকাস করতে হবে, কি কি বলেন? কেউ একজন বলেন, এটা পারলে অ্যাটলিস্ট। পাজল, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পাজল, কোশ্চেন ব্যাংক, প্লাস হচ্ছে ভোকাবুলারি, এন্ড ভোকাবুলারি, হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। and নো, হচ্ছে রাইটিং। এগুলা যা বলছেন কারেক্ট অ্যান্সার, বাট আমি যেটা শুনতে চাচ্ছিলাম সেটা মুখস্থ করেন। নাম্বার 1 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2011 থেকে 2018। নাম্বার 2 প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস কোশ্চেন ইয়ার কোশ্চেন, 2011 প্রিভিয়াস থেকে ইয়ার কোশ্চেন। 2018। নাম্বার 3 দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2011 থেকে 2018। খাতায় লিখে নেন, যে যার মতো করে এই জিনিস রেগুলার করতে থাকেন, ঠিক আছে? এখন থেকে আপনি এই বইটা একদম, মানে এই ইসুপ গুলের ভুসি বলে, পেট ব্যথা টেট ব্যথা হইলে খায়, অনেক রকম ব্যাপার উপকার আছে, সব রকম উপকার আছে। এটার মতো করে একদম গোলায় খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? যত বেশি করতে পারবেন তত লাভ। সো দ্য থিং ইজ, যারা এই গাইড কিনছেন বা কিনেন নাই, এখন আসলে সময় নাই, বাট স্টিল ইউ ক্যান গিভ এ ট্রাই, ঠিক আছে? এখন যদি একদম হয় যে আমি আপনি আজকে থেকে প্রিপারেশন শুরু করছেন, তাইলে বলবো কেনার দরকার নেই।
বাট যারা আগে থেকে কিনছেন ইউ মাস্ট টার্গেট ইট যতখানি পারেন, ঠিক আছে। আর যারা এটা করেন নাই তাদের জন্য, যারা এটা এখনো কিনেন না তাদের জন্য তো অলরেডি আমরা একটা কাজ করছি, সেটা আপনাদের, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এইটা তাদের জন্য অলরেডি আমরা যেটা করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে। ভাইয়া। যারা দেখা এখন যাচ্ছে। পর্যন্ত এই বই শুরু করেন নাই তাদের জন্য এই পার্টটা কভার করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন যে প্রিভিয়াস ইয়ার ফ্রম, মানে কোশ্চেন্স ফ্রম, মানে প্র্যাকটিস কোশ্চেন্স ফ্রম প্রিভিয়াস ইয়ার, এই জায়গায় প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা কালেক্ট করে দিচ্ছি, যেগুলা করলে মোটামুটি একটা কভার হয়ে যাবে। এটাকে আপনারা অলরেডি ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করছেন? যারা করেন নাই দেখে নেন, স্ক্রিন দেখা যাচ্ছে, ইজ ইট ভিজিবল? জি ভাইয়া। জি ভাইয়া, দেখেন জি ভাইয়া। এটা করছি, করে নিতে পারেন। ওকে, নাম্বার 2, সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনি কতগুলো করবেন এটা আসলে আপনি যত বেশি করতে পারেন করেন। আবারও বলতেছি, যারা খুব বেশি সময় নেই তাদের জন্য ওয়েবসাইটের এই কটা মোস্ট অফ অল এভরিথিং মানে সব কভার করে ফেলবে, বাট 2011 থেকে 2018 করতে পারলে বেটার। ওকে, দ্য সেকেন্ড থিং, হোয়াটসঅ্যাপ পুরো এক্সপিরিয়েন্সটা 6 জানুয়ারিতে ওদের রেজাল্ট দেওয়ার পর এখানে শেয়ার করা আছে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। বাট কোশ্চেন হচ্ছে যে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে যে কোশ্চেনটা করতেছিলেন কত মার্কস পাওয়ার পরে তার মনে হয়েছে সে রেডি, এটার ক্ষেত্রে আমার পার্সপেক্টিভটা হচ্ছে এইটা আসলে আপনার চিন্তা করারই দরকার নেই। আপনি যদি মনে করেন আপনি প্রত্যেক পরীক্ষায় 10-12 পাচ্ছেন, আপনি কি পরীক্ষার হলে যাবেন না? যাবেন কিনা? কেউ বলতে পারেন ভাই আমি তাহলে যাবো যাবো না। ভাইয়া। যদি যান তাহলে আর এই জিনিসটা চিন্তাই করেন না, ফরগেট অ্যাবাউট মার্কস, যে কত হইলে যাবেন কত হইলে চান্স পাবেন। আপনি মার্কসটাকে একটা মাত্র কাজে ইউজ করবেন, যে আমি দেখি আরেকটু বাড়ানো যায় কিনা। কি কিভাবে বাড়ানো যেতে পারে খাতায় লেখেন। নাম্বার 1, আমি ভুল কম করব, যেগুলো পারি না সেগুলো দিকে ফিরেও তাকাবো না, ওই টপিক ফিরেও তাকাবো না, এটা আমি টাচও করবো না, এই প্রশ্ন পড়তেও যাবো না, অ্যান্সার তো দূরে থাক। বাট পারি কিন্তু ভুল করতেছি, এইটাতে আরো ক্লিয়ার করবো। আর নাম্বার 3, যতটুকু সম্ভব না পারা প্রশ্নগুলোকে একটু দেখি এই টপিক গুলো পড়ে ফেলা যায় কিনা। আপনি হয়তো মডেল টেস্ট 5-এ পারেন নাই, মডেল টেস্ট 7-এ গিয়ে ওই টপিক হয়তো পারবেন, অথবা ভুল করবেন। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? মডেল টেস্ট 5-এ আপনি হয়তো একটা টপিক ফেস করছেন, মডেল টেস্ট 7-এ গিয়ে ওই টপিকটা আসছে, আপনি হয় পারবেন নইলে ভুল করবেন, রাইট? তাই তো? যেহেতু ওই জি টপিকটা ভাইয়া। পড়ছেন, সো দেন ভুল করলে আরো ইম্পর্টেন্স দিয়ে পড়েন, আর পারলে পারলেন, না পারলে তো এখনো বুঝতে হবে এই টপিক এখনো পড়া হয় নাই। এটা অলরেডি আপনাদেরকে বলছি কিনা বলেন, যে এইভাবে করে লিখে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা মডেল টেস্টের শুরুতে যেই পেজটা খালি দিয়ে দিচ্ছে ওখানে তো এই দুইটা জিনিসই লিখতে বলছি নাকি? ওখানে তো জি এই ভাইয়া। দুইটা জিনিসই লিখতে বলছি নাকি? এটা কি জি মনে ভাইয়া। আছে? জি ভাইয়া। জি ভাইয়া। না মনে জি না থাকলে ভাইয়া। তো, মনে না থাকলে তো সমস্যা আছে। এরপরে আমি হোয়াটসঅ্যাপ থার্ড কোশ্চেনটা কভার করি, মানে আপনারা যে কোশ্চেন করছেন, এই যে আবারও বলতেছি দেখে নেন আপনাদের বইয়ের পেজ এইটা, তাই তো? তাই কি না? যে ভুল জি হওয়া ভাইয়া। উত্তর না করতে পারা, মানে এক্স্যাক্টলি আপনাদের হাতে যেই কোশ্চেন পেপার আছে এটার থেকেই তুলে নেই তো, ঠিক আছে। মডেল টেস্ট 1 এর কোশ্চেনটাই খুলে বের করে আসি। সো এক্স্যাক্টলি এই কাজটা, এই পেজটা যত বেটার পারেন ইউজ করেন, পরীক্ষায় তো এই পেজে নাম ধাম লিখতে হবে, দ্যাটস ইট। ওকে, থার্ড কোশ্চেন ছিল সময়ে কোন সাবজেক্টে কত। ওয়ার্ডসি ম্যাথে 40 মিনিট টাইম দিছে, আপনারা যারা 40 মিনিট টাইম ম্যাথে দিবেন এরা আর পরীক্ষায় কামব্যাক করতে পারবেন না, এটা মনে হইতে পারে। বাট ওয়ার্ডসি 40 মিনিট ম্যাথে দেওয়ার মানে কি, ওয়ার্ডসি নিজেকে কনসিডার করছিল যে ওর ম্যাথ করতে বেশি সময় লাগে, রাইট? ও নিজের স্ট্রং পয়েন্ট মনে করছিল ইংলিশ, ঠিক আছে। এটা খেয়াল করছেন যে ও কিন্তু নিজের স্ট্রং পয়েন্ট হিসেবে জি ভাইয়া। ইংলিশকে আইডেন্টিফাই করছে, সেই জন্য ম্যাথে সে 40 মিনিট দিছে। এই জিনিসটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার পার্সোনাল প্ল্যানিং এর উপরে। আপনি আমাদের এখানে 3টা মডেল টেস্ট দিয়ে অলরেডি হয়তো বুঝতে পারছেন আপনার কেমন হওয়া উচিত। আপনি আপনার প্ল্যানকে সাফল করতে পারেন, 30টা মডেল টেস্ট, ইটস হিউজ। আপনি আপনার প্ল্যানকে সাফল করে করে একটা জায়গায় এসে সেট করবেন, যে কিভাবে দিলে আপনার জন্য বেশি মার্কস ক্যারি করে ইজি হচ্ছে। আর একটা জিনিস ভাই, এই কথাটা খাতায় একটু লেখেন, কিভাবে পরীক্ষা দিলে আপনার নার্ভ মেনটেনেন্স ইজি হচ্ছে। পয়েন্টটা বুঝতে পারছেন ভাই? পয়েন্টটা কি বুঝতে পারছেন জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই? আবার একটা কথা শুনেন, পরীক্ষাটা একটা হাই রাইজ বিল্ডিং এ আপনি উঠতেছেন, এরকম কেউ প্রথম একতলা উঠতে গিয়েই মনে করেন একদম 50% ঝরে পড়ে যাবে। জাস্ট ইমাজিন, ক্লোজ ইউর আইজ এন্ড ইমাজিন আপনি একটা হাই রাইজ বিল্ডিং এ ওয়াল বেয়ে বেয়ে উঠতেছেন, যত উপরে উঠতে থাকবেন আস্তে আস্তে করে ঝরে পড়ে যাবে, মানুষজন এলিমিনেট হয়ে যাবে, তাই না? এলিমিনেট, আপনার টার্গেট হচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনি যতটা ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন ততটাই আপনার পরীক্ষা ভালো হবে। আমাদের গ্রুপে বেন স্টোকস এর একটা স্টোরি দেয়া আছে, বেন স্টোকস, ঠিক আছে, এটা একটু দেখে নিবেন, এটা পড়ে নিবেন, বেন স্টোকস লিখে সার্চ দিলেই পাবেন। ওকে, লাস্ট ভোকাবুলারি, হোয়াটস এর আর একটা স্ট্রং জোন ছিল ভোকাবুলারি, রাইট? তাই তো? বাট এই জায়গা থেকে আপনারা মিস গাইডেড হয়েন না, আপনার স্ট্রং জোন ভোকাবুলারি নাও হইতে পারে। এই জন্য আমি বলছি লাস্ট 30 দিন, আবারও বলি, ক্লিয়ারলি বলি, আপনি প্রথমে জিআরই 333 টার্গেট করেন, এরপরে জিআরই 333 টার্গেট করার পরে এরপরে কাজ কি বলেন? এই যে দেখেন এখানে দেয়া আছে ভোকাবুলারি হিট প্যারেড ফ্রম প্রিভিয়াস ইয়ার, রাইট? তাই তো? এইটা টার্গেট করবেন। যদি এই দুইটা জিনিস আপনি মাস্টার হয়ে যেতে পারেন দেন আপনি হচ্ছে আমাদের যে রেগুলার আমরা জিনিসগুলো দিচ্ছি এটা আপনার টার্গেট, যে প্রতিদিন একটা করে আমরা ওয়ার্ড স্মার্টে 3টা করে সেশনের ক্লাস নিচ্ছি, তাই তো? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। বাট আপনি প্রথমত টার্গেট করেন, আপনাকে এই প্রিভিয়াস জিআরই 333 আর প্রিভিয়াস এই কয়টা কোশ্চেন আপনাকে বস হইতে হবে। সো
আমার দিক থেকে কোনো ফোর্স নাই যে তুমি কেন ওয়ার্ড স্মার্টের ক্লাস করো না, বাট আপনি বাট ওয়ার্ড স্মার্টের কিন্তু আমরা প্রত্যেকটা কুইজের আপনাকে প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছি, রাইট? ওইটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, জি পারেন ভাইয়া। না পারেন নিজের ইনটিউশন ডেভেলপ করা ট্রাই করেন। সো হোয়াটস দি সেশন, মানে হোয়াটস দি ফ্যান্টাস্টিক কিছু অ্যান্সার দিছে, এই জিনিসটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে আমার নিজের মাথায় আসছে না। আপনারা কোশ্চেন করছেন নাকি? আমার আসলে আজকে সেশনটা টার্গেটে এটা, আপনাদের মাথায় কি কোশ্চেন আছে, ইটস নট মাই হেড অর আওয়ার হেড, আপনার মাথায় কি কি কোশ্চেন আছে। আরো কোনো কোশ্চেন থাকলে এবার করেন, আমি এতক্ষণ যে আলোচনা হয়েছে একটু সামারি করে দিলাম, আরো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। ভাইয়া উই হ্যাভ মোর পিপল। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া আমার তো হচ্ছে তেমন প্রিপারেশন নেই নাই, তো আমি 3টা মডেল টেস্ট দিলাম আর কি। বাট আমার প্রবলেমটা হচ্ছে আমি মানে পুরো ওই সময়ের মধ্যে আমি সবগুলো কোশ্চেন পড়ে শেষ করতে পারিনি। এটা নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছে আর কি, মানে অনেক টাইম লাগতেছে। মডেল আরেকটা টেস্ট ভাইয়া দিতে আমার থাকেন, রায়। মডেল টেস্ট দিতে থাকেন, এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার এটা ইমপ্রুভ করার মুখস্থ কোনো ওয়ে নাই। আপনাকে একমাত্র, আমি এই জন্য একটা কথা, আপনাদের মনে আছে কিনা যারা আমাদের কোর্সে অনেক আগের থেকে আছেন, আপনাদের একটা কথা বলতাম যে ইংলিশ রিডিং স্কিল ইংলিশের জন্য বাড়াইতে হবে না। আপনাদেরকে মনে আছে আমি প্রথম ম্যাথ ক্লাসে বলছিলাম রিডিং স্কিল ভালো না করলে তিনটা ম্যাথ আর পার্টের জন্য হবে। অ্যানালিটিক্যালও গেরাবেন, মনে রাইট। আছে? জি মনে ভাই। আছে এই কথাটা? মনে আছে জি যে ভাই। আপনারা যারা ভাবতেছেন ইংলিশ রিডিং স্কিল রাখবে রিডিং এর জন্য, আমাদের রিডিং ক্লাসের প্রথম কথা ছিল এটা, ইটস নট ফর ইংলিশ। আপনাকে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল ভালো করতে হলে রিডিং স্কিল বাড়াইতেই হবে। তখন যারা যারা দাম দেন নাই, মনে করছেন যে আরে ছোট ছোট রিডিং, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের রিডিং এর শুরুতে আমি ছোট ছোট রিডিং করাইছিলাম, মনে আছে? এখন জি পরীক্ষায় ভাই, শর্ট প্রশ্নে প্যাসেজ। আইসা ক্রিটিক্যাল রিজনিং এ সেই শর্ট প্যাসেজ পাচ্ছেন, ম্যাথের হুম। কোশ্চেন গুলো কি একটা করে শর্ট প্যাসেজ জি না? তো আপনার ভাই জি আর কোনো ভাই। উপায় নাই, আপনার একমাত্র ওয়ে হচ্ছে রেগুলার পরীক্ষা দিতে থাকেন। এই মুহূর্তে আপনার ওদের যাদের কথা বললাম আগের থেকে প্রিপারেশন, ওদের মতো আপনার সময় নেই, আপনি একমাত্র উদ্দেশ্য হচ্ছে, উপায় হচ্ছে রেগুলার মডেল টেস্ট দিতে থাকেন, এছাড়া আর কোনো উপায় নাই, এটা জি ছাড়া ভাই, আমি আসলে কোনো ওইটাই উপায় নাই। কন্টিনিউ করার ট্রাই করতেছি এবং 3টা শেষ করছি, রাইটিং গুলো সাবমিট করছি। যে আর ভাইয়া আমাদের যে রাইটিং স্টার গুলো আমি জয়েন জাস্ট করছে, এক স্টার, পেজে হ্যাঁ দিছি। বলো বলো। আর রাইটিংটা আমি জাস্ট করতেছি কি, মানে A4 সাইজের পেপার নিচ্ছি, ওইটা এক পেজে একটা কোশ্চেন, আরেক পেজে আরেকটা কোশ্চেন, মানে 8টা 10টা সেন্টেন্সে সময়ের মধ্যে লেখার ট্রাই করতেছি। ওকে, আমরা আরো কোশ্চেন নিব, আমরা একটু মোফাজ্জলের কাছে শুনবো, আমরা আরো কোশ্চেন নিব, আমাদের অনেক মানুষজন আছে, আপনারা একটু ওয়েট করেন, আমরা এক এক করে কোশ্চেন নিব। মোফাজ্জলের কাছ থেকে শুনে, আচ্ছা মোফাজ্জলের পরিচয়টা আগে দেই। মোফাজ্জলের পোস্ট অলরেডি আপনারা, মোফাজ্জল তুমি তোমার মতো করে শেয়ার করো। আমাকে শোনা যাচ্ছে? Yes, you জি are. ভাই। ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, অনেক ধন্যবাদ। আমি মুফাসসির হায়দার ভুঁইয়া। আমি বিবিএ করেছিলাম নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। তারপর অনেক বছর পর আমি আইবি এর এমবিএ এর জন্য ট্রাই করি। এবং গত বছর আমি চান্স পেয়েছিলাম আইবি এমবিএ 67 ব্যাচে। তো আজকের সেশনটা মূলত শেষের 1 মাস আসলে কি করা উচিত এই বিষয়টাই নিয়ে। তো শেষের 1 মাস সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যত বেশি সম্ভব মডেল টেস্ট দেওয়া যায়। মডেল টেস্টের শুরুর দিকে আসলে কিছু জিনিস ঠিক করে নিতে হয়। যেমন কোন প্যাটার্নে আপনি পরীক্ষা দিবেন, আপনার স্ট্রং এবং উইক জোন কোনটা, এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবে বুঝে নিতে হয়। তাহলে যেটা হয় যে আপনি আপনার আপনার পরীক্ষাটা আপনি কিভাবে দিবেন সেটা আপনি প্রপারলি ঠিক করতে পারবেন। যেমন আমি আহ, এর আগের বছর পরীক্ষা দিয়েছিলাম, আহ, এবং সেই পরীক্ষা থেকে এবং সেই পরীক্ষার আগে আমি যে মডেল টেস্ট গুলো দিয়েছিলাম সেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে ম্যাথমেটিক্স। এটা উইক পয়েন্ট মনে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি 66 ব্যাচের যে এক্সাম সেখানে আমি ম্যাথ শুধুমাত্র 4টা আনসার করতে পেরেছিলাম, এবং পরবর্তীতে আউট অফ ফ্রাস্ট্রেশন আমি বাকি সবগুলোতে হচ্ছে ওগো 10-20 করে দাগিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি বুঝতে পেরেছিলাম যে আমার সবচেয়ে উইক জোন হচ্ছে ম্যাথমেটিক্স, এবং সেটা অনুযায়ী আমি পরবর্তীতে প্ল্যানিং গুলো করি। আমার ক্ষেত্রে আমার স্ট্রং জোন ছিল ভোকাবুলারি, ইংলিশ, এবং তারপরে অ্যানালাইটিক্যাল। আমি ভোকাবুলারি এবং ইংলিশে স্ট্রং হওয়ার কারণ ছিল আমি অনেক বছর ধরে চাকরি করছি। আপনারা যারা চাকরি করেন তারা এই বিষয়টা আমার সাথে খুব ভালোভাবে মিলাতে পারবেন, যে চাকরি করা অবস্থায় আসলে বাসায় বসে টেবিলে বসে পড়ার সময় পাওয়া যায় প্রতিদিন সর্বসাকুল্যে 1 ঘন্টা 2 ঘন্টা, সর্বোচ্চ সর্বোচ্চ 3 ঘন্টা, এর চেয়ে বেশি আসলে সম্ভব না। কিন্তু ইংলিশ এবং ভোকাবুলারি চাইলে অনেক জায়গায় পড়া যায়, অফিসে যাওয়ার সময় যাওয়ার পথে পড়া যায়, অফিসে বসে বসেও প্রায় সময় পড়া যায়। যদি অফিসে বসে বসে যদি ম্যাথ করতে যাই সেটা খুব খারাপ ভাবে নেওয়া হয়, বাট ইংলিশটা আসলে পড়া যায় চাইলে। যে কারণে আমার ইংলিশ এবং ভোকাবুলারিটা খুব বেশি স্ট্রং হয়েছিল, কিন্তু আমার ম্যাথমেটিক্সটা আগের মতোই ছিল। যে আমি যখনই পরীক্ষাগুলো দিতাম আমি দেখতাম যে ম্যাথমেটিক্সে আমার কিছুটা সমস্যা হচ্ছে।
তো আমি মূলত এই যে ভাই যে প্রথম তিনটা মডেল টেস্টের কথা জিজ্ঞেস করছিলেন, তো আমি মূলত এই যে প্রথম দুই তিনটা মডেল টেস্ট দিয়েই আসলে ঠিক করেছিলাম যে আমি কিভাবে পরীক্ষায় আনসার করব। আমি প্রথম কয়েকটা মডেল টেস্টে প্রথমে ইংলিশ দিয়ে শুরু করে দেখেছিলাম কেমন হয়, তারপর আমি ম্যাথমেটিক্স দিয়ে শুরু করে দেখেছিলাম কেমন হয়, এবং তারপর আমি অ্যানালাইটিক্যাল দিয়ে শুরু করে দেখেছিলাম কেমন হয়। আমি যেটা এখান থেকে ডিটেক্ট করতে পারলাম যে আমি যদি অ্যানালাইটিক্যাল দিয়ে শুরু করি এবং ওই অ্যানালিটিক্যাল পাজলটা যদি আমি সলভ করতে না পারি, আমার মাথার মধ্যে এক ধরনের কমপ্লেক্স কাজ করে, এবং তারপরে দেখা যায় যে আমি ম্যাথও পারছি না, আমি ইংলিশও পারছি না। আবার ম্যাথমেটিক্স দিয়ে যদি আমি শুরু করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি প্রশ্ন সহজ হয়, আমি যদি ম্যাথ প্রপারলি দাগাতে পারি, তাহলে আমার পরবর্তী পরীক্ষাটা ঠিক হচ্ছে। কিন্তু যদি আমার ম্যাথ ভুল হয় এবং আমি যদি ম্যাথ না পারি, সেক্ষেত্রেও আমার মাথায় এক ধরনের প্রেশার কাজ করে, আমি পরবর্তী ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল খুব একটা ভালোভাবে দিতে পারি না। তো আমি অ্যারাউন্ড 4-5টা পরীক্ষার পরে আমার নিজের স্ট্র্যাটেজিটা ঠিক করলাম যে আমি ইংলিশটা দিয়ে শুরু করব, এবং ইংলিশে যেহেতু আমি অনেকদিন ধরে পড়ছি, আমার প্রিপারেশন মোটামুটি ভালো, আমি ইংলিশটাই আগে শেষ করব, তারপরে আমি ম্যাথমেটিক্স ধরবো, এবং সর্বশেষ আমি অ্যানালাইটিক্যাল ধরবো। এবং আমি মূলত প্রথম 10-12টা মডেল টেস্ট দেওয়ার পরে এই জিনিসটা সেট করে ফেলতে পেরেছিলাম, এবং শেষের সবগুলো আমি ঠিক একই প্যাটার্নে আমি দিয়েছিলাম। তো এই বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে বুঝতে পারা যে আমার জন্য আসলে কোনটা ইম্পর্টেন্ট। আমার পরীক্ষার হলেও ব্যাপারটা একইভাবে হয়েছিল, যেহেতু আমি আগে থেকে সেট করে গিয়েছিলাম। আমি সবার আগে ইংলিশ দিয়েছিলাম, এবং ইংলিশ আমি কি আনসার করব করবো না সেটাও আমি মোটামুটি ঠিক করে রেখেছিলাম। আগের যে মডেল টেস্ট গুলো ছিল, মাহমুদ ভাইও তখন সাজেশন গুলো দিয়েছিলেন। ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় মূলত প্যাসেজ, যেটা আসলে পুরোপুরি পড়তে হয়, তারপর আনসার দিতে হয়। তো আমি প্রথমে ঠিক করেছিলাম যদি আমি ভোকাবুলারি এবং গ্রামার মিলিয়ে যদি আমি মোটামুটি একটা আনসার করতে পারি, আমি আর প্যাসেজ দাগাবো না। এবং আমি আসলে শেষ করার পর যখন দেখলাম যে কিছুটা সময় আছে, আমি একটা প্যাসেজ দাগিয়েছিলাম, দুটো আমি দাগাইনি। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি যেহেতু আগের বারের একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার আছে, 66 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা জানেন যে ম্যাথমেটিক্সটা খুবই কঠিন এসেছিল, এবং আমি যেহেতু মাত্র 3-4টা আনসার করেছিলাম, এবং তারপরে একটা ওয়ান্ডারফুল স্টোরি আছে মাহমুদ ভাইয়ের, যে শুধুমাত্র 6টা আনসার করেও দাগানো চান্স পাওয়া যায়। তো সেই স্টাডি থেকে এবং সেই অ্যানালাইসিস থেকে আমি ঠিক করেছিলাম যে যেহেতু আমার ম্যাথমেটিক্সটা কিছুটা দুর্বল, আমি যদিও মেন্টরস কিউ ব্যাংক এবং আরো মাহমুদ ভাইয়ের ক্যাট ম্যাথ এবং বেশ কিছু ম্যাথ করেছি, বাট স্টিল আমি দেখছি যে যখনই আমি এক্সামে যাই, তখন হচ্ছে সহজ প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারছি, এবং যেগুলো একটু কঠিন সেগুলো আমার উত্তর দিতে একটু কষ্ট হচ্ছে। তো আমি যেটা করেছিলাম যে আমি আগেই ঠিক করে গিয়েছিলাম আমি ঠিক 10টা ম্যাথ দাগাবো, এবং ঠিক 10টা ম্যাথ দাগানোর পরে আমি মূলত অ্যানালাইটিক্যালে চলে যাব, অথবা যদি 40 মিনিট ক্রস করে যায় ম্যাথমেটিক্স পার্টে, সেক্ষেত্রে আমি অ্যানালাইটিক্যালে চলে যাব। তো আমি মোটামুটি 67 ব্যাচে মূলত 66 চাইতে কিছুটা সহজ আসছিল ম্যাথ, আমি মোটামুটি 10টা ম্যাথ দাগাতে পেরেছিলাম ফার্স্ট ট্রাই। এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি তার পরবর্তীতে অ্যানালাইটিক্যালে চলে যাই, অ্যানালাইটিক্যাল আমি আনসার করি, মোটামুটি 10টা আনসার করি, এবং তারপরে আমি মূলত জাস্ট কয়েক মিনিটের একটা সময় পাই। তখন আমার কাছে যেটা তখনকার অ্যানালাইসিস ছিল, আমি ইংলিশ মোটামুটি ভালো দাগিয়েছি, অ্যানালাইটিক্যাল আমি মোটামুটি ভালো হয়েছে, ম্যাথমেটিক্স আমি আরেকবার চেষ্টা করে দিব, দুই একটা যদি আরো দাগানো যায়। তো তখন মূলত আমি আরো দুটো ম্যাথ দাগাতে পেরেছিলাম। আমার এক বন্ধু ছিল যে আইবিতে পরীক্ষা দেয়নি, বাট হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংকে পরীক্ষা দিয়েছিল, সে আমাকে কিছু সনাতন পদ্ধতি দেখিয়েছিল যে ত্রিভুজ এবং জ্যামিতিতে না করেও কিভাবে যেন আহ চিত্র দিয়ে মিলিয়ে দেয়া যায়। তো আমি সেভাবে আরো দুটো মিলাতে পেরেছিলাম, এবং আমি টোটাল 12টা আনসার করেছি। তো এই ওভারঅল এই পরীক্ষাটা দিয়ে আমি আহ, মোটামুটি আহ, আশা ছিল যে আমি মোটামুটি চান্স পাবো। সো এবং ফাইনালি আমি আমার রিটেনে আসছিল, এবং পরবর্তীতে ভাইবার ক্ষেত্রে তার বিশাল স্টোরি আছে, যেটা পরবর্তীতে শেয়ার করব। বাট আমি একটু, যারা চাকরি করছেন আমার মতো, যারা আগে হয়তো বা খুব বেশি প্রিপারেশন নেননি, এই 1 মাসে অনেক কিছু প্রিপারেশন নিতে হবে, তাদের ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিব। সর্বপ্রথম সাজেশন হচ্ছে আপনি প্রথমে একটু অ্যানালাইসিস করতে হবে আপনার সময়টা একটু ক্যালকুলেট করতে হবে। যারা চাকরি করছেন না এবং এখন অন্য কোথাও পড়াশোনা করছেন না, তাদের জন্য আসলে 24 আওয়ার্সই আসলে পড়াশোনার সময়। সো ওই সময়টাতে আসলে আপনি চাইলে আহ ভাগ করে নিতে পারেন ইংলিশ, ম্যাথ,
আপনার যেটা দুর্বল সেটাতে বেশি সময় দিয়ে, আপনার যেটা স্ট্রং পয়েন্ট সেটাতে কম সময় দিয়ে। আবার যারা চাকরি করছেন তারা বাসায় ফিরতে কয়টা বাজে, তারপর আপনি রাত কয়টা পর্যন্ত পড়তে পারছেন, এটার উপর বেস করে একটা সময় নির্ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রতিদিন আসলে অতটুকু সময় অন্তত পড়া উচিত। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের একটা সেটিংস আছে যেখানে আপনি স্ক্রিন টাইমটা দেখতে পারেন, যে আপনি কোন অ্যাপে বেশি সময় নষ্ট করছেন। তো সেখানে যদি আপনি দেখেন যে ফেসবুক বা অন্যান্য কোথাও, ইনস্টাগ্রামে রিলস দেখে বেশি সময় নষ্ট করছেন, এই 1 মাসের জন্য একটু এই বিষয়গুলো ছেড়ে দিলে আপনি দেখবেন মোটামুটি ভালো সময় আপনি পেয়ে যাবেন। এটা আমিও করেছিলাম। আমি প্রথমে মনে হচ্ছিল আমার হাতে সময় নেই, এবং তারপর আমি যখন ক্যালকুলেট করলাম এবং দেখলাম যে আমি যদি শুধুমাত্র ফেসবুকটা ছেড়ে দিই, তাহলে আমি মোটামুটি দিনে অন্তত 2 ঘন্টা সময় আমি পেতে পারি। তো আমি ফেসবুক ছেড়ে দিয়েছিলাম। আমার একটা সেকেন্ডারি আইডি দিয়ে আমি মাহমুদ ভাইয়ের ব্যাচে কানেক্টেড ছিলাম, এবং অভ্যাসবশত তো আমাদের একটু পর পর মোবাইল হাতে চলে আসে। তো ওই সময়টাতে আমি ভোকাবুলারি দেখতাম, আমার পিডিএফ গুলো থাকতো। আমি মূলত ভোকাবুলারি গুলো দেখতাম, ইংলিশ গ্রামার গুলো দেখতাম। কিছু অনলাইন সোর্স আছে যেখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিয়ে পরীক্ষা দিতে পারবেন, মোবাইলেই দিতে পারবেন। এই কাজগুলো আমি করতাম, তো এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। এবং আমি আমার টাইমিংটা হিসাব করে দেখলাম যে আমি প্রতিদিন সর্বসাকুল্যে জাস্ট 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দিতে পারবো রাতে, মানে চেয়ার টেবিলে বসে, উইকেন্ড যদি বাদ দিই। তো আমি ঠিক করেছিলাম আমি যেই 2.5 ঘন্টা টেবিলে বসতে পারবো, এই 2.5 ঘন্টা আমি ম্যাথ করবো। এবং আমি মূলত ম্যাথই করেছিলাম বাসায় বসে বসে। এবং ইংলিশ এবং ভোকাবুল অ্যানালাইটিক্যাল, এটা আমি আসলে অফিসে বসে বসে আসা যাওয়ার পথে দেখে দেখে মূলত সেটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মডেল টেস্ট দেওয়ার পরবর্তীতে আপনাকে আসলে একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি এতদিন পর্যন্ত যাই প্রিপারেশন হয়েছে, এই সময়টাতে আসলে সবচেয়ে ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে এন্ডিং মোমেন্টটা যদি আপনার খুব ভালো হয়, আপনি খুবই কনফিডেন্টের সাথে আসলে পরীক্ষার হলে যেতে পারবেন। তো আপনি শুধুমাত্র আহ, প্রথমে আমি বলছিলাম যে আমি গ্রুপের ভিডিওতে বলেছি, আপনাদের যাদের বাসা থেকে ফিজিক্যাল মডেল টেস্টের যে সেন্টার, এই সেন্টার গুলো দূরত্ব বেশি বেশি, তারা একটু এটা চাইলে অ্যাভয়েড করতে পারে। আমি আমি আগেও বলেছিলাম যে সবচেয়ে বেটার অবশ্যই ফিজিক্যাল মডেল টেস্ট দেয়া। এখানে আপনি একটা এক্সাম সেন্টারের একটা অভিজ্ঞতা পাবেন। তারপর আপনি না পারলেও আপনাকে অন্তত 2 ঘন্টা ক্লাসে বসে থাকতে হবে, এটা একটা ব্যাপার। আবার আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করে দেখতে পারেন। তো ওভারঅল আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন। অনলাইনে আমি পরীক্ষা দিয়েছি, আমি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি এর আগের বছরে যেহেতু পরীক্ষা দিয়েছিলাম। তো অনলাইনে দেখা যেত যে আমি একটা ম্যাথ পারিনি, আমার মেজাজটা একটু গরম হয়ে গেছে, আমি ক্রস করে দিয়েছি, আমি পরীক্ষা থেকে বের হয়ে গেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখন ইচ্ছে করছে না, আমি রিটেনটা না দিয়ে বের হয়ে গেছি। তো এই বিষয়গুলো আসলে যদি আপনি ফিজিক্যালি পরীক্ষা দেন তাহলে হয় না। আর যদি আপনার মনে হয় যে আপনার বাসা থেকে ডিস্টেন্স বেশি, জ্যামের কারণে সময় নষ্ট হবে, তাহলে আসলে এটাকে অ্যাভয়েড করা উচিত। কারণ শেষের 1 মাসের 2 ঘন্টা আসলে এগুলো খুবই গোল্ডেন টাইম। যে এই সময়টাতে যদি আপনি ওয়েস্ট না করেন, আপনি জীবনে আপনার যদি আইবিএমবি আপনার লক্ষ্য হয়, আপনি আপনার লক্ষ্যতে পৌঁছাতে পারবেন। তো এই 2 ঘন্টা সময় আপনার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। এবং বাসায় বসে যদি আপনি ল্যাপটপে বা মোবাইলে দেন, সেক্ষেত্রে একটা ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। আমার ক্ষেত্রে যেটা হতো যে মোবাইলে পরীক্ষা দিচ্ছি, হঠাৎ করে একটা মেসেঞ্জারে মেসেজ আসলো, আমি সেখানে ঢুকলাম, তারপর সেখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম, আমি অন্য ভিডিও দেখা শুরু করলাম। তো আপনি যখন কাগজে কলমে দিচ্ছেন, তখন আপনার এই ডিস্ট্রাকশনটা হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সলভ করছেন কিনা। আপনি ধরেন অনেকগুলো মডেল টেস্ট দিলেন, কিন্তু মডেল টেস্টে আপনি নাম্বার পেলেন, আপনি র্যাঙ্কে দেখলেন আপনার নাম আছে কিনা, থাকলে আনন্দিত হলেন, না থাকলে কষ্ট পেলেন, কিন্তু আপনি পরবর্তীতে রিভিউ করে দেখছেন না, আপনি প্রশ্নটা সলভ করছেন না। আপনি যে ম্যাথ গুলো হয়তো বা ধরেন 25টার মধ্যে আপনি 10টা ম্যাথ পেরেছেন, বাকি 15টা পারেননি। এই 15টা আপনি যদি আরেকবার নিজে করে না দেখেন, তাহলে আসলে আপনার লাভ হবে না। তো আমি সবাইকে বলবো যে আপনারা এই পরীক্ষাটা দিবেন। মাহমুদ ভাইয়ের প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন খুবই ভালো। আমরা গত বছরও উনি আমাদের জন্য খুব ছোট করে ব্যবস্থা করেছিলেন, যেহেতু সময়ও কম ছিল। তো তবুও উনি কষ্ট করে আমাদের জন্য, যারা আমরা পরীক্ষা দিচ্ছিলাম, ওনার ব্যাচে যারা ছিলাম, আমাদের জন্য এরকম একটা বইয়ের ব্যবস্থা করেছিলেন, এবং যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। তো আপনারা যেই ম্যাথ গুলো পারবেন না, সেটা আপনারা একবার আর দেখে নিবেন। দেখার অনেক সোর্স আছে, অনলাইনে বিভিন্ন সোর্স আছে, ইউটিউবে পাওয়া যায়। বাট সবচেয়ে বেটার হয় এগুলো আপনি নোট করে রাখবেন, টিক চিহ্ন দিয়ে রাখবেন, এবং আপনি সলভ ক্লাসে এগুলো দেখবেন। তাহলে যেটা হবে, আপনার সময় বেঁচে যাবে। আপনি একটা ম্যাথ দেখার জন্য যদি ইন্ডিয়া বিক্সে ঢুকেন, দেখা যাবে যে ওখানে আপনি প্রায় 45 মিনিট নষ্ট করে ফেলছেন।
যেখানে অনেকগুলো ম্যাথ আছে যেটা আইবি এর সাথে রিলেটেড না। তো আমি যেটা রেকমেন্ড করব, মার্ক করে রাখবেন ইংলিশ, ম্যাথ, অ্যানালাইটিক্যাল, যেগুলো আমি পারিনি মার্ক করে রাখবো, এবং সলভ ক্লাসে প্রত্যেকটা কোশ্চেন করবে। আপনার অনেক কোশ্চেন কমন করবে, অন্যরা কোশ্চেন গুলো করে ফেলবে, আপনি আনসার পেয়ে যাবেন, বাট যেগুলো আপনি পারেননি সেগুলো সলভ করবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে 30টা পরীক্ষা দিয়ে কোনোটাই সলভ না করার চাইতে 15টা পরীক্ষা দিয়ে 15টা ভালোভাবে সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো আপনারা নিয়মিত এই পরীক্ষাটা দিবেন, টাইমলি দিবেন, কারণ টাইমলি না দিলে একটা প্রবলেম হয় যে হয়তোবা প্রথম 3টার জন্য মাহমুদ ভাই সলভ ক্লাস নিচ্ছেন 5 তারিখে, আপনি এর আগে যদি পরীক্ষাগুলো না দিয়ে থাকেন এবং পরীক্ষার আগে যদি আপনি সলভ ক্লাস দেখে ফেলেন, তাহলে এই পরীক্ষাগুলো আসলে আপনার খুব একটা কাজে আসবে না। তো আপনারা নিয়মিত এই পরীক্ষাটা দেন, ডিস্ট্রাকশন গুলো একটু এই 1 মাসে অ্যাভয়েড করেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এগুলো প্রয়োজনে জানুয়ারি মাসে করেন। এবং এই 1 মাস প্রপারলি পড়াশোনায় যদি সময় দেন। এবং আরেকটা বিষয় আমি প্রায় সময় বলি যে আপনার আসলে এই সময়, মানে যদি আপনি মাহমুদ ভাইয়ের ব্যাচে থাকেন, আপনার কিছু সার্চ করার দরকার নেই। আপনি সার্চ করতে গিয়ে যে সময়টা নষ্ট করছেন, এই কাজটা আসলে মাহমুদ ভাই করে দিচ্ছে আপনাদের জন্য। কি কি পড়তে হবে দেখবেন যে উনি দিয়ে দিচ্ছেন যে এটা 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 পড়বা, এই ইউটিউব লিঙ্ক থেকে এই ম্যাথ দেখবেন। তো এই সার্চের কাজটা ওনার উপর ছেড়ে দেন, উনি ওনার সময় নষ্ট করে, ওনার অফুরন্ত সময় আছে, ওই সময়টা দিয়ে উনি সার্চ করুন। আপনার সময়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, ভাই তো অলরেডি চান্স পেয়ে গেছেন। তো আপনি যেটা করবেন যে ভাইয়ের যে লিঙ্ক গুলো শেয়ার করবে ওখান থেকে শুধু দেখবেন এবং সলভ ক্লাসে এগুলো দেখে নেবেন। তাহলে যেটা হবে যে আপনার সময় বাঁচবে, এবং সেই সময়টাতে আপনার যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পড়াগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা নিয়মিত টাইমলি পরীক্ষাগুলো দিবেন, অবশ্যই টাইমার সেট করে রাখবেন যে আপনি কতক্ষণের মধ্যে দিতে পারছেন। আপনি 40 মিনিটস এর মধ্যে ম্যাথ সেকশনটার কতটুকু কভার করতে পারছেন, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ইংলিশটা কতটুকু কভার করতে পারছেন, এগুলো আসলে ক্যালকুলেট করতে হবে। এগুলো ক্যালকুলেট করে আপনার আপনার স্ট্র্যাটেজিটা আপনাকেই মেক করতে হবে, কারণ আপনার স্ট্রেংথ এবং উইকনেস আসলে আপনি ছাড়া কেউ বুঝবে না। যেমন আমার এই যে প্রথমে কথা বলে গেল আমাদের শান্তা, আমাদের সিয়ার, শান্তা কিন্তু ছিল বুয়েটের। তো তার ম্যাথমেটিক্স তো মানে অটোমেটিক্যালি খুব ভালো। আমি আবার ছিলাম নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির, আবার আমি ছিলাম বিবিএ। তো আমার ম্যাথমেটিক্স ডেফিনেটলি অত ভালো না। তো আমাকে কিন্তু, আমি যদি তার স্ট্র্যাটেজিটা ফলো করতাম তাহলে কিন্তু আমি হয়তোবা চান্স পেতাম। সো আমাকে নিজের স্ট্র্যাটেজিটা নিজেকে মেক করতে হয়েছে। আপনারাও নিজের স্ট্র্যাটেজিটা নিজে মেক করবেন, এবং কিভাবে করবেন, উইথ ক্যালকুলেশন। 4-5টা মডেল টেস্ট দিয়ে ওই ক্যালকুলেশনে সেট করে আপনার উইক জোন গুলোতে বেশি সময় দিয়ে পড়াশোনা করবেন। যে কোনো কোশ্চেনে মাহমুদ ভাই তো আছেই, আমরাও আছি, আমাদের পোস্টগুলোতে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা উত্তর দিয়ে দিব। এবং আশা করি আপনারা এই সময়টাতে খুব ভালোভাবে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে এই সুবর্ণ ক্যাম্পাসে জয়েন করবেন, আপনাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। মাহমুদ ভাই, ওভার টু ইউ। তারা যারা এতক্ষণ শুনছেন, মানে আপনার কি মনে হয় না যে এরপরে আপনাদের অটোমেটিক একটা তালি দেওয়া উচিত? মানে একটা তালি, মানে মোফাজ্জের আসলে আর কিছু বাকি না রাখে ভাই, নাই। থ্যাংক মানে তালিটা দেন, ভাই, হাততালিটা দেন, অসাধারণ হয়েছে ভাই, হাততালিটা অসাধারণ দেন হয়েছে। ভাই, হাততালিটা দেন। আমি স্ক্রিনটা একটু, আমার ল্যাপটপের স্ক্রিনটা ফেটে যাক, মানে আমি আর থ্যাঙ্কস দিতে চাচ্ছি না। হাততালি দেন, সেকেন্ড ভাই। হাততালি, হাততালি। আপনাদের প্রশ্ন পরে নিবো, আগে একটা হাততালি দেন, তাড়াতাড়ি দেন। মানে আপনাদের আমার মনে হয় না আসলে আর জানার কিছু বাকি আছে। কই হাততালি তো দেখতেছি না। হাততালি মানে এই জুমের হাততালিটা দেন। হ্যান্ড রেজ বলি নাই, হাততালি দিতে বলছি, ক্ল্যাপ ক্ল্যাপ। আচ্ছা, জুমের ক্লাব যেগুলো এতক্ষণ দিছে এগুলা কই? এনিওয়েজ, আমি একটা জিনিস বলি, মুফাসসিরের সাথে আমার পরিচয় আসলে কিভাবে, এই স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া। জি ভাই ভাইয়া, আমি হ্যাঁ, একটা দেখা জিনিস যাচ্ছে। বলি, আমাদের এই গ্রুপটা আসলে স্টিল কোনো কমার্শিয়াল গ্রুপ না। এটা আসলে যে কোনো দিন এমন হইতে পারে আগামী বছর আমি হয়তো ইউএসএ চলে গেছি, এই গ্রুপ বন্ধ হয়ে গেছে। দের ইজ হাই চান্স, ঠিক আছে? আমি আর চৈতি আজকে বিকেলবেলা চা খাইতে বসছিলাম, পরে আমরা গল্প করতেছিলাম। আজকে আসলে ওদের সবার থাকার কোনো প্ল্যান ছিল না। আমি যদি আসলে, আপনারা যদি মনে করেন যে এই যে বিভিন্ন জায়গায় লেখা দেখি মুরিদ, অ্যাবসলিউটলি এই যে মুফাসসির বলেন বা অন্যান্য যারা আমরা আছি, আমরা মুরিদ। এটা আমি আসলে, ওরা আমার মুরিদ না, আমরা সবাই সবার মুরিদ। বিকজ উই রিয়েলি লাভ টু স্পেন্ড আওয়ার টাইম টুগেদার। ওদের প্রত্যেককে আমি জাস্ট জানাইছি প্রবাবলি 10:45 পরে, একজনকে আমি 10:45 আগে ফোন দিচ্ছি বলে আমার মনে হয় না। মুফাসসিরকে ফোন দিয়ে পাইনি, আমার কল ব্যাক করার পর ওরে বলছি যে এরকম আজকে পোলাপানের সাথে একটু বসবো, কি অবস্থা, ফ্রি আছে, ওদেরকে একটু বলো। ও আমার বলছে ভাই আসতেছি। মানে এই শান্তা চলে গেছে, শান্তার সামনে বিসিএস রিটেন আসছে, ও কিন্তু এর মধ্যেও আসছে। আমরা নিজের এক্স্যাক্টলি, আমি আর চৈতি, আমি বাসায় আসার পরে চৈতিরে বলতেছিলাম যে বাকিদের থাকতে বলি, প্ল্যান ছিল আমি আর চৈতি আপনাদের সাথে আলোচনা করবো 3টা পরীক্ষা কেমন দিলেন। মানে মুফাসসির, এম আই কারেক্ট? তোমার আমি জানাইছি, বা তোমার কথা হয়েছে কখন? হোয়াটসঅ্যাপে এই যে জানাইছি কয়টা? 10টার দিকে, এক্স্যাক্টলি 10:30টায়। তো 10টার। এইটা আমাদের মধ্যে রিলেশনশিপ, ঠিক আছে?
এইটা রিলেশনশিপ। আপনাদের আমি শুরু থেকে একটা কথা বলি, ভাই তোমাদের গালাগালি মারামারি কাটাকাটি এগুলো আমি পরীক্ষার দিন পর্যন্ত পড়বো। মোফাজ্জেল বলেন বা অন্য যাদের সাথে, ওরা আমাকে ওদের প্রত্যেকের পোস্টে একটা লেখা পাবেন, মানে ওরা আসলে পরীক্ষার আগ পর্যন্ত আমাকে রীতিমতো ভয় পাই, আমার কিছু করার ছিল না। আমি আপনাদেরকে একদম প্রত্যেকটা ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম দিন হাত পা ধরে মাপ চাই নেই, তাই কিনা? যারা ক্লাস করতেছেন প্রত্যেকটা ওরিয়েন্টেশন ক্লাসে মাপ চাই কিনা, যে ভাই আগামী 3-4 মাসের জি জন্য ভাইয়া মাফ করে জি দেওয়া। ভাই চাইছেন তো ভাই। ওদের সাথে আমার সেম রিলেশন ছিল এখন পর্যন্ত, যে মোফাজ্জেলের কাছে আমরা একটা ট্রিট পাই। এটা নিয়ে আমরা মোফাজ্জেলকে যে পরিমাণ টিজ করি, যে শালা তুই মোফাজ্জেল, আমি বলি ভাইবার আগের দিন আমরা একসাথে ছিলাম, মোফাজ্জেল আমাদেরকে অ্যানাউন্স করছে ভাই যদি চান্স পাই আপনারা ধানমন্ডিতে যেখানে চাবেন খাওয়াবো। মানে আমরা লিটারালি ভাইবার আগের দিন আমার বাসায় ছিলাম, আগের দিন রাতে আমরা 10টা পর্যন্ত ছিলাম। আমরা মনে হয় সন্ধ্যা 7টায় ঢুকছি, একটু পরে এই গল্প টল্প ভাইবার সময় বলবো, নট টুডে। বাট মুফাসসিরের সাথে আমার পরিচয়টা কেমনে বলে, আমাদের ব্যাচের আদন আছে, ও নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট মানে ইউনিভার্সিটির। আদন হচ্ছে মুফাসসিরকে আমার কাছে ওইবার কানেক্ট করায় দিছে, যদি ভাইয়ার কাছে কর। ঠিক আছে, তো আমি এবার চাইতেছি এনএসটিইউ থেকে এবার যদি আরেকজনকেও চান্স পাই, ইট উইল বি এ হ্যাট্রিক। এনএসটিইউ এর কেউ আছেন এখানে? নোয়াখালীর কেউ আছেন ভাইয়া আজকে আমি সেশন? শুনছি। ভাই তোমরা যদি চান্স পাও, এটা তোমাদের জন্য একটা হ্যাট্রিক, প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। ঠিক আছে, আমি চাই মানে আপনাদের এই হ্যাট্রিকটা হোক। ঠিক আছে, এবং আমাদের এই কোর্স গুলাতে যেটা বললাম, ইটস এ ফ্যামিলি ভাই। মানুষজন বাইরে যা কিছুই বলুক, আপনারা যারা এখানে রেগুলার না করে চলে গেছেন এবং আজে বাজে জিনিস চিন্তা করেন না ভাই, ঠিক আছে, আমি যে ক্লাসে আমাদের উই আর এ ফ্যামিলি ভাই। এবং তোমরা যারা চান্স পাবা বা পাবা না, দের ইজ নো ডিফারেন্স। এক্সামের পরেও তোমাদের সাথে আমার সেম রিলেশন থাকবে, সিমিলার রিলেশন থাকবে, এবং উই ওয়ান্ট টু মেক এ ফ্যামিলি। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। এবং মোফাসসিরের কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরি, সেম কেস মোফাসসির 40 মিনিট ধরে হচ্ছে দিচ্ছে। আমি আপনাদেরকে একটা, যে আমাদের জ্যামিতি ক্লাসে আপনাদের আমি ক্লিয়ার করছি যে আপনার জ্যামিতি বোঝার দরকার নেই, আপনি ডায়াগ্রাম এবং চিত্র এঁকে বুঝেন, এটা আমাদের ক্লাসে আমরা কভার করছি, বলেন? জি জি ভাই। ভাইয়া জি ভাইয়া। সেম জিনিস, আপনি আপনি একটা অ্যান্সারও চিত্র ছাড়া করবেন না, আপনার চিত্র আঁকা শিখতে হবে। এটা মুফাসসিরের জায়গা থেকে আমার পিক আপ। আর একটা কথা বলবি, আপনাদের আমি বারবার বলতেছি, লিভ ইচ অ্যান্ড এভরি মোবাইল অ্যাপ এন্ড ফেসবুক গ্রুপ, রাইট? তাই কিনা? যেখানে যা আসতো, খেলাধুলার গ্রুপ হইতে শুরু করে, ক্রিকেট রঙ্গ হইতে শুরু করে, পলিটিক্স, এভরি গ্রুপ এখন লিভ করো। তোমার ভাইয়া কাজ হচ্ছে আজকে আজকে থেকে তোমার মোবাইলে সকল অ্যাপে ঢুকে নোটিফিকেশন বন্ধ করবা। বিকজ তুমি মডেল টেস্ট দিতে বসছো, এই সময় পুতপুত করতেছো হোয়াটসঅ্যাপ মেসেজ, এই সময় পুতপুত করতেছে, এইটা এইটা তোমার জন্য একটা প্যারা, রাইট? তাই কিনা? জি তোমার ভাইয়া ডিস্ট্রাকশন। তুমি জি মোবাইলের ভাই। এই 1 মাসের জন্য ইচ এন্ড এভরি নোটিফিকেশন, যেটা একমাত্র নামাজের নোটিফিকেশন, প্রেয়ারের নোটিফিকেশন, বাপমার নোটিফিকেশন বাদে, ইচ এন্ড এভরিথিং তুমি অফ করে দাও ভাই। নোটিফিকেশন সেটিংসে ঢুকে অফ করো। ইউ নিড টু ফোকাস অন ইয়ার কনসেন্ট্রেশন, যেটা মুফাসসির বললো যে আমাদের সময় নষ্ট হয়। আর একটা জিনিস মুফাসসির, তোমাদের কাছে সরি, তুমি যেটা বললা না যে ধরো ইন্ডিয়া বিপস বা অন্যান্য জায়গায় ঢুকতে গেলে সময় নষ্ট হয়, সার্চ করতে হয়, এবারে সলভ শিট তো তোমার দেখানো হয় নাই। ওদের এবারে সলভ শিটে তোমার এই খোঁজাখুঁজির গোষ্ঠী মানে বাদ দিয়ে দিছি পুরা, বুঝছো? ওদের এবারে সলভ শিটে 100% জিনিসপত্র একদম এখানে ইনক্লুড করে দিছি, বুঝছো? তো তুমি যেটা বললা খুঁজতে গেলে একবারে লিখে টিখে রাখবে, সময় নষ্ট হয়, এবারে আসলে খোঁজাখুঁজির জিনিস রাখি নাই। কি বলছি বুঝতে পারছো? সব একদম 100% জিনিসপত্র হচ্ছে সলভ শিটে ব্যাখ্যা ট্যাখ্যা সহ তুলে দিছি। কি বলছি বুঝছো? মানে ওর যেন কোনো খোঁজাখুঁজি করা না লাগে। মুফাসসির কি শুনতে পাচ্ছ? কালকে আমার নেক্সট দিন আমার সাথে হ্যাঁ ক্যাম্পাসে দেখা হ্যাঁ হইলে ভাই। এগুলোর জন্য আমার বকাঝকা করতে পারো, যে মিয়া আপনি আমাদের সময় কেন এটা করেন নাই, টাইম টাইম ছিল না। ঠিক আছে, দ্যাটস দ্য থিং, টাইম ছিল না। তো এবার তোমাদের প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক টু মুফাসসির। ভাইয়া সলভ ভাইয়া শিট কয়টা গুলো কি জিনিস আমরা ওয়েবসাইটেই পাবো? হ্যাঁ, আজকের এটা লাস্টে কভার করতেছি, মেরিট লিস্ট অন্যান্য জিনিসপত্র একটু পরে কভার করতেছি। সলভ মুফাসসির ক্লাস। ভাইয়া, বলো বলো। ভাইয়া ইংলিশ জানি কয়টা অ্যান্সার করেছেন, আবার একটু রিপিট করবেন? ইংলিশ আমি করেছিলাম 18টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া আমার একটা হ্যাঁ ভাইয়া আমার প্রশ্নটা একটা স্ট্র্যাটেজি ডিপেন্ডেন্ট প্রশ্ন। আমি ম্যাথ এবং ইংলিশ পার্ট যদি দেখি, ফর এক্সাম্পল 30টা এবং 25টা, একটা জিনিস আমি নোটিস করলাম, যেমন এটা মিক্স আপ থাকে। ফর এক্সাম্পল 1-2 প্রশ্নটা একটু মডারেট টাফ, 3-4 অনেক টাফ। তো দেখা যায় 3-4 করতে গেলে আমার 10 মিনিট খেয়ে দিচ্ছে, সেই 10 মিনিটে আমি 5-6-7-8 করে ফেলতে পারি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিরিয়ালি না গিয়ে মানে একটু যদি ইয়া করে যাই, সাফল করে যাই, 1 করলাম, 5 করলাম, ইজি ইজি দেখে, তো এটা নেভিগেট করার কোনো উপায় কি আছে, যে ইজি কোশ্চেন গুলো আগে আমি সলভ করে ম্যাক্সিমাম কারেক্ট করি, এরপর ধীরে ধীরে হার্ডের দিকে যাব? এটা কি বোঝার কোনো উপায় আছে নেভিগেট করার? না হলে দেখা যায় 1 2 3 4 করে গেলে, সহজ কঠিন মিশানো হয়ে গেলে আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি কোশ্চেনটা? ওকে, এটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সারটা আমি দিচ্ছি। সরি মুফাসসির, তোমার কোশ্চেন আমি নিয়ে নিলাম। ঠিক আছে ভাইয়া, তুমি যে 30টা হ্যাঁ মডেল এটা টেস্ট দিবা না, তোমার শেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইটা, কোন কোশ্চেনটা আমি প্রথম 2-3টা ওয়ার্ড বা সর্বোচ্চ প্রথম লাইনটা পড়েই আমি বুঝে যাবো, আমি এটা অ্যান্সার করবো না। তোমার টার্গেট, আবারও বলছি, স্কিপ করা মানে এইটা না আমি অ্যান্সার করছি মানে ট্রাই করছি মিলে নাই তাই আমি দাগাই নাই। নো, দিস ইজ নট দ্য কেস অফ স্কিপ। স্কিপ করা মানে
আমি প্রশ্ন যত কম পড়ে, মানে প্রথম 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড 4টা ওয়ার্ড বা একটা সেন্টেন্স পড়ে আমি বুঝে যাব আমি এটা অ্যাটেম্প করবো কি করব না। কিভাবে বুঝবো? আমি দেখবো এটা করতে কি আমার 1 মিনিটের বেশি সময় চলে যাবে, ওকে ফাইন, তাহলে এটা এখন করবো না, দাগায় রেখে চলে যাই। ভাই আমি গত বছর ম্যাথের গল্প তো প্রতিদিন ক্লাসে বলি, আমি গত বছর এক্স্যাক্টলি ম্যাথে এটাই করছিলাম, ফাইনালি দেখছি 6টা। এটা হচ্ছে মিস্টেক, আমি এই গল্প ফেসবুক গ্রুপে আছে দেখে নিয়েন। বাট আপনার টার্গেট কোশ্চেন স্কিপ করা। আপনি যখনই দেখবেন আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন, আপনি যখন স্কিপ করা শিখবেন, আলটিমেটলি আপনি তো এটাই করতে চাচ্ছেন, রাইট? যে আমি সহজগুলো আগে করে নিব, তাই তো? তাই কি না? জি ভাইয়া, জি জি। এক্স্যাক্টলি দিস ইজ দ্য প্রসেস। আপনাকে তো এইটাই, আপনি এই 30টা মডেল টেস্ট দিয়ে এটাই খুঁজে বের করবেন আগে, যে আপনি প্রশ্ন খুঁজে বের করা শিখবেন। আবারও বলি ভাই, খড়ের গাদায় সূচকো যায়, এই প্রবাদটা শুনছেন? হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। আপনার কাজ এই প্রশ্নের মধ্যে এটাই খুঁজে বের করা। সহজ কয়টা আছে ওই কয়টা এনশিওর করি। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, বিসিএস এই প্রশ্ন আসছে, আপনারা জানেন? এই প্রশ্ন যারা যারা অ্যান্সার করতে পারছে তারা চান্স পাইছে, ব্যাপারটা এমন না। বাট যারা এটা ভুল করছে তারা যে ওই পরীক্ষায় চান্স পায় নাই, দ্যাটস ফর শিওর, রাইট? তাই কি না? জি ভাই। হ্যাঁ। সো দ্য থিং ইজ, আপনাকে আগে কনফার্ম করতে হবে, সহজ কয়টা দিয়ে আগে কনফার্ম করি যে অ্যাটলিস্ট চান্স পাবো কিনা জানি না, বাদ যাওয়াটা আগে ঠেকাই। ক্লিয়ার? এরপরে আপনি ব্যাক, আমি বলি ভাই আপনি ফার্স্ট পাসে যত দ্রুত মিন্স নট তাড়াহুড়া, যত করে অ্যান্সার জাস্ট স্কিপ করে করে যেতে পারবেন আপনার হাতে তত টাইম আছে। নাও ইউ ক্যান গিভ ইউর বেস্ট এফোর্ট, যে ওকে এবারে আমি ট্রাই করি। তো আপনার প্রথম কাজ এই এক্সপেরিয়েন্স অ্যাচিভ করে ফেলতে হবে, যে আমি প্রশ্নটাকে সর্ট করে ফেলতে পারি, 80টা প্রশ্ন, 75টা প্রশ্ন, 70টা প্রশ্ন, হোয়াট এভার। আমি এই স্ট্র্যাটেজি আমি বলি কারোর সাথে মিলবে না। মোফাসের স্ট্র্যাটেজি এক, আমার ভাষণ এক, ওয়ার্সির এক, শান্তার এক, হোয়াট এভার ওয়েভার যারা যারা আছে সবার আলাদা। আপনারটা আপনি সেট করবেন এই স্ট্র্যাটেজি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটাই আপনি অ্যাচিভ করার টার্গেট ভাই। আমি সব জায়গায় আপনাদের ফোর্স করতে চাই না যে হোয়াট উইল বি ইউর স্ট্র্যাটেজি উইল বি অনলি ইয়োর্স, সমস্যা নাই। তো সেকেন্ড কোশ্চেনটা ওয়াজ ডিফারেন্ট, বাট আপনি আইডিয়া জেনারেশন যদি বলেন, ঠিক আছে, ওইটা তো এক্সেপশনাল টপিক, যেটা আমরা এখনো ক্লাস করি নাই, ওইটা আমরা করব নভেম্বরের 15 তারিখের দিকে। বাট ইন জেনারেল আইডিয়া জেনারেশন এই ক্লাসটা আরো আমি আপনাদের বলি ভাই, রাইটিং এ দুনিয়া যা আসুক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেশনটা 50 মিনিটের। আমি জানি না আপনারা যারা এই ক্লাস করছেন একমত হবেন কিনা, অ্যাটলিস্ট আইবিএ রাইটিং এর জন্য এই সেমিনারে বা এই ক্লাসে যা বলছি এর চেয়ে বেটার জিনিসপত্র পাওয়া আপনার জন্য টাফ হবে। প্র্যাকটিক্যালি বেটার জিনিসপত্র থিওরিটিক্যালি পাবেন, অনেক উপদেশ এইসব পাবেন, বাট পরীক্ষার হলে কেমনে রিটেন করবেন, রাইটিং করবেন, এটার জন্য এর চেয়ে বেশি প্র্যাকটিক্যাল ক্লাস পাওয়া টাফ হবে। আপনারা যারা অলরেডি ক্লাস করছেন, আমি চাপা মারতেছি কিনা এটা বলেন। না ভাইয়া। না ভাইয়া। মানে ক্লাস করলে হবে না, ক্লাস করার পরে এই অনুযায়ী প্র্যাকটিস করতেছেন সেটা বলেন। সো ভাই আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলি, গত বছর আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন রাইটিং এর উপরে একটা ছোট সাজেশন আছে, আমি গত বছরের এটা হয়তো দিব, সেম জিনিস আমি বলে দিছিলাম, একদম সেম কথা 15 মিনিটে বলা, এখানে 50 মিনিটে বলা, যে আইবিএ রাইটিং আপনার হচ্ছে টেকনিক্যাল নলেজের ইয়ে না, যাচাই বাছাই করে না, আপনার রাইটিং স্কিল যাচাই বাছাই করে, কমিউনিকেশন স্কিল যাচাই বাছাই করে। সো ভাই আপনার প্রশ্ন আমি বুঝতে ভুল করছি, সরি ফর দ্যাট। ডেটা ইন্টারপ্রিটেশন ইজ এ ডিফারেন্ট কেস, এটা আসলে আইডিয়া জেনারেশনে কিছু নাই, ওটা হচ্ছে স্পেসিফিক টেকনিক্যাল নলেজ বোঝা, ওইটা আমরা আলাদা ক্লাস করবো। বাট ইন জেনারেল অন্য যে রাইটিং গুলা, এই যেখানে বাকি যেগুলো আছে ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল, এগুলোর জন্য আপনার আসলে আইডিয়া জেনারেশন এই একটা ক্লাস যদি মন দিয়ে করেন, ইট উইল কভার ইট আপ। এনি মোর কোশ্চেন স্পেসিফিক মুফাসসিরের যে কথাগুলো বলছে এগুলোর উপরে কোশ্চেন করেন, মুফাসসিরকে কোশ্চেন করেন, বিকজ মুফাসসির জি পাবেন না। মোফাজ্জল ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে 30 মিনিটের রাইটিং এ আসলে কতটুকু লিখতে পারছেন আপনি? রাইটিং আসলে মোটামুটি আমরা আগে থেকে প্র্যাকটিস করছিলাম যে কিভাবে হচ্ছে 30 মিনিটে লিখে ফেলা যায়। তো মোটামুটি আগে থেকে বেশ কয়েকবার প্র্যাকটিস করার কারণে যেটা হয়েছে যে মোটামুটি আমি যতটুকু কনসেপচুয়ালাইজ করেছিলাম আমি মোটামুটি সেটাই লিখতে পেরেছিলাম। তো এখানে বেসিক্যালি রাইটিং এর ক্ষেত্রে আসলে খুব বেশি ইন ডেপথে না গিয়ে আহ, যতটা গ্রামাটিক্যালি কারেক্ট রেখে এবং সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো রেখে মোটামুটি আইডিয়া গুলো যদি দেয়া যায়, দ্যাটস দ্য আলটিমেট পয়েন্ট। সো আমাদের যে কোশ্চেন গুলো আসছিল সেখানে মোটামুটি কন্ট্রাস্টিং একটা ভিউ ছিল। সো আমি মোটামুটি এই বিষয়টা পুরোপুরি টাইমের মধ্যে লিখতে পেরেছিলাম। সো এখানে মোটামুটি একটা জায়গায় ভুল হয় অনেকের, এটা হচ্ছে আপনি যখন শুরু করবেন, লেখা শুরু করার আগে মূলত মাথায় বিষয়টা গুছিয়ে নিতে হয় যে আমি কোনটাকে সাপোর্ট করছি, সাপোর্ট করে আমি কি কি লিখবো, এবং হচ্ছে আমি এন্ডিংটা কিভাবে করব। এবং তখনই আসলে হিসাব করতে হয় যে আমি এই সময়ের মধ্যে আসলে কতটুকু লিখতে পারবো। তো এই প্ল্যানিংটা যদি আপনি করতে না পারেন, অথবা অনেকে যেটা দেখা যায় যে প্ল্যানিংটা ছাড়াই শুরু করে দেয় লেখা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময় নষ্ট হয় কিরকম, যে একটা লাইন শেষ করে পরবর্তী লাইনে আমি কি লিখবো সেটা তখন চিন্তা করতে হয়। তো এই বিষয়টা না হলে আমার মনে হয় সবাই
মোটামুটি সময়ের মধ্যেই শেষ করতে পারবে। আর আমাদের কোশ্চেনটা ছিল যে দুই পাশের যে কোনোটা সাপোর্ট করলেই সেটা একেবারে মানে রং না। তো ওই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হয়নি আর কি ভাই। না, আর্গুমেন্ট রাইটিং এ আপনাদের ক্লাসে অলরেডি বলছি, তুমি তোমার ফেভারে খালি কথা বলো, তোমার এগেনস্টে যেটা এটা নিয়ে তোমার ফোকাস করারই দরকার নাই, রাইট? এই কথা বলে দিছি কিনা? জি। জি ভাই। আপনারা একটু কথা বলবেন, নইলে আমরা হতাশ হয়ে যাই। ভাই আবার একটা জিনিস বলি, মানুষজন অনেক অনেক কথা বলবে, ঠিক আছে? আমি আপনাদের যে দুইটা জিনিস বলি এগুলো ক্রিটিসাইজ করা সহজ, যে ভাই তুমি সিম্পল সেন্টেন্সে লেখো, সহজ কথাবার্তা লেখো, এগুলাকে ক্রিটিসাইজ করা সহজ। আমি যদি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই রাইটিং এর ব্যাপারে সাজেশন কি, আমি এন্টায়ার রাইটিং ক্লাসে একটা টপিক নিয়ে নিতে চাই। তুমি আইবি এর জন্য, নট বিসিএস অর আদার্স, তুমি সিম্পল সেন্টেন্সে লেখো, সহজ কথাবার্তা লেখো, এটা নিয়ে মানুষ ক্রিটিসাইজ করে ফাটায় ফেলবে। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, বিকজ মুফাসসির কি আমার এই একই কথা বলে নাই? বলেন ভাই, মুফাসসির অ্যান্সার এটাই ছিল না, তাই কি না? জি ভাইয়া। তো এক্স্যাক্টলি ভাই, অ্যাবসলিউটলি তাই। ঠিক আছে, এখানে চাপাবাজির কোনো সুযোগ নাই। আপনার পরীক্ষার হলে যতটুকু পসিবল, যতটুকু ফিজিবল, এটাই আসলে পসিবল, এবং এর চেয়ে বেশি করতে গেলে টাফ। হ্যাঁ, অনেকজন থাকবে, দে আর এক্সেপশনাল ক্যান্ডিডেটস, যে ফার্স্ট হবে তার সাথে যে 120তম চান্স পাবে, দুজনের মার্কসের গ্যাপ অনেক। কারণ ফার্স্টের সাথে সেকেন্ড আর থার্ডের এই গ্যাপ অনেক হয়ে যায়, কারণ সে এক্সেপশনাল ক্যান্ডিডেট। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তাই না? বুঝতে পারছেন? সো ডোন্ট গেট পাজেল। যা বলতেছি এগুলো একটাও চাপাবাজি না, দিস ইজ ফ্রম দ্য রিয়েলিটি, আপনাকে গাইড মানে ঠিকঠাক প্রসেসে রাখার জন্য। ঠিক আছে ভাই, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? নাহলে মুফাসসিরের জন্য আবার হাততালি দেন। হ্যাঁ বলেন মুবাসসির বলেন ভাই, মুবাসসির ভাই, বলেন। মুবাসসির ভাই, আমি এনএসটিউ থেকেই 19তম ব্যাচ। তো আমি আসলে প্রিপারেশন অনেক লেট করেই শুরু করছি। রাইটিং এর ক্ষেত্রে ভাইয়া তো একটা জিনিস জানা, আম- কেউ কি কথা বলছেন? আমি ভাই আপনি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে জোরে বলেন, মুখের কাছে মাইক্রোফোনটা আগান, একটু জোরে বলেন, লাউডলি বলেন, আমরা আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনি এনএসটিউ এর এই পর্যন্ত শুনতে পাইছি, এরপরে বলেন। আমি আসলে প্রিপারেশনটা শুরু করছি একটু লেট করে। তো আহ, ভাইয়ের কাছে, মুফাসসির ভাইয়ের কাছে আমার যেটা জানার ছিল সেটা হয়েছে যে মানে এই মুহূর্তে কি আসলে যেগুলো আমরা মডেল টেস্ট যেগুলো দিব সেগুলো সলভ শিট আর হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ গুলা করলে ম্যাথের জন্য, ম্যাথ পার্টটার জন্য কি আহ, মোটামুটি এনাফ হবে কিনা, মানে মানে কাভার আপ হবে কিনা সব ধরনের টাইপ গুলা আর কি। মানে শুধুমাত্র যে সলভ শিট গুলা যদি বেসিকটা ঠিক থাকে আর কি, যদি ম্যাথের বেসিকটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কি আসলে এই সলভ শিট গুলার টাইপ গুলা সলভ করা কি এনাফ হবে কিনা আপাতত পরীক্ষার জন্য? হ্যাঁ, বেসিক্যালি ম্যাথমেটিক্সে শুধুমাত্র যারা খুব বেশি ভালো, অথবা ধরেন বুয়েট বা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে আসলে ম্যাথটা কিছুটা সহজ হতে পারে। বাট নর্মালি বাকিদের ক্ষেত্রে কিন্তু ম্যাথ 25টার 25টা আনসার করাটা সম্ভব না। কারণ এখানে অনেক ধরনের প্যাটার্নের ম্যাথ আসে, আবার একই প্যাটার্নের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকে। সো আসলে চান্স পাওয়ার জন্য কিন্তু আপনার 25টা ম্যাথ আসলে দাগানোর প্রয়োজন নাই। তো আপনাকে যেটা করতে হবে যে অন্তত নর্মালি মাহমুদ ভাই বলবেন আরো ডিটেলসে, যে এই যে কাটমার্কটা কিন্তু ম্যাথমেটিক্সে খুব কম থাকে, যে খুব বেশি থাকে যে 25-এর মধ্যে 20 কাটমার্ক এরকম আসলে আমার কাছে মনে হয় না যে গত 5-6 বছর হয়েছে। রেদার কাটমার্ক 6, 7, 8, 10, আমাদের সময়ে হয়তোবা 10-এর মতোই ছিল কাটমার্ক, অথবা 9, 10 এরকমই ছিল। সো এই যে কাটমার্কটা পাওয়া, আপনি যেটা বলছিলেন যে যদি মডেল টেস্টের সবগুলো ম্যাথ সলভ করেন এবং ওই প্যাটার্ন গুলো সলভ করেন, তাহলে আপনি আসলে এনাফ কি না, এটা আসলে আপনার কাটমার্ক পাওয়ার জন্য অবশ্যই এনাফ। কারণ এই যে কোশ্চেন গুলো সাজানো হয়েছে, এই প্যাটার্নের ম্যাথমেটিক্সই নর্মালি সব সময় আসে। সো এখন আসলে যেহেতু হাতে সময় মাত্র 1 মাস, এই সময়টাতে আসলে এর চাইতে বেশি করতে গেলে দেখা যাবে কি আপনি ইন ডেপথে 10টা নিয়মের ম্যাথ অনেক বেশি করেছেন, বাট বাকি 50 টাইপের ম্যাথ আপনি আসলে করতে পারেননি। সো এখানে আসলে মাহমুদ ভাই ছাড়াও যারাই মডেল টেস্ট গুলো নেয়, তারা কিন্তু অনেক অ্যানালাইসিস করে ম্যাথ গুলো সেট করে, যে কোন ধরনের ম্যাথ বেশি আসে, কোন ধরনের ম্যাথ কম আসে। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি মডেল টেস্টে যতগুলো ম্যাথ আছে এগুলো প্রপারলি করেন এবং এই নিয়মগুলো প্রপারলি সলভ করেন, আপনি অ্যাটলিস্ট কাটমার্ক তুলতে পারবেন যদি এই ম্যাথগুলোই আপনি প্রপারলি আনসার করতে পারেন। কাটমার্ক পাওয়ার জন্য আমার কাছে মনে হয় এটাই অবশ্যই যথেষ্ট। ভাই একটা করে দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে নর্মালি কতজন ক্যান্ডিডেট থাকে লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে, আর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কাট মার্কস, প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল কাট মার্কস থাকে ইনক্লুডিং রাইটিং? ভাই আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু পরে আসবো, ইটস ভেরি জেনেরিক কোশ্চেন। ঠিক আছে, আমরা ইশরাক আছে আমাদের সাথে, ইশরাক কি শুনতে পাচ্ছ? ইশরাক শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি।
আচ্ছা, ইশরাকের কাছ থেকে আমরা একটু শুনবো। ইশরাক ঢাকা ভার্সিটিতে ছিল, এবং হচ্ছে ইশরাকের কাছে আমরা একটু শুনবো। ইশরাক, তোমার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করো। আহ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, সো ভাই ইশরাক, ইশরাক, আমি 1 মিনিট তোমার কাছ থেকে একটু টাইম নিবো ভাই, আমি তোমার কাছ থেকে 1 মিনিট একটু টাইম নিবো। সরি সরি, আমাকে শুনতে পাচ্ছ? সরি ভাই, আমি একটা কথা বলি ভাই, শোনো, তোমরা আসলে যে বাইজিদ বোস্তামের গল্প শুনছো না, মানে সরি, এটা কার গল্প ছিল ভাই, আমি নামটা সাডেনলি মাথায় আসছে, আমাকে একটু বলো। যে মা অসুস্থ বলে পুরা সাঁতার কেটে নদী পাড়ি দিয়ে গেছে রাতের বেলা, গল্পটা ভুলে গেছি। আরে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাইট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা জিনিস, বাইজিদ বোস্তামের গল্প শুনছো? সারা রাত মায়ের কাছে পানি নিয়ে দাঁড়ায় ছিল। জি ভাইয়া। ভাই আমি এই কথাটা কেন বললাম আমি জানি না, ইশরাক হয়তো ওনাদের মতো বিখ্যাত কেউ কি হবে কিনা আমি জানি না। সরি, আমি ইশরাক, আমি একটু ইমোশনাল হয়ে গেছি, আমি তোমার জিনিসটা অনেকবার বলতে চাই, আমি বলতে পারি নাই। ভাই ইশরাক একটা জব করতো, ঠিক আছে, ইশরাক জব করতো প্রবাবলি যশোর, মাগুরা এইসব দিকে, ঠিক আছে। ইশরাকের বাড়ি সিলেট। ইশরাক একটা জব করতো, ওর বাবা অসুস্থ, এই জন্য চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছে, ঠিক আছে। আমি সরি, মানে জিনিসটা আসলে আমি পার্সোনালি জিনিস ইশরাক আমি জানি না আসলে তুমি মাইন্ড করলা কিনা। মানে আমি এই জিনিসটা আমি, ও মানে বলছে ভাই আমি আসলে পড়তে পারি না, আমি চাকরি বাকরি ছেড়ে, আমি ওরা জিজ্ঞেস করছিলাম তুমি কেন চলে গেছো, ও বলছে ভাই আমার পক্ষে ফ্লাইটে আসা যাওয়া করে টোরে সম্ভব ছিল না, যে আমি যশোরে থেকে বাবার টেক কেয়ার করবো। বুঝছো, মানে আমি কি ভুল বলতেছি, মানে আমার এক্স্যাক্টলি আমি ভুল করতেছি কিনা আবার। না ভাইয়া, অসুবিধা নেই, আপনি বলেন। ইশরাক আসলে মানে ছেড়ে বা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, ও ঢাকা ভার্সিটিতে পড়ছে, মানে খুবই ভালো একটা সাবজেক্ট, আমি সাবজেক্টের নামটা মই বলবে। ও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, এবং আলটিমেটলি কিন্তু মানে আল্লাহ তাআলা তাকে সেই রিটার্নটা দিচ্ছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমি অনেককে পাই আমাদের ইসে আছে, আপনারা অনেককে, আমি জানি না কি আপনারা কেউ এখানে বলবেন কিনা, আপনারা প্রায় অনেক সময় আমাকে ইমেল করেন ভাই, এই কারণে আমি আপনাদের সবসময় বলে দেই যে না, তোমার এই মুহূর্তে পরীক্ষা দেওয়া জরুরি না, প্রিপারেশন নেওয়া জরুরি না। আমি জানি না এমন কেউ আছেন কিনা, থাকলে রেসপন্স করতে পারেন। আমি বলে দিই যে না, তুমি এই মুহূর্তে আসলে আব্বু আম্মুকে টাইম দাও, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সো আসলে পড়াশোনা সবসময় গুরুত্বপূর্ণ, আপনাদের আমি পড়াশোনার জন্য প্রচুর বকাঝকা করি, বাট আমি সবসময় চেষ্টা করি আমাদের কোর্স গুলোতে লাইফ লেসন বা হাউ শুড উই টেক দ্য লাইফ, এই ব্যাপারটাতে ফোকাস করতে। সো ইশরাক, মানে আমি আসলে ব্যাপারটা বললাম এই জন্য, আমরা যেন খালি পরীক্ষা জিনিসটা বা ক্যারিয়ার সাকসেস এইগুলা কি আসলে লাইফ মনে না করি। সরি, তুমি বলো, তুমি তোমার পরীক্ষার আগের লাস্ট 1 মাস, এবং এই যে ইশরাক দেখেন, ইশরাক লাস্ট 1 মাস, এই জিনিসটাকে পোস্টটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে কি? দেখেন, ও আসলে জুন মাসে শুরু করছিল প্রিপারেশন, ও জুনে শুরু করছিল, বাট জুনে শুরু করেও আসলে এইসব কারণেই ফাইনালে কন্টিনিউ করতে পারে নাই প্রিপারেশন নেওয়া। ও কিন্তু ফাইনালে শুরু করে, দেখেন 100 ডেজ ব্যাচ, গত বছর আপনারা জানেন দেশের অবস্থা ভালো ছিল না, এই 100 ডেজ ব্যাচ শুরু হয়েছিল পরীক্ষার কিছুদিন আগে আর কি, ঠিক আছে, অক্টোবরে, দেখেন লেখাই আছে অক্টোবর। ফাইনালি 100 ডেজ আমরা পাইছি এমনও না, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিন্তু ওর যে ডেডিকেশন সেটার প্রতিদান দিছে। ইশরাক সরি, তুমি বলো। না ভাইয়া, নো ইস্যুস। আচ্ছা, মোহাম্মদ ভাই তো মোটামুটি অনেক কিছুই বলে ফেলছে। সো বেসিক্যালি দ্য থিং ইজ, আমি কাজ করতাম হচ্ছে চুয়াডাঙ্গাতে বিকাশে। সো আমার জবের আফটার 5 or 6 months কিছু পার্সোনাল ঝামেলার কারণে আই হ্যাড টু কুইট মাই জব। সো তারপর আমি ফার্স্ট একটা লং কোর্সে ছিলাম। লং কোর্সে থাকার পর ওইটাতে আবার আমি ওইটা আবার কন্টিনিউ করতে পারতেছিলাম না। আমি প্লাস লং কোর্সের সঙ্গে আমি কিন্তু ক্যাপস্টোনে এনরোল ছিলাম ফ্রম জুন। সো আমি ওই ক্যাপস্টোনেরটাও করতে পারতেছিলাম না, লং কোর্সেরটাও করতে পারতেছিলাম না। সো আফটার দ্যাট আমি যখন জবটা ছাড়ি অগাস্টের পরে, সেপ্টেম্বর মাসটা আমি পুরোপুরি একটা ব্রেক নিই, কারণ জবের পরে এটা একটু হেক্টিক হয়ে গেছিল ইয়ে করা। আমার প্রিপারেশনটা বেসিক্যালি স্টার্ট হয়েছিল অক্টোবর থেকে। সো অক্টোবর নভেম্বর 2 মাসের বেসিক্যালি প্রিপারেশন ছিল। অক্টোবর থেকে প্রিপারেশনটা নেওয়ার রিজনটা ছিল, আমি না ফার্স্টে মনে করছিলাম আমাদের এক্সামটা হবে জানুয়ারির দিকে, কিন্তু ওইটা বেসিক্যালি এগিয়ে নিয়ে আসা হয়, প্রিপোন্ড হয়ে যায়। সো নভেম্বর লাস্ট হয়। সো বেসিক্যালি 2 মাসের প্রিপারেশনটা ছিল। সো আমি জানতাম যে আমার হচ্ছে ইংলিশটা ভালো ছিল, আমার ইংলিশটা ভালো ছিল। সো আমার প্রিপারেশনটার জন্য আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে ম্যাথসে। আমার কারণ আমি যেহেতু আমার আন্ডারগ্রেড ছিল ইন্টারন্যাশনাল বিজনেস বা বিবিএ যেটা, সো ওই জন্য আমার ম্যাথস এর উপর তেমন একটা ইয়ে ছিল না, গ্র্যাপ ছিল না। সো আমার লাস্টের 2 মাস গেছে বেসিক্যালি হচ্ছে ম্যাথসটা কভার করার জন্য। এখন আমি যখন ফার্স্ট মান্থ শেষ করি, সেকেন্ড মান্থে আমি হচ্ছে মানে নভেম্বরে হচ্ছে মক টেস্ট দেওয়া স্টার্ট করি। একটা মক টেস্ট আমি দিছিলাম, আই রিমেম্বার আমি কোনো মক টেস্টই হচ্ছে আমার 5-এর উপর আমার ম্যাথসে আসে নাই, আউট অফ 25 or 30 whatever that was. সো ওইটা যখন আসে নাই, আমি চিন্তা করছি যে ভাই এখন যেহেতু আমার হাতে সময় নাই, আর এখানে আমার ম্যাথসে আমার নাম্বারও আসতেছে না, ইয়েতে টাফ কোয়েশ্চেন্স গুলো এত টাফ হচ্ছিল। সো আই ডিসাইডেড টু স্কিপ দ্য রেস্ট অফ দ্য এক্সামস। সো আমি বাকি রেস্ট অফ দ্য এক্সামস আমি দেই নাই, আমি আমার বাকি সময় হচ্ছে আমি বাসাতেই বসে পড়ছি। এন্ড যেটা
মাহমুদ ভাই এর আগে বারবার বলতেছিল যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি আমার লাস্ট ইয়ার 1 মাস আমি বেসিক্যালি আমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলোই আমি সলভ করছি। সো আর আমার এটা যেটা ছিল যে লিস্ট যদি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করতে পারি তাহলে আমার লিস্ট আমার ফাইনালের প্রিপারেশনটা কিছুটা হলেও হয়ে যায়, কারণ আমি যেহেতু বলছি যে আমার ইংলিশটা ভালো আর অ্যানালিটিক্যাল আমার করতে ভালো লাগতো। সো এরপরও আই ওয়াজ কোয়াইট কনসার্ন যে যেহেতু কারণ আমাদের আগে 66 তে কিন্তু ম্যাথস এর কোয়েশ্চেনটা ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো আমার ওই টেনশনটা ছিল যে যেহেতু আমি ম্যাথসে উইক, ফাইনালি আসলে কি হবে। বাট মানে ফরচুনেটলি আমাদের সময় ম্যাথস এর কোয়েশ্চেনটা ওয়াজ প্রিটি ইজি। বাট তারপর আমি বেসিক্যালি 10টা দাগাইছিলাম ম্যাথসে, এর বেশি আমি দাগাই নাই। আমি 10টা দাগাইছিলাম, বাট আমি শিওর ছিলাম যে আমার এই 10টাই হবে। আমি এতটুকু জানতাম যে আইবিএ তে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর হচ্ছে কাট মার্কস থাকে, মানে ইয়েতে, সো আমি এটাই জাস্ট এনশিওর করতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা কাট মার্কস যাতে আমি জাস্ট ক্রস করি, অতটুকু ক্রস করলেই আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি তাইলে ভাইভাতে কল পাবো। সো বেসিক্যালি আমার ইংলিশ অ্যানালিটিক্যাল এবিলিটি দুইটা অনেক ভালো হয়েছে। আর রিটেনে আমার একটাই কনসার্ন ছিল যে মানে আমাকে যেটাই লিখতে দিক না কেন, আমি যাতে এটা এনশিওর করি যে আমার লেখাতে যেন কাটাকাটি না থাকে। আর আরেকটা বিষয় যে আমার জন্য কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। ইটস নট অ্যাবাউট হাউ মাচ ফ্যান্সি গ্রামার ইউ ইউজ, ইটস অ্যাবাউট হাউ অ্যাকুরেটলি ইউ ক্যান রাইট সামথিং। সো এটা আমার ফোকাস ছিল। আর হচ্ছে ওই জন্য আমার যেটা লেখা ছিল, আমার লেখাটা খুব বেশি বড় ছিল না, আপনারা স্পেসও বেশি পাবেন না। সো লেখাটা ছোট ছিল, বাট আই মেড শিওর যে দেয়ার ওয়াজ নো গ্রামাটিক্যাল এরর ইন এনি অফ মাই রাইটিংস। আর এরপর তো হচ্ছে বেসিক্যালি ভাইবা ছিল। ভাইবার এর আগে আমরা হচ্ছে প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে মাহমুদ ভাই বাসাতেই ছিলাম ভাইবার আগের দিন। সো ওই প্রিপারেশন ওইটাও দ্যাট হেল্প মি আ লট। সো এই হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি আমার প্রিপারেশন এই তো। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু আস্ক মি এনিথিং প্লিজ ডু। ওকে, আমি একটা জিনিস একটু শেয়ার করি ভাই, এটা ট্রু। মানে অ্যাজ এ কোচ বা অ্যাজ এ মেন্টর যদি বলো বা অ্যাজ এ বড় ভাই যদি বলো, আমি আসলে ভয়ঙ্কর রুড, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এটা হচ্ছে স্পেসিফিক সময়। তোমরা অনেকে আমার সাথে পার্সোনালি যখন কথাবার্তা বলো, আমি টোটালি ডিফারেন্ট পার্সন, নট ইন দ্যাট, নট ক্লাসের চেয়ে। এই এক্সপিরিয়েন্স কার কার হয়েছে বলো, যে তুমি আমার সাথে পুরো ডিফারেন্ট পাইছো পার্সোনাল কনভারসেশনে, বলো। জি কারণ ভাইয়া পেয়েছি। জি ভাইয়া। ইশরাকের ক্ষেত্রে একটা জিনিস বলি, আমরা যখন ভাইবার দিন আগের দিন আমাদের বাসায় প্রিপারেশনের জন্য করতেছিলাম, আমাকে অনেকে মানে এখানে অন্য যারা ছিল ওরা রিকোয়েস্ট করতেছিল, ভাই ইশরাকরে আপনি আর বইকেন না, ও আলটিমেটলি ও এখানেই ভাইবা শেষ করে ও প্রিপারেশন নিতে পারবে না, ও এই বকাবকির কারণেই ও আর পারতেছে না। ব্যাপারটা বকাবকি না, ইশরাকটা একটা পর্যায়ে আমি বলছি যে তুই এই রুম থেকে বাইরে হয়ে যা, তুই গিয়া 30 মিনিট ওই রুমে ঘুমায় আয়। কারণ মানে আমি জানি না তোমার ইশরাক, তোমার মনে আছে কিনা, ডু ইউ রিমেম্বার, তুমি মনে হয় 10-15 মিনিট গেছিলে একটা ব্রেক নিতে। হ্যাঁ, মানে ইশরাক ইচ এন্ড এভরি মোমেন্ট আমাদের সাথে আর্গুমেন্ট করে ফেলতেছিল। আর্গুমেন্ট মিন্স ভাইবার কোশ্চেনে এটা হইলে এটা করবে, এই করবে, ওরে একটা কথা কোনো মতে মানে ওই দিন মনে হয় ওকে খালি চড় থাপ্পড় দেয়া বাকি ছিল। মানে আমি জাস্ট যে ভাই তোমাকে যেটা বলতেছি তুমি এটা করো। শেষ পর্যন্ত ওর সাথে আমি না পেরে আই সারেন্ডার, টু বি ভেরি অনেস্ট, আমি সারেন্ডার করছি। ও ওই 10-15 মিনিটের ব্রেক টেক নিয়ে এসে আবার যখন কথাবার্তা বলতে বসছে, আমরা কিন্তু জাস্ট গল্প করছি, লিটারালি আমরা পিজা ডিজাইনা পার্টি করছি, এটাই প্রিপারেশন ছিল। এই শালা আবার আর্গুমেন্ট করা শুরু করছে। একটা পর্যায়ে বলছি, ভাই তোর কাছে মাফ চাই, তুই কালকে ভাইবা বোর্ডে ঢুকে একটা কথা বলে দিস যে তুই নার্ভাস। আপনার স্ক্রিন ওইটাই দেখতে পাচ্ছেন, এবং থ্যাঙ্কস টু ইশরাক ও ঢুইকা ফার্স্টেই বলছে স্যার আমি নার্ভাস। ঠিক আছে, এটা স্ক্রিনে এটাই দেখতেছি। মানে আসলে ব্যাপারটা কি, মানে এখানে হু উইল বি ভাই। জি হ্যাঁ ভাই, ভাইয়া। দুইটা কোশ্চেন ছিল। পরীক্ষার্থী কতজন হয় নরমালি, আর সাবজেক্ট ওয়াইজ কাট? হ্যাঁ, বা সাবজেক্ট ওয়াইজ কাটমার্কটা আসলে এভাবে করে কেউ বলতে পারবে না, এটা ভ্যারি করবে। যেমন আমাদের সময় কোশ্চেনের চেয়ে আইডিয়া ভাই, একটা রাফ আইডিয়া গুলো মানে 67 এর ম্যাথ কাছাকাছি। কোশ্চেন অনেক ইজি ছিল তুলনামূলক আমাদের 66 এর চেয়ে। বাট স্টিল আমার মনে হয় ইশরাক তো বলো 10 অ্যান্সার করে ম্যাথে চান্স পাইছে। সো আসলে এটা সাবজেক্ট টু সাবজেক্ট। আমি আপনাদেরকে এইসব কাটমার্ক প্রশ্ন না দেখে বলা সম্ভব না, বাট এটা অ্যান্সার আমি অলরেডি আপনাদের পরীক্ষার যে কিভাবে পরীক্ষা দিবেন ওইটাতে কাভার করছি, এগুলো একটু দেখেন। আমি এটাতে অলরেডি কাভার করছি। দ্যাটস ইট। আপনার মডেল টেস্ট গুলো দেওয়ার সময় এভারেজ টার্গেট রাখা উচিত। ম্যাথে আপনি 12 থেকে 15, ঠিক আছে, এভারেজ বলতেছি, নট একটা এক্সাক্ট একটা পরীক্ষার জন্য, 30টা পরীক্ষার জন্য বলতেছি, এভারেজ 10 থেকে 15। ম্যাথের ইংলিশের ক্ষেত্রে আপনি 12 থেকে 15, ইংলিশের ক্ষেত্রে 12 থেকে 15, অ্যানালিটিক্যালে 10। এইটা আপনার একটা এভারেজ যদি আসতে থাকে, ইউ ক্যান বি হোপফুল। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? ইউ শুড কন্টিনিউ ইউর প্রোগ্রেস। আমি কিভাবে বুঝতে পারছি?
আমি হ্যাঁ আপনাকে ভাই এটা বলবো না যে এটা হইলে যথেষ্ট, আপনি এটা হইলে হোপফুল হইতে ভাই পারেন। মার্কটা আরেকবার একটু রিপিট করেন কাইন্ডলি। ভাই ইংলিশ এবং ম্যাথের জন্য 12 থেকে 15, অ্যানালিটিক্যালের জন্য 10। তুমি যদি এরকম একটা টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে থাকো দেন তুমি যতটা বাড়াইতে পারো, এটা পরীক্ষার কাটমার্ক বলতেছি না। তুমি কতটুকু হইলে, তোমার প্রশ্নের অ্যান্সার এটা না আসলে, তুমি কতটুকু হইলে মোটামুটি প্রোগ্রেস চিন্তা করতে পারো যে ইউ ক্যান বি হোপফুল যে আমি লেগে থাকলে আসতে পারে, এটা তোমার স্যাচুরেটেড মার্ক হইতে পারে। ওকে, আমি লাস্ট ওয়ান যাবো, আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি লাস্ট একটা জিনিস ভাই এবার আপনাদের আরেকবার একটু ভাই আমি পরীক্ষা একটা লাস্টে একটা আপনি কেমন হয় একটু যদি আরেকবার বলতেন। বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। মানে নরমালি ক্যান্ডিডেট কত কি পরিমাণ হয় নরমালি আর কি এভারেজ? আপনি কি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন? ইটস অলরেডি বিন অ্যান্সার্ড। 3000 থেকে 3500 হাইয়েস্ট মেম্বার হবে, এর চেয়ে মানে ক্যান্ডিডেট হবে, এর বেশি ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি এর চেয়ে বেশি হয় না। ঠিক আবার আছে, একটু বলেন, সরি ভাই কোন কারণে ওয়াই আমার নেটওয়ার্ক প্রবলেম হলে ইউ শুড জয়েন লেটার এন্ড রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিবেন। ওকে, দ্য থিং ইজ হ্যাঁ আমরা আমি লাস্ট, লাস্টে একটা কথা জাস্ট একটু ওকে বলে শিওর দিই শিওর, যে আরে বলো, তুমি তো বলবো, আমি বলো। সরি, না আমি তোমার আমি কথা বলতে এটা জাস্ট কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছিলাম, সরি সরি সরি, না বলো। না নো ইস্যুস। আমি জাস্ট এটা একটু বলতে চাচ্ছি যে আপনারা স্পেসিফিক্যালি আমি রাইটিং সেকশনের জন্য একটা কথা বলবো। রাইটিং সেকশনে যে আর্গুমেন্টেটিভ রাইটিং এ যেটা থাকে, সো ওইখানে a lot of the time what happens is যে ওরা যে জিনিসটা বলে বেসিক্যালি পাবলিক মনে করে যে আমি ওরা যেটা বলতেছে ওটার সঙ্গেই আমার কথা বলতে হবে, ওটা হাতে হাত মিলাইতে হবে। বাট বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট ইটস অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক। তো আমি কিন্তু আমার যখন আর্গুমেন্টেটিভ রাইটিং যেটা ছিল ওইটা ওরা যেটা বলছে, মানে যে কোয়েশ্চেনটা ছিল আমার আনসারটা ছিল টোটালি সামথিং ডিফারেন্ট। সো যে ওই জিনিসটা জাস্ট এনশিওর করেন যে আমাকে যেটা লিখতে বলছে বা যে ওরা যেটা পক্ষে কথা বলতেছে আমি কি ওইটার সঙ্গে আছি কিনা না, বা আমি অন্য কিছু চিন্তা করতেছি কিনা না। আমি যেটা চিন্তা করতেছি আমি বেসিক্যালি আমি ওইটাই লিখবো। তাহলে দেখা যাবে কি আমাকে বানায় লিখতে গিয়ে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার আর্গুমেন্টটা কোনো সেন্স মেক করে না। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আসলে বেসিক্যালি কিছু হয় না। আর আমরা যেহেতু বলতেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনে হচ্ছে কাট মার্কস থাকে, সো দেখা যায় যে তখন আসলে আলটিমেটলি মানে ছোট একটা মিস্টেকের জন্য মানে পুরো পরীক্ষাটাই নষ্ট হয়ে যায়। সো এটা একটা one of the smallest things that I wanted to share. তো ইশরাক, হ্যাঁ আমি ওদেরকে এই জিনিসটাই না আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্লাসে একটা কথা ওদেরকে বলছি যে ভাই তুমি যেটার ফেভারে কথা বলবা ওই পয়েন্টেই কথা বলো, বেশি এক্সপার্ট না হইলে দুইটার পক্ষে বিপক্ষে কথা বলতে যাও না, মানে নিজের পক্ষে এবং বিপক্ষের বিপক্ষে বলতে যাও না, তাইলে গেরাবো। হ্যাঁ এর থেকে মানে বেটার, দ্যাটস দ্য সেফ সাজেশন আমি ওদেরকে দিছি। তোমার ইয়েটা তুমি বলতে পারো, তোমার জিনিসটা যে ভাই বেশি এক্সপার্ট হয়ে লিখতে গিয়ে তারপরে দেখা গেল হজবরল করে ফেলো না, বেটার সেফ সাইডে মিনিমাম লেখো। দ্যাট ওয়াজ মাই সাজেশন। আমার ক্লাসে আমি ওদেরকে ওই এটা ব্যাপারে বলছি। একটা কোয়েশ্চেন ছিল ভাই। মানে ভাইয়া ধরেন আমি ওভারঅল অনেক মার্ক পাইলাম কিন্তু আমি ম্যাথে গিয়ে ধরেন পাইলাম 5, আমার কি পাস হবে? দেখেন বিষয়টা হচ্ছে এখানে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনে ওদের কাট মার্কস থাকে। সো দেখা যায় যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হচ্ছে কোনো না কোনো কাট মার্কসটা ক্রস করতে পারে না, সো হি গেটস লেফট আউট। তো আপনি যদি বেসিক্যালি তিনটাতেই এনশিওর করতে পারেন যে আপনার কোনো রকম কাট মার্ক আপনি ক্রস করতেছেন, তাইলে মোটামুটি আপনার চান্স হওয়ার একটা ভালো সুযোগ থাকে। যেমন আমার সময় তো আমি 10টা লাগাইছিলাম ম্যাথস, আমাদের মনে হয় কাট মার্কস ছিলই মনে হয় 8 থেকে 9টা, বাট আমার ইংলিশ আর অ্যানালিটিক্যাল কিন্তু আমার অনেক ভালো হয়েছে। সো আমি জাস্ট আই বেয়ারলি সার্ভাইভড ম্যাথ। সো আমার ওইটাই টার্গেট ছিল যে আমি কোনো রকম ম্যাচটা সার্ভাইভ করে পারবো। বা এখানে একটু আগে মাহমুদ ভাইও বলছে যে 12 to 15 ইজ লাইক দা সিকিউর পজিশন। সো আপনি জাস্ট ওইটাই এনশিওর করেন যে আপনি যেটাতে উইক ওইটাতে যেন আপনি কোনো রকম সার্ভাইভ করতে পারেন, আর বাকি স্ট্রং এরিয়াস গুলাতে যেন আপনি মার্কস উঠাইতে পারেন। দ্যাটস অল। রাইটিং ক্ষেত্রে আমরা যে রেকর্ড কোশ্চেন ছিল ভাইয়া রাইটিং রাইটিং এর ক্ষেত্রে আমরা যে রেকর্ডেড ক্লাসগুলো করেছি সেখানে বলা হয়েছে যে আমি রিটেন যদি একটু বেটার করতে যাই আমার তথ্য ব্যবহার করার, ফর এক্সাম্পল বাংলাদেশের এই অর্থ বছরের বাজেট কত সেটা যদি আমি উল্লেখ করি আমাকে একটা রেফারেন্স দিতে হবে। এখন প্রবলেম হচ্ছে এত টপিক বা সবগুলোর তো দেখা যায় তথ্য এবং তথ্য একসাথে মাথায় রাখা বিশেষ করে পরীক্ষার হলে টাফ। এক্ষেত্রে কি কোনো স্ট্র্যাটেজি আছে, যদি কোনো পরামর্শ দিতেন? এক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজি নাই, এক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে রাইটিং ক্লাসটা আবার করবেন। আবারও বলতেছি, কেন বলতেছি, আপনার কোশ্চেনের অ্যান্সার অলরেডি ক্লাসে কভার করা হয়েছে। ইউ ডোন্ট ফোকাস অন নাম্বারস, এই কথাটা ক্লাসে বারবার বলা হয়েছে। আপনি যদি রেফারেন্স দিতে চান তাহলে আপনি সঠিক তথ্য দিবেন, যেটা জানেন না সেটা আপনি লিখতে যাবেন কেন পরীক্ষায় ভাই? আপনি ধরেন বাংলাদেশের এবছরের বাজেট কত জানেন না, দেন আপনি এটা লিখতে যাবেন কেন? অ্যান্সার মাই কোশ্চেন, আপনি বাংলাদেশের এবছরের বাজেট কত জানেন না, তাহলে পরীক্ষা লিখতে যাবেন কেন বলেন? আমার রাইটিং ক্লাসে একটা এক্সাম্পল আছে, রাইট অ্যাবাউট মাই ফাদার, যে আমার বাপের সম্পর্কে আপনাকে পরীক্ষায় লিখতে বলছি। ডু ইউ অ্যাবসলিউটলি হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাই ফাদার? বলেন,
এই এক্সাম্পলটা আছে, আপনারা যারা ক্লাস করছেন একটু কথা বলেন, এরকম একটা এক্সাম্পল আছে না, তুমি জি আমার ভাই, বাবার জিজ্ঞেস সম্পর্কে করছেন ডিরেক্টলি। অনেক কিছু জানো, অনেক একটা কিছু মাথা জানো আছে, প্রবাবলি, দুইটা যে আমার হাত বাবার আছে, একটা মাথা তিনটা আছে পা আছে। প্রবাবলি, তাই না, আমার বাবার দুটা চোখ আছে। ইউ ফোকাস অন দোজ। তুমি আমার বাবার নাম জানো না, এগুলো তোমার বলার দরকার নাই। তুমি যে কোশ্চেন করছো, তুমি ক্লাস মনোযোগ দিয়ে করো না। আমি আবার একটা কথা বলি ভাইয়া, তোমরা ক্লাস মনোযোগ দিয়ে করো না, এরপরে দোষ দাও আমার, ঠিক আছে? দেয়ার ইজ অ্যাবসলিউট দিস এক্সাম্পল, যে পরীক্ষার প্রশ্ন আসছে আমার বাবার সম্পর্কে লেখো, এক্সামিনারের বাবার সম্পর্কে লেখো, তুমি কি করবা? সো কমন ওয়াই আর ইউ জিনিস। ফোকাসিং অন আননোন নলেজেস? তোমার তো ফোকাস করার দরকার নাই। হ্যাভ ইউ গট ইউর অ্যান্সার? ভাইয়া রাইটিং নিয়ে একটা ভাই এক কথা মিনিট, এখানে ছিল। ওয়েট আমি ওয়েট এটা ওয়েট, যদি হ্যাভ ইউ, বলি ভাইয়া তাহলে যে হচ্ছে প্রশ্নটা করছিলা, এদের একটা তুমি জিনিস তোমার অ্যান্সার ক্লিয়ার পাইছো? হবে। ভাইয়া তুমি তোমার অ্যান্সার পাইছো? জি ভাইয়া পাইছি। এবারে আবার ইস্টাক কিছু বলবি, ইস্টাকের কাছ থেকে শোনো। এখানে আমি বলি জিনিসটা হচ্ছে তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে। আমাদের সময় রিটেনে একটা কোয়েশ্চেন এরকম ছিল যে বেসিক্যালি গ্লোবালাইজেশনটাকে তুমি বেসিক্যালি কিভাবে দেখো, যে এটাকে কি ডু ইউ ফাইন্ড দিস অ্যাজ আ কার্স অর ডু ইউ ফাইন্ড দিস অ্যাজ সামথিং দ্যাট হ্যাজ বিন অ্যাডভান্টেজেস টু আ লট অফ পিপল? তো আমি বেসিক্যালি আমার সাইডটা ছিল যে হ্যাঁ অবভিয়াসলি গ্লোবালাইজেশন আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে। সো আমি বেসিক্যালি এক্সাম্পলটা দিছি কি, আমি এক্সাম্পলটা দিছি হচ্ছে বেসিক্যালি চায়না। কারণ চায়না গ্লোবালাইজেশনের বিফোর 90s এন্ড আফটার 90s এর সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট। আমি অন্য অন্য কান্ট্রিজ গুলো আমি চুজ করতে পারতাম, বাট আমি চায়না চুজ করছি কেন? কারণ চায়নার এক্সাম্পলটা এক্সট্রিমলি ভাইব্রেন্ট, চোখে পড়ার মতো। সো এইটাতে আমার কিন্তু কোনো রেফারেন্স দেওয়ার দরকার নেই, কারণ এভরিবডি নোজ অ্যাবাউট দ্য কেস অফ চায়না। সো বেসিক্যালি আপনি যেই জিনিসটা আপনি এখানে লিখবেন বা যেই এক্সাম্পলটা দিবেন, মেক শিওর দ্যাট ইট ইজ ভাইব্রেন্ট এনাফ, ইট ইজ নোয়েবল টু এ লট অফ পিপল, যে আপনার স্পেসিফিক কোনো রেফারেন্স ছাড়াই আপনার ওইটা যেন ইজিলি বোঝা যায়। সো এটা যদি এনশিওর করতে পারেন তাইলে আপনার পয়েন্টটা যতটুকুই স্ট্রং থাকে। তো এটা একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করলাম, যেটা আমি আসলে বেসিক্যালি করছি আর কি, যেটা মাহমুদ ভাই বলতেছিল এর আগে, যে আপনি যেটা দিবেন ওইটার জন্য মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয় আপনার পয়েন্ট। এটাই জাস্ট করতে চাচ্ছি। হ্যালো হ্যাঁ শোন ভাই, ভাই মানে আমি যদি ভাই এখন ধরেন আর কোনো বেসিক ক্লিয়ারের জন্য কোনো বেসিক কিছু পড়লাম না, আমি জাস্ট এখন মাহমুদ ভাইয়ার মডেল টেস্ট গুলো করলাম আর আমার প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো করলাম, এম আই সেফ রিগার্ডিং ম্যাথ? দেখেন আপনি আপনাকে কি বলছিলাম, আমার ফার্স্ট আমার ম্যাথের সিচুয়েশন খুবই খারাপ ছিল। সো এট দ্য এন্ড অফ মানে ডিউরিং দ্য লাস্ট মান্থ আমি কিন্তু বেসিক্যালি ফাইনাল ইয়ার কোয়েশ্চেন আর মডেল টেস্ট এগুলাই জাস্ট করছি। সো ওইটা আমার ক্ষেত্রে কাজে দিছে। দিন শেষে আমার কাছে ম্যাথটা কভার হয়ে গেছে। সো আপনি হ্যাঁ sure. আমি সরি তোমার ইন্টারাপ্ট করতেছি, কারণটা হচ্ছে ওনার কোশ্চেনটা আমি অ্যান্সার দেব। আপনি প্রিভিয়াস ইয়ার 11 থেকে 16, 11 থেকে 18 কোশ্চেন করবেন। আপনি এই 330টা মডেল টেস্ট দিলে আপনার কতগুলো ম্যাথ কোশ্চেন সলভ করা হবে বলেন? 900 প্লাস। 900 প্লাস। এরপরে আমি রেগুলার এই জিনিসটা অলরেডি দেয়া শুরু করছি আপনাদের, আগের লাস্ট কালকে না, এই যে এখান থেকে দেয়া শুরু করছি, যেগুলো কঠিন আসলে যেমন হয়তো আপনি এই দুটা কোশ্চেনের, এই দুটা টপিকের কোশ্চেন পাইছেন অলরেডি, যেগুলো কঠিন আসলে যেমন হইতে পারে করছেন। 24টা ম্যাথ দিছিলাম এই দুটা টপিকে, করছেন যেগুলো টাফ, যেগুলো টাফ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি যেটা জানতে চাইছেন, আপনি ম্যাথের জন্য এই 900 ম্যাথ মানে 30টা মডেল টেস্ট, এগুলোর মধ্যে প্রিভিয়াস এর কোশ্চেনও চলে আসছে অনেক। আপনি ইভেন শুধু ম্যাথের কথা যদি কোশ্চেন করেন, আমি 2011 থেকে 2018 আলাদা করে করার দরকার নেই। কেন বলেন তো? কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 100 কোশ্চেন অলরেডি এখানে দিয়ে দিচ্ছি না, কই এই যে এই জায়গায় আবার প্রিভিয়াস ইয়ারে 100 ম্যাথের কোশ্চেন দিয়ে দিচ্ছি না, ম্যাথ হিটপ্যারেড দিছি। তো ভাই আবারও বলতেছে, সবকিছু তোমার মুখে তুলে দেওয়া আছে, ইউ জাস্ট নিড টু কালেক্ট ইউর প্ল্যান। এই যে এটা আপনি পড়ছেন, এটা পাইছেন, এই 100 ম্যাথ করছেন, 107টা আছে, নট 100, 107টা। না ভাই 100টা পাবো না। তার মানে আপনি অলরেডি ওয়েবসাইট ঘাটাঘাটি করেন নাই। আপনারা তো সব তুলে দিয়ে রাখছি, বাট আপনি দেখতেছেন আপনার ফ্রিজে কি কি খাবার আছে। আবারও বলতেছিলাম আপনাকে, আমি 3টা জিনিস বলি। আপনি ম্যাথের বেসিক যদি আপনার মোটামুটি থাকে, আমি ধরে নিচ্ছি আপনার মোটামুটি আছে, আপনি সবার আগে প্রিভিয়াস এর 100 ম্যাথ করে ফেলেন, দিস ওয়ান, ঠিক আছে? এই 100 করে, এটা প্রিভিয়াস এর কোশ্চেন 100%, 2011 থেকে 2018 থেকে পিক করা 107টা ম্যাথ আছে এখানে, ঠিক আছে? দেন আপনি এই যে মডেল টেস্ট যেরকম দিচ্ছেন করবেন, এছাড়া এইটা আমি রেগুলার দিব, এটা তো আমি অলরেডি দেওয়া শুরু করছি আপনাদের, তাই না? প্রথম 2টা টপিক দিচ্ছি, আরো দিব আস্তে আস্তে। এই যে এই জায়গায় এগুলো টপিকের যে জিনিসগুলো দিব, এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন হলে এগুলো আসবে। সো আই থিঙ্ক আপনি কোনোদিন হয়তো আমার, যদি পরীক্ষায় বাই চান্স কমন টমন না পড়ে, কপাল খারাপ হয়, তাও দেখবেন আলটিমেটলি ঘুরে ফিরে এইসব টপিক মধ্যে থাকবে, ঠিক আছে? বাট আপনার জন্য মোর দেন এনাফ, এটা শেষ করে যাও, আপনার জন্য টাফ হবে, আবারও বলতেছি, ঠিক আছে? তো আমি একটা জিনিস যা দেখাচ্ছি ভাই, ইটস অল অ্যাবাউট রিসোর্স। এখানে ঘোড়ার ডিম মানে ঘাস কাটতে বসি নাই, মানে বলতে যাচ্ছি এটা জাস্ট ইচ এন্ড এভরিথিং ইজ দেয়ার ভাইয়া। তোমার কাজ অনলি এক্সিকিউট করা। এন্ড আই রিকোয়েস্ট ইউ প্লিজ স্টে ফোকাস জাস্ট অন ibfprep.online। এখানে এভরিথিং আছে, আপনি প্রত্যেকটা সেগমেন্ট খালি একটু ঘাটাঘাটি করেন, ইচ এন্ড এভরিথিং ইজ দেয়ার। তুমি কোথাও যাওয়ার দরকার নাই, ঘোরাঘুরি করার দরকার নাই। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম।
ইউ জাস্ট লুক অ্যাট এভরি রিসোর্স এন্ড ইউ দেন প্ল্যান। ঠিক আছে, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছে। আমরা একটু চৈতির কাছে যাবো, আমাদের অলরেডি অনেক ইয়ে হয়ে যাচ্ছে, বাট তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু দেখাই। চৈতি, তুমি কি আসো? ক্যান ইউ অ্যালাউ 10 মিনিটস অর 5 মিনিটস? ইশরাক, তোমার জন্য একটা হাতে তালি। সবাই একটু ইশরাক আসলে ইশরাকের এক্সপিরিয়েন্স, আমি অনেকদিন ধরে ইশরাকে এটা এক্সপ্রেস করতে চাচ্ছিলাম, বাট আমি এটা আসলে বলা হয় নাই কখনো। ইশরাকের জন্য একটু জোরে হাতে তালি। জোরে হাতে তালি বলতে আপনারা অ্যাটলিস্ট জুমের হাততালি অপশনটা ইউজ করেন, ক্ল্যাপ অপশনটা ইউজ করেন। ওকে, দেখতে পাবেন। তো আপনারা যারা অলরেডি পরীক্ষা দিছেন তারা এখন গেলে এখানে এখানে দেখতে পাবেন মেরিট লিস্ট। ক্লিয়ার? আমি আপনাদের এক্সাম 1 এর জাস্ট বলতেছি। ওকে, আপনারা যারা অলরেডি পরীক্ষা দিচ্ছেন এখনই কেউ ছুটে চলে যায় না যে রেজাল্ট দেখে আসি। ডোন্ট, আগে লিসেন টু মি। সেশন শেষ হওয়ার পরে যে যার মডেল টেস্ট 1 এর রেজাল্ট দেখতে পাবেন, মডেল টেস্ট 2 পাবেন আগামীকাল রাতে, মডেল টেস্ট 3 পাবেন তার পরদিন রাতে। মেরিট লিস্ট আপনার, আপনি তো মার্কস পরীক্ষার সাথে সাথে দেখে ফেলতে পারেন, তাই তো? আপনারা এই রোটা, এই যে মার্কস অবটেইন, কারেক্ট ইনকারেক্ট, এগুলো তো পরীক্ষা দেওয়ার সাথে সাথে দেখে ফেলেন নাকি? জি কথা ভাইয়া। বলেন, এটা তো ইনস্ট্যান্ট দেখতে পারেন, তাই তো? জি ভাইয়া। আপনি আপনার রাইটিং সাবমিট করতে পারেন, ঠিক আছে, এগুলো সবই করতে পারেন। বাট মেরিট পজিশন আমাদের দেখেন, এখন পর্যন্ত আমাদের নাম্বার 1 মডেল টেস্ট নাম্বার 1 এ অ্যাটেন্ড করছে 357 জন, ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে 65। বাট এভারেজ মার্কস দেখেন, এভারেজ মার্কস এই 357 জনের এভারেজ মার্কস হচ্ছে 25 পাইছেন। আমার মেরিট লিস্ট কত বলেন? আমার মেরিট পজিশন কত? আমার মিন্স এটা যার, তার মেরিট পজিশন কত বলেন, দেখে বলেন। 60 এর বাইরে। রাইট, 60 এর বাইরে। তো আমরা আসলে মেরিট পজিশন 60 এর বাইরে হলে সেটা আর দেখাবো না। কেন দেখাবো না? বিকজ আপনার জন্য এখনো 60টা সিট বাকি আছে, ওই 60টার মধ্যে পারলে ঢুকেন। তো আপনার টার্গেট হচ্ছে, আবারও বলি ভাই, খাতায় একটু লেখেন, খাতায় একটু লেখেন। আমি অলরেডি এই কথাবার্তাগুলো অলরেডি আমি বলছি কোথায়, এই জায়গাতে কিভাবে এমসিকিউ পরীক্ষা দিবেন এই জায়গাতে বলে দিছি। এটা একটু দেখবেন, যারা এখনো দেখেন নাই দেখবেন, এখানে অলরেডি বলে দিছি ভাইয়া। এই পরীক্ষায় আপনার টার্গেট নিজের পারফরমেন্স বাড়ানো, নট ফোকাসিং অন মডেল টেস্ট, সরি মার্কস, and not focusing on this highest marks. Clear? বুঝতে পারছি? ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? আপনি কখনোই হাইয়েস্ট মার্কস এর দিকে তাকাবেন না। এটা কে পাইছে? যে ফার্স্ট হয়েছে, রাইট? তাই তো? আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? জি ভাই। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এবং আপনার টার্গেট হচ্ছে জাস্ট এই জায়গায় 60 দেখা। কত দেখা বলেন? 60 দেখা। আপনি যদি এই জায়গায় 60 না দেখতে পান কোনো প্রবলেম নাই, আপনি ট্রাই করেন, ঠিক আছে? কিপ ট্রাইং টু ডু বেটার। আমরা মেরিট লিস্ট নিয়ে আমি কনসার্ন না। ওকে, আমি কি ভাই বুঝতে পারছি? মেরিট লিস্ট নিয়ে আমরা কনসার্ন না। স্টিল আমি একটু কংগ্রাচুলেট করতে চাই আপনারা যারা সবাই পরীক্ষা দিয়েছেন তাদেরকে। আমি একটু দেখাতে চাই, দেখেন এই যে দেখেন, সেটা হচ্ছে যে টোটাল পার্টিসিপেন্ট যারা 357 ছিলেন। ফারহান শাহরিয়ার ভাই, আপনি কি আছেন? ফারহান ফারহান ভাই, আপনি কি আছেন? নাই ভাই, তুমি রিটার্ন দাও নাই। অ্যাবসলিউটলি ভালো করছে এমসিকিউ তে, বাট তুমি রিটার্ন দাও নাই। এটা করা যাবে না, এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে মেরিট লিস্ট, এটা এমসিকিউ এর পার্সপেক্টিভে, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ এর পার্সপেক্টিভ। রিটার্নের মার্কসটা আমরা আপাতত এই মেরিট লিস্ট বা এইসবে অ্যাড করবো না, এভারেজের মধ্যে অ্যাড করবো না। রিটার্নটা আলাদা দেবো, এবং রিটার্নে আপনাদের টার্গেট হচ্ছে এই 30-এর মধ্যে 15 পাওয়া। রিটার্নের মার্কসগুলো আমরা আলাদা করে দিব। দেখেন, তাসনিমুন ভালো করছেন, কংগ্রাচুলেশন। তারপরে তুর্য, আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন। তো আমি একটা জিনিস আপনাকে দেখাবো, ফার্স্ট 100 জনের মার্কস দেখেন, খেয়াল করেন মার্কসের ড্রপটা খেয়াল করেন। যে ফার্স্ট হয়েছে সে পাইছে 65, খেয়াল করছেন? 65 দেখছেন? মডেল টেস্ট 1, এটা সো ইজি কোশ্চেন, 65 পাইছে কিন্তু 80-তে, ঠিক আছে, নট 70 অর 75-এ। সো এটা আইবিএ পরীক্ষা আছে আমাদের, এখানে 5টা কোশ্চেন আমরা বেশি দিছি। আইবি ইউজুয়ালি 70 বা হচ্ছে আপনাকে 75টা প্রশ্ন দেবে, হাইয়েস্ট 75, ইউজুয়ালি 70টা থাকে, ঠিক আছে? রিটেনে 15-25 থাকে অথবা 30 থাকে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন 100তম যে হয়েছে তার মার্কস খেয়াল করেন 34। ক্যান ইউ ইমাজিন? অলমোস্ট হাফ হয়ে গেছে, রাইট? তাই না? দেখছেন কথা শোনা যাচ্ছে? সো আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না ভাই। আমি আবারও বলছি, যে ফার্স্ট হবে তার মার্কস থাকবে আকাশ ছোঁয়া, যে 120তম হয়ে চান্স পাবে তার মার্কস থাকবে অনেক কম। বাট আপনাদের যাদের নাম্বার জয়িতা, নন্দিনী, সিফাত, আপনারা রিটেন দিচ্ছেন না কেন? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? রিটেন কেন দিচ্ছেন না? রিটেন না দিলে হবে না ভাই, রিটেন না দিলে হবে না। তুমি রিটেন না দিলে, মনে করো তুমি এইটাই পাইছো 34, তুমি রিটেন দিয়ে কভার করে ফেলবা। আমার কথা বুঝতে পারছেন? তুমি রিটেন দিয়ে কভার করে ফেলবা। আমরা রিটেনে সবার মার্কস, ফিডব্যাক এগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। কিন্তু তোমরা ভাই এই ভুলটা করো না। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিলেটেড টু এক্সাম সিস্টেম অর এনিথিং? ওই এটা দাঁড়ান 1 মিনিট দেখাচ্ছি। আমি এটা অলরেডি বলছি ভাই, এই যে খেয়াল করেন স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, অলরেডি বলছি ভাই যে কোনো 10টা মডেল টেস্ট, এটা কিন্তু সিরিয়ালি না যে প্রথম 10টা মডেল, যে কোনো 10টা মডেল টেস্টের প্রশ্ন থাকবে ভেরি ইজি, রাইট? ইজি এন্ড মিডিয়াম, তাই তো? পাইছেন? এটা কোন প্রশ্নটা ছিল বলেন? ইজি এন্ড মিডিয়ামের এই প্রশ্ন কোনটা ছিল বলেন? কত নাম্বার? সেকেন্ড কোশ্চেনটা কাইন্ড অফ নট সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন ছিল এটা। 2 নাম্বার কোশ্চেন বেসিক্যালি ছিল হচ্ছে এইটা, যে অন্য 10টি মডেল থাকবে ইজি, মিডিয়াম এবং হার্ড এর সমন্বয়, এটা ছিল 2 নাম্বার। বাট 3 নাম্বার কোশ্চেন ছিল এইটা বেসিক্যালি, 3টা মডেল টেস্ট, ঠিক আছে? বুঝতে পারছেন?
হ্যাঁ, জি তো ভাই ভাই স্টিল বলি আইবিএ তে এই 3 নম্বর মডেল টেস্টের তুলনায় এট লিস্ট 5 গুণ কঠিন প্রশ্ন আসছে এবং সামনে আপনাদের জন্য আসতেছে এই ধরনের প্রশ্ন। সো ডোন্ট ফিল অফেন্ডেড, ওকে? তো আবারও বলতেছি ভাইয়া, মানে এই স্ট্যান্ডার্ড শব্দটা খুব, মানে স্ট্যান্ডার্ড শব্দটা স্টাফের সিনোনিম না, ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, উই আর নট ফোকাসিং অন মেরিট লিস্ট, মেরিট পজিশন, ক্লিয়ার? We must focus on what? We must focus on improving my marks, and especially you try to improve this one and you try to reduce this one, clear? বুঝতে পারছি? জি ভাই ক্লিয়ার? এবং আপনার টার্গেট এতটুকু রিচ করা, এভারেজ মার্কসে রিচ করা প্রথমে। ডোন্ট ফোকাস অন দিস। আমার একবার মনে হচ্ছিল হাইয়েস্ট মার্কসটা আমরা দিবই না, পরে মনে হলো আচ্ছা দেই অ্যাটলিস্ট। ঠিক আছে, আর একটা জিনিস বলি ভাইয়া, জাস্ট লুক এট দিস। এবার আর একটা জিনিস আপনাদের দেখাই। আমরা একটা মডেল টেস্ট 2 তে যাই। মডেল টেস্ট 2 তো এখনো আলটিমেটলি হচ্ছে পরীক্ষা দেওয়া যাচ্ছে, যারা যারা করতে চান। দেখেন মডেল টেস্ট 2 তে এখন মতো 253 জন পরীক্ষা দিচ্ছেন, অনেকের যেন পরীক্ষা দেওয়ার সময় আছে। সো মেরিট লিস্ট এখন আসেনি, স্টিল 65। হু ইজ দ্যাট গাই? ও আচ্ছা, মুমুন। ওকে, দেখেন এখানে 65 আসছে, এখানে কিন্তু ইয়ের নাম নাই। ওই বেচারা কই গেল যে আগেরটা ফার্স্ট হলো কে? ফারহান শাহরিয়ার। ফারহান এখানে 61 পাইছে। সো এগুলা খুবই ইজি কোশ্চেন হচ্ছে। সো এইসব মার্কস দেখে আপনারা যারা ভালো করতেছেন ওভার এক্সাইটেড হয়ে যায় না, ঠিক আছে? ফারহান ভাইয়া, ফারহান আপনি যদি পরে এই সেশনটা দেখেন, ইউ আর ভেরি রিল্যাক্টেন্ট অ্যাবাউট রাইটিং, ডোন্ট ডু দ্যাট। এটা আপনাকে ডোবাবে, অনেক ভালো করে পরে চান্স পাবেন না। ডোন্ট ডু দ্যাট। হোয়াট এভার দ্য মানে সিচুয়েশন ইজ, রাইটিংটা শেষ করবেন পরীক্ষায়, এ মাস্ট। ফারহানকে আমি 2টা পরীক্ষায় দেখতে পাচ্ছি আপনি রাইটিং দিচ্ছেন না, ওয়ারাস দেখেন বাকিরা দিচ্ছে। আপনারা রাইটিং সাবমিট অবশ্যই করবেন, রাইটিং অবশ্যই করবেন। এবার একটু এখানে খেয়াল করেন, ফার্স্ট সেম, এখানেও 65 আসছে, দেখা যাচ্ছে সামওয়ান পাইছে। এটার যে 100তম হয়েছে তার মার্কস দেখেন, এটাতে 100তম তার মার্কস 38। খেয়াল করছেন তো? একটা জিনিস কি খেয়াল করছেন? কোশ্চেন কিন্তু ভাইয়া টাফ থেকে ইজি হয়েছে, রাইট? তাই কিনা? খেয়াল করেন, দেখছেন? জি সরি, ইজি থেকে টাফ হয়েছে, মানে কোশ্চেন কিন্তু 1 নাম্বার কোশ্চেন এসে 2 নাম্বার কোশ্চেন কি টাফ ছিল, রাইট? তাই জি কিনা? ভাই, মিডিয়াম। বাট মার্কস এর রেঞ্জ কি অলমোস্ট সেম না? যে ফার্স্ট হয়েছে সে 65 পাইছে, যে লাস্ট হয়েছে সে 38 পাইছে, ওইটাতে 35 পাইছিল, রাইট? খেয়াল করছেন? বুঝতে পারতেছেন যে আপনি আসলে মার্কস নিয়ে চিন্তা করে লাভ নাই? বুঝতেছেন? হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? কথা বুঝতেছেন? জি জি ভাই। ভাই। So you have all the experiences now, clear? Okay, now you should focus on what? বলেন, আচ্ছা ভাই নেক্সট 1 মিনিট। You should focus প্র্যাকটিস, on আচ্ছা what? You মডেল should focus টেস্ট on, ভুল you প্র্যাকটিস। should কমাইতে focus হবে। on your, ভুল আমি কমাতে আবার হবে বলি, না। পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি কি পারছেন কি কি পারেন না ওই ফার্স্ট পেজটা নোট করবেন। হোয়াট এভার ইট ইজ, ইভেন যা যা টপিক পড়া লাগবে মনে করেন ওটাও নোট করবেন। দেন সলভ শিট করবেন, সলভ ক্লাস করবেন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে জি পারছেন? ভাইয়া তো এইগুলা করে করে আপনি আগায় যাবেন, ক্লিয়ার? আপনার কাজ এভাবে করে 30টা মডেল টেস্ট কমপ্লিট করা। আই ক্যানট গ্যারান্টি ইউ যে আপনি আইবিএ তে চান্স পাবেন, বাট আই ক্যান গ্যারান্টি ইউ অ্যাটলিস্ট এই ম্যাথ অ্যানালিটিক্যাল এইসব ব্যাপারে আপনার অ্যাটলিস্ট আপনারা এই আমরা যারা আপনাদের জন্য খাটাখাটনি করতেছি, আপনার এতটুকু হবে যে না ভাইয়ারা আসলে আমাদেরকে ট্রাই করছে, বাকিটা আল্লাহ ভরসা। ভাইয়া, হ্যাঁ, এটা বলেন। হচ্ছে যখন মানে কোশ্চেন গুলো সলভ করতেছিলাম, মানে এক্সাম দিচ্ছিলাম, তখনই মানে বুঝতে পারছি যে যে স্ট্র্যাটেজি যে পড়তেছি, তো মানে অনেকটাই রিল্যাক্স ফিল হচ্ছিল যে না আমি ধরতে পারতেছি জিনিসগুলা আপনার ফিলিং গাইডলাইন হ্যাপি ফলো নাও, করে ভাইয়া। ফিলিং হ্যাপি নাও, ফিলিং হ্যাপি নাও। আমরা চৈতির কাছ থেকে খুব অল্প একটু সময় নিব, চৈতি অনেক রাত হয়ে গেছে তো আমরা শেষ করি। তুমি তোমার কোনো এক্সপেরিয়েন্স থাকলে একটু শেয়ার করো যে লাস্ট 1 মাস তোমার ইয়েটা কেমন ছিল। লাস্ট 1 মাস তোমার মডেল, তুমি just তোমার মডেল টেস্ট এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করো, কারণ তুমি তো আমাদের এখানে ছিলা আর একটা কোচিং করছো। তো তুমি অনেক খাটাখাটনি করছো, তুমি জব করে রেগুলার কোচিং করতা, অফিস শেষ করে এসে কোচিং করতা, আমি তোমাকে দেখতাম ওইটা শেষ করে রাতে আমাদের ক্লাস করতা, আবার রেগুলারলি অ্যাটেন্ড করতা। সো ইট ওয়াজ সো হার্ড ওয়ার্কিং ডেফিনেটলি। তুমি জাস্ট তোমার মডেল টেস্ট এক্সপিরিয়েন্সটুকু সবার সাথে শেয়ার করো। আমি তোমাকে দেখছি যে তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত সব মডেল টেস্ট কষ্ট হলো দিছো। তো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তোমার প্রথম দিকে মার্কস খুবই খারাপ ছিল, এটাও আমার মনে আছে, তুমি তোমার মতো করে একটু শেয়ার করো। চৈতি কি আচ্ছা আসো? ভাইয়া, জি জি ওকে, ভাইয়া হ্যাঁ। আছি আছি। আমার লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজি হচ্ছে মোটামুটি সবার মতোই অনেকটা সিমিলার। তো আমি স্পেশালি আলাদা করে কি করছি সেটা এতক্ষণ বসে বসে আমি নোট করছিলাম, সবাই অনেক কিছু বলে ফেলছে, তো আমার খুব একটা ডিফারেন্স নাই। তারপরে যদি ডিফার করি সেটা হচ্ছে আমি যেহেতু জব করতাম, আমার জন্য হচ্ছে আমার কাছে সবসময় মনে হচ্ছে যে অফলাইন মডেল টেস্ট দেওয়াটা আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ। সেজন্য আমি একটা কোচিং সেন্টারে হচ্ছে গিয়ে অফলাইন মডেল টেস্ট দিচ্ছিলাম। পাশাপাশি আমি হচ্ছে এখানেও হচ্ছে এখানেও আপনার গাইডেন্সও ফলো করতাম। আমার যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক যখন সলভ করেছি তখন আমি স্পেসিফিক কিছু টপিকে আমার দুর্বলতা খুঁজে পেয়েছিলাম। তো আমি যেটা করতাম যে অফলাইন মডেল টেস্ট তো দিতামই, কিন্তু আমার যে স্পেসিফিক টপিকগুলোতে দুর্বলতা ছিল সেটা আমি চেষ্টা করতাম যে ভাইয়ের যে প্র্যাকটিস বুকটা ছিল সেটা
ওইখানে হচ্ছে টপিক ওয়াইজ সেগমেন্ট ভাগ করা ছিল। তো সেখান থেকে আমি ওগুলো প্র্যাকটিস করে আমার এই উইকনেস গুলো কাটাতাম। আর এটা আরেকটা যেটা জিনিস আমাকে হেল্প করছে সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়াতে আমার টাইম ম্যানেজমেন্টের উপরে অনেক দক্ষতা আসছে। আর সবাই যেটা বলতেছিল যে আগে ম্যাথ দাগাবো না আগে ইংলিশ দাগাবো বা কিছু, আমি আমার ওইখানে মডেল টেস্ট হচ্ছে কি আমি 10টা মডেল টেস্ট দিয়েছিলাম। তো সেখানে আমি এক এক দিন এক এক স্ট্র্যাটেজি ফলো করতাম। আমি আসলে নিজের উপর এক্সপেরিমেন্ট করছিলাম যে কোনটা আসলে আমার জন্য ওয়ার্কআউট করে। সেটা হচ্ছে কোনোদিন হচ্ছে আমি ম্যাথ আগে অ্যান্সার করতাম, কোনোদিন ইংলিশ আগে অ্যান্সার করতাম, কোনোদিন অ্যানালিটিক্যাল। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি যখন ফাইনালি পরীক্ষা দিতে গেছি তখন আমার কাছে এটা ফিল হয়েছে যে নাথিং ওয়ার্কস ইন দ্য এক্সাম হল। আসলে আমি যতই স্ট্র্যাটেজি নিয়ে যাই না কেন, ওই মোমেন্টে ওই 2টা ঘন্টা সময়ের মধ্যে কি হবে কি না হবে এটা আসলে আইডিয়া করার কোনো সুযোগ নাই। কারণ দেখা যেতে পারে যে তখন আমার কাছে ম্যাথ অনেক টাফ মনে হচ্ছে বা তখন আমার কাছে ইংলিশ অনেক টাফ মনে হচ্ছে, ওয়াইরাস আমার ওইটা অনেক বেশি স্ট্রং পয়েন্ট ছিল। সো এটা এক্সাম হলে আমি সব স্ট্র্যাটেজি সেট করে গেলি যে ওইখানে খুব ভালো পারফর্ম করতে পারবো ব্যাপারটা এরকম না, সবসময় অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আর তারপরেও আমি বলবো যে এক্সাম হলে সিচুয়েশনের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমরা তো পরীক্ষাগুলো দিয়েছি, তো তখন মক টেস্ট যখন দিয়েছি তখন দেখা গেছে যে আমার ম্যাথ হচ্ছে গিয়ে আমার স্ট্রং জোন। তো আমি হচ্ছে কি ম্যাথ আগে অ্যান্সার করতে অভ্যস্ত। কিন্তু সামহাও ম্যাথ এত বেশি টাফ আসলো যে 2-3টা ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে যখন আমি দেখলাম যে আমি ম্যাথ অ্যান্সার করতে পারছি না, তখন আমার জন্য আসলে কনফিডেন্সটা ব্রেকডাউন হয়ে যেতে পারে। সো এই জন্য সবগুলো সাবজেক্টেই মোটামুটি ভালো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে ইজ দ্য বেস্ট ডিসিশন। আরেকটা জিনিস সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আপনাদের অনেকগুলো কনফিউশন ছিল। তো রাইটিং এর জন্য আমি বলবো যে রাইটিং এ তো 30 মিনিট সময় থাকে। তো 30 মিনিটের মধ্যে 2টা রাইটিং আসলে 15-15 সেগমেন্টে ভাগ করে ফেলাই বেটার। এর বেশি আসলে রাইটিং এ খুব বেশি ডাটা দিতে গেলে বা খুব বেশি জটিল কিছু লিখতে গেলে বা ওই যে অনেকে যেটা প্রবলেম থাকে যে একটু ফ্যান্সি ওয়ার্ড ইউজ করি তাহলে মানে মার্ক বেশি পাবো, এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে মাথা থেকে ঝেড়ে ফেলেন, যেটা আপনার ন্যাচারালি ফ্লুয়েন্টলি যেটা আসে সেটাই হচ্ছে গিয়ে লেখা ট্রাই করবেন। তাহলে মানে মিনিমাম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর আমরা কিন্তু মডেল টেস্টে প্রতিদিনই হচ্ছে গিয়ে রাইটিং নিচ্ছি, সো এগুলো প্র্যাকটিস করা বেটার। এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আম, এটা ভালো একটা প্রিপারেশন হবে বা শেষ করতে পারবেন। সো এর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আম, আমি হচ্ছে রেগুলার ক্লাস করতাম, সেটা যেটা ভাই একটু আগে বললো যে এই ইয়াতে হোক কোচিং এ হোক বা ভাইয়ার এখানে হোক, দুই জায়গাতেই কিন্তু আমি খুবই কনসিস্টেন্ট ছিলাম। যদিও আমি জব করতাম, তারপর আমি চেষ্টা করতাম। আমার যেটা দুর্বলতা ছিল, আমার জন্য ক্লাস করাটাই আসলে বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারপর আমি করতাম কারণ আমার পড়ার সময় থাকতো না। আমার জন্য একটা ফোর্স দরকার ছিল যে আমাকে পড়তে হবে এবং পড়ার জন্য একটা ফোর্স দরকার ছিল, যেটা ভাইয়া মানে ঠেলে গুতায় পড়াইতো, ওইটাই আসলে আমার জন্য ইফেক্টিভ ছিল। সো এইটা আমার জন্য বেশ কাজে দিয়েছে। আরেকটা হচ্ছে আহ, যেই পয়েন্টটা হয়তো অনেকে মিস করছে সেটা হচ্ছে সবাই বলছিল যে আমি ম্যাথে স্ট্রং অর আমি ইংলিশে স্ট্রং। এখন এখানে যে জিনিসটা শান্তাপা একদম শুরুতে বলে গেছে সেটা হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু অনেক টেম্পটিং। সো যখন আমি মনে করি যে আমি ম্যাথে স্ট্রং, তখন দেখা যায় যে আমার কাছে মনে হয় যে ম্যাথ আমি বেশি বেশি অ্যান্সার করবো। বাট ম্যাথ আমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে কোন জিনিসগুলো আমি ছাড়বো। সো কোন জিনিসটা আমি ট্রাই করব তারপরে ছাড়বো না, বরং যেটা ভাইয়া বলছিল যে কোশ্চেন পড়েই আমাকে বুঝে যেতে হবে কোনটা আমি ছাড়বো। এখন আমি ম্যাথে স্ট্রং, আমি ম্যাথের যতবারই মার্ক তুলবো এটা ট্রাই করতে যে আমি সব ম্যাথ ট্রাই করার চেষ্টা করব, এটা করাটা আসলে ভুল ডিসিশন। রাদার আমাকে কোশ্চেন পড়েই বুঝে যেতে হবে যে কোনটা আমি স্কিপ করব। আর আর খুব বেশি জিনিস ভাই আসলে বলার নাই, সবাই অনেক কিছু বলে গেছে। তবে লাস্টে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আপনারা তো সবাই এখন মডেল টেস্ট দিচ্ছেন, তো আপনারা অবশ্যই ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করেন। আসলে ওয়েবসাইটে অনেক 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 রিসোর্স দেওয়া আছে। সো এইগুলা হাতে একদিন সময় নিয়ে হলো বা আপনি কয়েকটা ঘন্টা সময় হাতে নিয়ে হলো পুরো ওয়েবসাইটে কি কি আছে এটা কাইন্ডলি একটু ভিজিট করে দেখে ফেলেন। এখানে সব রিসোর্স দেওয়া আছে, সব পিডিএফ দেওয়া আছে। সো এটা আপনি যদি একবার বুঝে যান যে এখানে কি কি জিনিস আছে, আই থিঙ্ক আপনার প্রিপারেশন নেওয়ার জন্য আর কি দরকার। এই যে আপনাদের একটা ক্রেভিং যে এটা করা এনাফ কিনা, এটা কোথায় পাবো, ভোকাবুলারি কই পাবো, প্রিভিয়াস ইয়ার কই পাবো, এই যে আপনাদের একটা জানার ক্রেভিং, আই থিঙ্ক যদি ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করেন তাহলে আপনাদের সব সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এটা মানে আমরা খুবই ইয়া করে ডিজাইন করছি, মানে চেষ্টা করেছি যে আপনাদের সব রিসোর্স যত যা কিছু দরকার সবকিছু এখানে নিয়ে আসার। আর আরেকটা জিনিস যেটা যেটা ভাই একদম লাস্ট এই পয়েন্টটা অ্যাড করছি, সেটা হচ্ছে ভাই যেটা কিছুক্ষণ আগে বললো যে
আপনি নিজের ইয়াতে ফোকাস করেন, নিজের মার্কসে ফোকাস করেন। কে কত মার্কস পেলো, কে হাইয়েস্ট পেলো, আমার মার্কস এত মানে নিচে কেন, আমার র্যাঙ্ক এত নিচে কেন, আমি 60 জনের ভেতরে না কেন, এটা নিয়ে প্যানিক না করে র্যাদার চেষ্টা করেন যে ঠিক আছে এই মডেল টেস্টে আমি ভালো করতে পারিনি, পরেরটাতে যাতে আমি ভালো করতে পারি সেই চেষ্টা করেন। আর এই মডেল টেস্টের ফাইন্ডিংগুলো, মানে এই মডেল টেস্টের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ ক্লাস থেকে সলভ করে ফেলার চেষ্টা করেন। আর টপিকগুলো তো অবশ্যই প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোন টপিক আপনার দুর্বলতা আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করতে পারি আমরা। সো ভাইয়া এই পর্যন্তই। ভাই আপনারা কি সবাই চৈতিকে চিনতে পারছেন? কেন জিজ্ঞেস করছি বলেন তো? রিসেন্টলি জি চৈতির নামটা ভাইয়া। আপনারা কোথাও প্রিন্টেড দেখছেন? কোথায় দেখছেন বলেন? জি ভাইয়া, বইয়ে। বইয়ে এক্স্যাক্টলি, চৈতি আসলে এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট দিছে আপনাদের জন্য। আমি একটা বেস্ট অফ লাক, থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং দিস সেশন ফর দ্যাট লং টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদ ভাই এবং চৈতি আপু, মানে সেশনটা খুব ইনসাইটফুল ছিল। তো আমি একটু অ্যাডিশনালি একটু জানতে চাচ্ছি যে আপুর কাছ থেকে, সেটা হচ্ছে যে উনি হচ্ছে যে 67 বেসের যে এক্সামটা দিয়েছেন ওখানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেছিলেন, প্লাস যেহেতু উনি জব করতেন লাস্ট 1 মান্থ কিভাবে কোপ আপ করেছিলেন, এই দুইটা জিনিস যদি শেয়ার করতেন। আচ্ছা, লাস্ট 1 মান্থ আসলে জবও করতে হয়েছে, আমাকে প্রিপারেশনও নিতে হয়েছে। যেহেতু আমি ফুল টাইম জব করতাম, এমন না যে আমি জব থেকে ছুটি নিয়ে প্রিপারেশন নিয়েছি, এরকম না। দেখা যেত যে আমি জব করে তারপরে সেখান থেকে আমি মডেল টেস্ট দিতে যাচ্ছি, তারপরে রাতের বেলা আবার এসে ভাইয়ের ক্লাস করছি। তো সবকিছু আসলে মেনটেন করতে হয়েছে। ওই লাস্ট 1 মাস আসলে ওই অমানসিক প্রেশারটা নিতে হয়েছে, কিছু করার ছিল না। যারা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কথা শুনছিলেন, সবার জন্য শুভকামনা। আশা করি 5 ডিসেম্বর আপনাদের জন্য খুব ভালো একটি সময় অপেক্ষা করছে। এই সময়টুকু মন দিয়ে পড়াশোনা করুন, কোনো কিছু নিয়ে এখন ভাববেন না। প্রতিদিন আপনি ভেঙে পড়বেন, প্রতিদিন আবার উঠে দাঁড়াবেন। বারবার মডেল টেস্ট দিন, নিজের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করুন, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।